শিশির ভাই, আমি লাইভে যাচ্ছি। জি স্যার, প্লিজ স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে না। ক্লাস কি শুরু হয়েছে? না, আমি লাইভে যাচ্ছি, লাইভে যাওয়ার পরে শুরু করব। 1 মিনিট লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেসিডেন্সি লং ব্যাচের নিওপ্লাজম ক্লাসে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ডক্টর আকিব হোসেন, এমবিবিএস ডিইউ, বিসিএসএস, প্রেসিডেন্ট নেফ্রোলজি, বিএসএমইউ, এফসিপিএস পার্ট 1 মেডিসিন। তো পরীক্ষার বেশি দিন নাই, সবাই মোটামুটি ব্যস্ত। তো আমি চেষ্টা করব যে যে টপিকগুলো আসলে না পড়লেই নয়, ঠিক সেই টপিকগুলো এবং যেখানে বোঝার জায়গা আছে ঠিক সেই জায়গাগুলোতে আমি ফোকাস করার চেষ্টা করব। আচ্ছা, আমাকে কি লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো প্যাথোলজি পোর্শনের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখিয়ে আমি শুরু করছি। পরীক্ষা যদি 100 নম্বরে হয় সেক্ষেত্রে দেখা যায় প্যাথোলজি থেকে 12 থেকে 15 নম্বর আসতে পারে। তো নিওপ্লাজম থেকেই এর মধ্যে 5 থেকে 7 নম্বর, জেনেটিক্স থেকে 2 থেকে 3 নম্বর, হিলিং অ্যান্ড হিমোডাইনামিক্স থেকে 2 থেকে 3 নম্বর, ইনফ্লামেশন 1 থেকে 2 নম্বর, সেলুলার অ্যাডাপ্টেশন 2 থেকে 3 নম্বর আসে। তাহলে বুঝতেই পারছেন যে প্যাথোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিওপ্লাজম। শুধু প্যাথোলজি নাই, বলা যায় গোটা রেসিডেন্সি পরীক্ষার আপনার চেঞ্জ মেকার হতে পারে নিওপ্লাজম এই ক্লাসটি এবং নিওপ্লাজম এই পোর্শনটুকু। আমি সবাইকে অনুরোধ করবো এই ক্লাসটা গুরুত্ব সহকারে করার জন্য এবং আমি যেই ইনস্ট্রাকশন দিব সেগুলো ফলো করার জন্য। আচ্ছা, প্রথমেই আমরা চলে আসবো ইন্ডেক্সে। ইন্ডেক্সটা একটু সবাই ফলো করবেন। টপিক লিস্ট 1 নম্বর টপিকস নিওপ্লাজম, এখানে স্টার দেওয়ার প্রয়োজন নাই। সেলস অ্যাকর্ডিং টু পলিফারেটিভ ক্যাপাসিটি 2 স্টার, স্টেম সেল 1 স্টার, সেল সাইকেল কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। Benign and malignant tumor 3 star, locally malignant tumor 2 star, ameloblastoma কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। basal cell carcinoma কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। criteria of a malignant tumor 1 star, difference between benign and malignant tumor কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। carcinoma and sarcoma কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। hormone secreting or producing tumor 3 star, hormone dependent or sensitive tumor 3 star। তো এখানে বলে রাখি এই যে 12 নম্বর এবং 13 নম্বর টপিকস, হরমোন সিক্রেটিং অর প্রডিউসিং এবং হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার, এখান থেকে বিএসএম এর আন্ডারে যে লাস্ট 4টি পরীক্ষা হয়েছে, 2টা রেসিডেন্সি 2টা ডিপ্লোমা, এই 4টা পরীক্ষাতেই কোশ্চেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি 14 নাম্বার টপিকস, ডিসপ্লাসিয়া 3 স্টার,
কার্সিনোমা ইন সিটিউ কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। মেটাস্টাসিস 3 স্টার। প্রোটো অঙ্কোজিন পাশে কমা দিয়ে লিখবেন P53 জিন। প্রোটো অঙ্কোজিন পাশে কমা দিয়ে লিখবেন P53 জিন 2 স্টার। ইনহেরিটেড অ্যান্ড ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। মলিকুলার বেসিস অফ ক্যান্সার কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। কার্সিনোজেন্স 2 স্টার। 21 টিউমার সাপ্রেসর জিন 1 স্টার। 23 occupational cancer 2 star. 25 grading and staging of a tumor 3 star. 26 paraneoplastic syndrome 3 star. 27 tumor marker 3 star. 28 precancerous condition 3 star. এখানে আপনারা একটু নোট ডাউন করে রাখেন 25 to 28 এই কয়েকটা টপিক থেকে আপনাদের নেক্সট রেসিডেন্সি পরীক্ষায় দুইটা প্রশ্ন হবে। 29 কার্সিনয়েড সিনড্রোম 1 স্টার। 31 রেডিও অ্যান্ড কেমো সেন্সিটিভিটি অ্যান্ড রেজিস্ট্যান্স 3 স্টার। 32 স্পন্টেনাস রিগ্রেশন অফ টিউমার 1 স্টার। 34 ডায়াগনোসিস অফ টিউমার সাইটোলজি 3 স্টার। 35 frozen section biopsy 2 star. 36 fixative 3 star. আমরা সবগুলো টপিকসে পড়বো, তবে এই জায়গাগুলোতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আচ্ছা, সবাই কি দেখাতে পারছেন? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা টপিকসে চলে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট টপিকস নিওপ্লাজম। যে কোনো একটা ভাইয়া ক্লাস ঠিক করতে মতো গেলে শোনা যাচ্ছে না, খুব আস্তে আচ্ছা, আস্তে সাউন্ড সবাই ক্লিয়ার হচ্ছে? না Sound সাউন্ড clear ক্লিয়ার আছে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে sound clear. ভাই সবকিছু ক্লিয়ার আছে। আমার মনে হয় Okay. যারা বলছে ওনাদের নেট লাইনে সমস্যা। জি। আপনার প্রত্যেকটা কথা ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, নিওপ্লাজম। তো এই টপিক শুরু করার আগে নিওপ্লাজম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আসলে নিওপ্লাজম বলতে কি বোঝায়? Neoplasia means new growth, and collection of cells and stroma composing new growth are referred to as neoplasm. Tumor usually denotes swelling caused by inflammation, but now equated with neoplasm. So tumor যে টার্মটা আজকে আমরা অসংখ্য বার ব্যবহার করতে যাচ্ছি, এটা বেসিক্যালি ইনফ্লামেশনের পার্ট, কিন্তু বর্তমানে এটা নিওপ্লাজম এর পার্ট হিসেবে ইউজ করা হচ্ছে। অঙ্কোলজি গ্রিক অঙ্কোস টিউমার, স্টাডি অফ টিউমার অর নিওপ্লাজম। So neoplasm is defined as, so এই ডেফিনেশন থেকে রেসিডেন্সি পরীক্ষায় একবার প্রশ্ন হয়েছে, আপনারা একটু মার্ক করবেন এটা। A neoplasia is a new growth comprising an abnormal collection of cells, the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissue. So এখানে আমরা নিওপ্লাজমের কয়েকটা ক্যারেক্টার পাচ্ছি, এই ক্যারেক্টার থেকেই রেসিডেন্সি পরীক্ষায় আগে একবার প্রশ্ন হয়েছে। সেই ক্যারেক্টারগুলো কি কি? It is a new growth comprising an abnormal collection of cells, the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissue. So তিনটা ক্যারেক্টার পাচ্ছি, এই তিনটা ক্যারেক্টার থেকে আগে রেসিডেন্সি পরীক্ষায় প্রশ্ন হয়েছে, আপনারা একটু এখানে এমফাসিস দিবেন। ওকে, জেনারেল ফিনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ নিওপ্লাসিয়া 1 স্টার দিবেন। ফিভার, ক্যাকশিয়া, থ্রম্বোটিক এপিসোড, পলিসাইথেমিয়া, ডার্মাটোমায়োসাইটিস। ওকে, ক্যান্সার ক্যাকশিয়া নিয়ে আমাদের একটু ডিটেইলসে জানতে হবে। ইকুয়াল লস অফ বোথ ফ্যাট অ্যান্ড লিন মাসল মাস, increased basal metabolic rate, evidence of systemic inflammation like acute phase reactant. তো দেখা যায় ক্যান্সারের ক্ষেত্রে ইএসআর বা সিআরপি অনেক ক্ষেত্রে রেস থাকে, সেটা এখানে মিন করা হয়েছে। তো ক্যান্সার ক্যারেক্টারের জন্য কিছু মিডিয়েটর রেসপন্সিবল থাকে, যেমন টিএনএফ আলফা, ইন্টারলেউকিন 1, প্লাটলেট ইনহিবিটরি ফ্যাক্টর এবং ইন্টারফেরন গামা। আচ্ছা, এখান থেকে মূলত আপনার ডেফিনেশনটা একটু দেখবেন, জেনারেল ফেনোমেনা দেখবেন, ক্যান্সার ক্যারেক্টার, মোটামুটি এই তিনটা পোর্শন দেখলেই হচ্ছে। লোকাল ফিচার দেখার প্রয়োজন নাই। আমরা এখন সেকেন্ড টপিকসে চলে আসবো, টাইপস অফ সেল অ্যাকর্ডিং টু প্রলিফারেটিভ ক্যাপাসিটি। এখানে 2 স্টার দিয়েছি। তো এই টপিকস থেকে কি প্রশ্ন হতে পারে? আমাদের যে 3 ধরনের সেল আছে, ল্যাবাইল, স্টেবল এবং পার্মানেন্ট, এদের ক্যারেক্টার এবং এক্সাম্পল থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। আচ্ছা, the ability of tissue to repair themselves is determined by their intrinsic proliferative capacity and presence of tissue stem cells, divided into 3 types. তাহলে এখানে প্রথমেই মার্ক করেন যে অ্যাবিলিটি কিসের উপর ডিপেন্ড করতেছে।
এখান থেকে আপনাদের এমসিকিউ হতে পারে ability depends on intrinsic proliferative capacity and presence of tissue stem cell. So proliferative ক্যাপাসিটির উপরে বেস করে তিন ভাগে ভাগ করা হয়েছে ল্যাবাইল, স্টেবল এবং পার্মানেন্ট। Labile tissue cells of this type continuously being lost and replaced by maturation from tissue stem cell and proliferation of mature cell. Regenerate as long as pool of stem cell preserve. So labile tissue cell গুলা কি? যেই টিস্যুর সেলগুলো প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং proliferationের মাধ্যমে আবার সেটা ম্যাচিউর হচ্ছে বা সেটাকে রিপ্লেস করছে, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এক্সাম্পল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে হেমাটোপয়েটিক সেলস অফ বোন ম্যারো, সারফেস এপিথেলিয়াল সেলস লাইক স্ট্রাটিফাইড স্কোয়ামাস সেল অফ স্কিন, ওরাল ক্যাভিটি, ভ্যাজাইনা এন্ড সার্ভিক্স, cuboidal epithelial of ducts of draining exocrine organs, salivary gland, pancreas, biliary tract, the columnar epithelium of GI tract, uterus, fallopian tube, transitional epithelium of urinary tract. সেখান থেকে এক্সাম্পল গুলো আমি আবারও বলছি ইনফিনিটি স্টার। Stable tissue. Cells of these tissues are in quiescent stage. Quiescent stage বলতে বোঝানো হয় আমাদের সেল সাইকেলের G0 স্টেজকে। তো সেল সাইকেল সম্পর্কে আমরা একটু পরেই পড়বো। সেল সাইকেলের বেশ কয়েকটি স্টেপ রয়েছে, তার মধ্যে G0 হচ্ছে একটি স্টেজ যেখানে আমাদের স্টেবল টিস্যুর সেলগুলো থাকে and have minimal proliferative activity in normal state. They have limited regenerative capacity in response to injury except liver. এইটা আপনারা একটু মার্ক করবেন যে অন্যান্য স্টেবল টিস্যুর রিজেনারেটিভ ক্যাপাসিটি লিমিটেড, কিন্তু লিভারের ক্যাপাসিটি তার থেকে বেশি, মোর ক্যাপাসিটি। আপনারা সবাই জানেন হেপাটিক ট্রান্সপ্লান্টেশন হয়, আমরা যদি নর্মাল লিভার 1/3 কে প্রিজার্ভ করতে পারি সেখান থেকে রিজেনারেশনের মাধ্যমে ফুল ম্যাচিউর ফর্মে চলে আসে। তাহলে বুঝতেই পারছেন যে লিভারের though liver is an example of stable tissue, but they have more regenerative capacity. Proliferation of this cell particularly important in wound healing. Example, parenchyma of most solid tissues like liver, kidney, and pancreas. Endothelial cell, fibroblast, smooth muscle cell. Endothelial cell, fibroblast, and smooth muscle cell. এগুলা। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পার্মানেন্ট টিস্যু। Cell of these tissues considered to be terminally differentiated and non-proliferative in postnatal life. So নাম থেকেই বুঝতে পারছি যে তারা পার্মানেন্ট। পোস্টনাটাল লাইফে এদের আর কোনো proliferation হয় না। Injury to brain and cardiac muscle is irreversible and results in scare formation. Limited cell proliferation and differentiation occur in some areas of adult brain. So though brain is the example of permanent tissue, but sometimes limited cell replication and differentiation may occur. এটা ডিরেক্টলি রবিনসের একটা সেম, এটা খেয়াল রাখবেন। এক্সাম্পল, মেজরিটি অফ নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। পার্মানেন্ট টিস্যুর এক্সাম্পল গুলো আমি আবারও বলছি, মেজরিটি অফ নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। আচ্ছা, তাহলে আমি একটু নাটশেলে আরেকবার বলি। ল্যাবাইল টিস্যু সেলগুলোর proliferative ক্যাপাসিটি অনেক বেশি, তারা বারবার ক্ষয়প্রাপ্ত হয় এবং proliferation-এর মাধ্যমে রিপ্লেস হয়ে যায়। স্টেবল টিস্যুর proliferative ক্যাপাসিটি কম, শুধুমাত্র wound healing এর জন্য এটা গুরুত্বপূর্ণ। আর পার্মানেন্ট টিস্যুর কোনো ধরনের কোনো proliferation হয় না, যদি টিস্যু ইনজুরি হয় সেক্ষেত্রে স্কারের মাধ্যমে সেটা রিপ্লেস করে, ঠিক আছে? এখানে কোনো রিজেনারেশন হয় না পোস্টনাটাল লাইফে। আর প্রত্যেকটা টিস্যুর ক্ষেত্রে আপনি এক্সাম্পল গুলো ভালো করে পড়বেন। সো হোপফুলি ক্লিয়ার। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি, আপনারা অ্যান্সার করবেন। এক্সাম্পল অফ পার্মানেন্ট টিস্যু ইনক্লুড, সবাই অ্যান্সার করতে গেলে বিশৃঙ্খলা হবে, আমি বলছি তিনি অ্যান্সার করবেন। ডক্টর সৌরভ খান, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ডক্টর সৌরভ খান। ভাইয়া। আচ্ছা ভাই, আপনি একটু অ্যান্সার করেন। এখানে আসলে ঘাবড়ানোর কিছু নাই, আমি মোটামুটি চেষ্টা করব সবাইকে কল করার জন্য, এবং অ্যান্সার করলে আমাদের প্র্যাকটিসটা হয় ভালো। এক্সাম্পল অফ পার্মানেন্ট টিস্যু ইনক্লুডস এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেল কি হবে, ট্রু না ফলস? ফলস হবে ভাইয়া। এন্ডোথেলিয়াল সেল কোন ধরনের টিস্যুর এক্সাম্পল? এটা হচ্ছে ভাইয়া স্টেবল টিস্যু হবে। স্টেবল টিস্যু। আর যখন আপনারা কোশ্চেন সলভ করবেন শুধু ট্রু ফলস জানলে হবে না, যদি ফলস থাকে সেটা কারেক্ট কি হবে সেটাও জানার চেষ্টা করবেন। আচ্ছা, হার্ট কোন ধরনের টিস্যুর এক্সাম্পল, বা এটা কি হবে এখানে? পার্মানেন্ট হবে ভাই, পার্মানেন্ট। ওকে, ভেরি গুড। এপিথেলিয়া অফ ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে ভাই ফলস হবে, ফলস। এটা ল্যাবাইল টিস্যুর এক্সাম্পল। এটা ল্যাবাইল টিস্যু। স্কেলেটাল মাসল সেল,
স্কেলেটাল মাসেল Permanent. পার্মানেন্ট পার্মানেন্ট, ট্রু হবে। স্মুথ মাসল সেল, লেবাইল। এটা ফলস হবে ভাইয়া, এটা লেবাইল। স্মুথ মাসল সেল কোন ধরনের স্টেবল টিস্যু, এখানে খেয়াল রাখবেন যে আমাদের 3 ধরনের মাসল সেল বা মাসল ফাইবার থাকে। কি কি থাকে? কার্ডিয়াক, স্মুথ মাসল এবং নিউরন এবং হ্যাঁ স্কেলেটাল, কার্ডিয়াক, স্মুথ মাসল। তার মধ্যে স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসল পার্মানেন্ট টিস্যু, আর স্মুথ মাসল সেটা স্টেবল টিস্যুর এক্সাম্পল। ঠিক আছে, ওকে। আমরা নেক্সট টপিকে চলে আসি, স্টেম সেল। স্টেম সেল অনেস্টার টপিক, তবে স্টেম সেল নিয়ে রিসেন্টলি অনেক গবেষণা চলছে। তো আমরা যে ইমব্রায়োনিক স্টেম সেলের নাম একটু পরেই পড়বো। তো বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে তারা যদি ইমব্রায়োনিক স্টেম সেল প্রিজার্ভ করতে পারেন, সেখান থেকে মানুষকে অমরত্ব দান করতে পারবেন। তো এটা নিয়ে বেশ গবেষণা চলছে বলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা একটু এমফাসিস দিয়ে এটা পড়বো। সো হোয়াট ইজ স্টেম সেল? Stem cells is a type of specialized cell having dual property of being able to self-renew and give rise to differentiate cells and tissues. Stem cells have two types of cell division, asymmetric and symmetric. So stem cell কি? Stem cell এক ধরনের বিশেষ সেল যেখান থেকে তার নিজেদেরকে পলিফাইড করতে পারে এবং স্টেম সেল থেকে আমাদের বডির অন্য টিস্যুও আসতে পারে। ওকে, স্টেম সেলকে দুই ধরনের ভাগ করা যায়, অ্যাসিমেট্রিক এবং সিমেট্রিক। So asymmetric division on daughter cell enters a differentiation pathway and gives rise to mature cell, while other remains undifferentiated and remains its self-renewal capacity. Symmetric division, both daughter cells retain self-renewal capacity. Such replication occurs early in embryogenesis and stress condition like bone marrow repopulation after ablative chemotherapy. So কোথায় কোথায় পাওয়া যায় এইটা আপনারা একটু মার্ক করবেন, এখান থেকে এটা পরীক্ষায় আসতে পারে। সো অ্যাসিমেট্রিক ডিভিশন আর সিমেট্রিক ডিভিশন, এখানে মেইন ডিফারেন্সটা কোথায়? দুই ক্ষেত্রে দুইটা ডটার সেলের ফেট ভিন্ন হচ্ছে। অ্যাসিমেট্রিক ডিভিশনে এক ডটার সেল আনডিফারেন্সিয়েট থাকছে এবং আরেকটা ডটার সেল অন্য সেলে ম্যাচিউর হচ্ছে। ঠিক আছে, সো দুইটার ফেট ভিন্ন রকম। আর সিমেট্রিক ডিভিশনে দুইটা ডটার সেলের ফেট সেম, they retain their self renewal capacity. এবং কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় এটা পরীক্ষায় আসতে পারে, এটা মার্ক করবেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি ফান্ডামেন্টালি টু ভ্যারাইটি, যেখান থেকে মূলত রেসিডেন্সি পরীক্ষা বা ডিপ্লোমা পরীক্ষায় প্রশ্ন হয়। এমব্রায়োনিক স্টেম সেল এবং টিস্যু স্টেম সেল। আপনাদের লেকচার শিটের 7 নম্বর পৃষ্ঠায় আছে। এমব্রায়োনিক স্টেম সেল মোস্ট আনডিফারেন্সিয়েটেড। সো আনডিফারেন্সিয়েট বলতে বোঝানো হয় যে এদেরকে যে এরা অ্যাকচুয়ালি কোন টিস্যুর সেল এটা বোঝা যায় না। They present in inner cell mass of blastocyst. I repeat, they present in inner cell mass of blastocyst, have virtually limitless self-renewal capacity and can give rise to every cell of the body. So they are said totipotent. Embryonic cell are totipotent. এবং এখান থেকে আমাদের বডির যে কোনো সেল আসতে পারে। যেটা আমি প্রথমে বলেই শুরু করেছি যে এমব্রায়োনিক স্টেম সেল যদি সামহাও আমরা প্রিজার্ভ করতে পারি, এখান থেকে মানুষকে অমরত্ব দেওয়া সম্ভব। কারণ একজন পেশেন্ট হার্ট ফেলিয়ারের পেশেন্ট, তাকে আমরা নতুন একটা হার্ট তৈরি করে লাগাই দিব, ব্যাপারটা হচ্ছে এরকম, যদিও প্র্যাকটিক্যালি এটা পসিবল না। আচ্ছা, এরপরে চলে আসে আমরা টিস্যু স্টেম সেল, অলসো কল্ড অ্যাডাল্ট স্টেম সেল। দে আর প্রোটেক্টেড উইদিন টিস্যু মাইক্রো এনভায়রনমেন্ট কল্ড স্টেম সেল নিচেস। তো স্টেম সেল নিচেস কোথায় কোথায় থাকে রেসিডেন্সিতে আসতে পারে বা একটু খেয়াল করবেন, এক্সাম্পল গুলো আমি বলছি। লোকেটেড ইন বোন ম্যারো, হেমাটোপয়েটিক স্টেম সেল, ইন্টেস্টাইন, ক্রিপস, pal region of hair follicle, limbus of cornea and subventricular zone in brain. এখানে একটু ফোকাস করেন, স্টেম সেল নিচে কোথায় কোথায় থাকে এটা পরীক্ষায় আসতে পারে। লোকেটেড ইন বোন ম্যারো, হেমাটোপয়েটিক স্টেম সেল, ইন্টেস্টাইন, ক্রিপস, bulge region of hair follicle, limbus of cornea and subventricular zone in the brain. আচ্ছা, সো এটা হচ্ছে আপনাদের লেকচার শিটে নাই, একটু লিখে নেবেন। এটা আপনাদের লেকচার শিটে নাই, একটু লিখে নেবেন। 7 নম্বর পৃষ্ঠার নিচের দিকে এমব্রায়োনিক স্টেম সেল এবং অ্যাডাল্ট স্টেম সেল। সো এমব্রায়োনিক স্টেম সেল টটিপটেন্ট, প্লুরিপটেন্ট, মাল্টিপটেন্ট হতে পারে। আর অ্যাডাল্ট স্টেম সেল শুধুমাত্র ইউনিপটেন্ট হয়। টটিপটেন্ট কি? মূলত প্লাসেন্টা এবং ইমব্রায়ো হচ্ছে এর এক্সাম্পল, প্লাসেন্টা এবং ইমব্রায়ো। আচ্ছা, প্লুরিপটেন্ট একোডাম, মেসোডাম, এনোডাম, 3টা জার্ম লেয়ারই এখান থেকে আসতে পারে। মাল্টিপটেন্ট কি?
যে কোনো 2টা জার্ম লেয়ার এখান থেকে আসে। টটিপোটেন্ট সেল হচ্ছে আমাদের বডির যে কোনো টিস্যু, যে কোনো সেল, যে কোনো কিছু আসতে পারে। এক্সাম্পল প্লাসেন্টা এবং এমব্রায়ো। আচ্ছা, প্লুরিপোটেন্ট, একুডাম, মেসোডাম, এনোডাম 3টা জার্ম লেয়ার আসতে পারে। আর মাল্টিপোটেন্ট থেকে যে কোনো 2টা জার্ম লেয়ার আসে। ঠিক আছে? আর ইউনিপোটেন্ট অনলি সিঙ্গেল জার্ম লেয়ার লাইক অ্যাডাল্ট স্টেম সেল। ঠিক আছে? আচ্ছা, একটু লিখে নিবেন লেকচার শিটে। এখন এই কোশ্চেনটা আমরা একটা কাজ করতে পারবি? আচ্ছা, আপনারা প্লিজ সবাই একটু মিউট রাখবেন। আচ্ছা, এক্সাম্পল অফ টিস্যু স্টেম সেল, এটা আনসার করবেন ডক্টর সোহানা। আপু কি শুনতে পাচ্ছেন? ডক্টর সোহানা। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আনসারটা আমরা করি একসাথে। এক্সাম্পল অফ টিস্যু স্টেম সেল, এমব্রায়ো। কি হবে এটা? ফলস ভাইয়া। ফলস। ইট ইজ দ্য এক্সাম্পল অফ এমব্রায়োনিক স্টেম সেল, তাই না? জি ভাইয়া। প্লাসেন্টা, প্লাসেন্টা এটা ফলস হবে ভাইয়া। এটা ফলস। ইট ইজ দ্য এক্সাম্পল অফ এটা এমব্রায়োনিক embryo। স্টেম সেল। আচ্ছা, হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা ট্রু ভাইয়া। ট্রু। ক্রিপ্টস অফ ইন্টেস্টাইন, হ্যাঁ ফলস। আচ্ছা। বাল্জ রিজিয়ন অফ হেয়ার ট্রু। ফলিকল, সরি ভাইয়া ট্রু। আচ্ছা ট্রু। তাহলে এখানে দেখেন কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে। কোশ্চেনটা করা হয়েছে মূলত এখান থেকে। টিস্যু স্টেম সেলের এক্সাম্পলের মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে আমাদের এখানে ট্রু দিয়েছি। আর এমব্রায়োনিক স্টেম সেল আমরা পরের স্লাইডেই পড়েছি বোথ প্লাসেন্টা এন্ড এমব্রায়ো, তাই না? সো এই জন্য এটা ফলস হবে। হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রু, ক্রিপ্টস অফ ইন্টেস্টাইন ট্রু, বাল্জ রিজিয়ন অফ হেয়ার ফলিকল ট্রু। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই একটা কোশ্চেন ছিল যে আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগে যে পার্মানেন্ট টিস্যু হচ্ছে ব্রেন, নিউরন গুলো। আর এখানে আমরা পাচ্ছি যে টিস্যু স্টেম সেলের এক্সাম্পল সাবভেন্ট্রিকুলার জোন ইন ব্রেন। তো এই দুইটা কি একটু কন্ট্রোভার্সি, নাকি ওই সাবভেন্ট্রিকুলার জোন ইন ব্রেনের রিজেনারেশন ক্যাপাসিটি আছে? আচ্ছা, যেহেতু কোথায় স্টেম সেল। পড়ছেন সাবভেন্ট্রিকুলার জোনটা, কোথায় পড়তেছেন? ভাই ওই যে টিস্যু স্টেম সেলের একদম লাস্ট এক্সাম্পলটা, এই যে এটা ভাই। আচ্ছা, সাবভেন্ট্রিকুলার জোন ইন দ্য ব্রেন। ব্রেন। এখানে একটু দেখেন ভাইয়া, এখানে আমি বলেছিলাম limited cell replication and differentiation occurs in some areas of adult brain. দেখেন, বলছিলাম না সেখানে কোন কোন ক্ষেত্রে কিছু স্টেম সেল থাকে, এটাই কোরিলেশনটা এখানে আছে। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। এটা কি ভাই মানে কোন রিগ্রোথের জন্য দরকার হয়, নাকি কি জন্য দরকার, মানে এই কোন জিনিস? কোন ক্ষেত্রে এটা দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা, হয়, সব ক্ষেত্রে হয় না। সব ক্ষেত্রে হবে না। আচ্ছা না, আচ্ছা। সব ক্ষেত্রে হয় না। তবে পার্মানেন্ট টিস্যুর এক্সাম্পল আসলে ব্রেন দিবেন, এখানে কোনো ইয়া নাই, কনফিউশন নাই। আবার টিস্যু স্টেম সেলের মধ্যে সাবভেন্ট্রিকুলার জোন ইন দ্য ব্রেন আসে, সেটাও ক্লু দিবেন না ভাইয়া, ঠিক আছে? আর স্টেম সেল থাকা মানেই যে সেটা রেপ্লিকেট করবে তা কিন্তু না, অলওয়েজ সেটা না। আচ্ছা, আমি প্রত্যেকটা টপিকসে পরে চেষ্টা করতেছি একটু কোশ্চেন সলভ করানোর জন্য, কারণ কোশ্চেন সলভ না করলে আসলে কনসেপশন ক্লিয়ার হয় না। আচ্ছা, এখন চলে আসি আমরা সেল সাইকেল। লেস ইম্পর্টেন্ট টপিক মনে হলেও নিওপ্লাজম, কোর নিওপ্লাজম বুঝতে গেলে সেল সাইকেল খুব ভালো করে বুঝতে হবে। So cell cycle is a series of events that take place in a cell as it grows and divides. Phase, interphase, and cell division. Interphase, cell spends most of its time in what is called interphase, and during this time it grows, replicates its chromosome, and prepares for cell division. So আপনারা সবাই সামনে রেসিডেন্সি পরীক্ষা দিবেন। রেসিডেন্সি পরীক্ষা হবে 1 ঘন্টায়, আর প্রিপারেশন নিচ্ছেন প্রায় 1 বছর ধরে বা কেউ 6 মাস ধরে। তো এখান থেকে আপনারা কম্পেয়ার করতে পারেন। আমরা আছি হচ্ছে ইন্টারফেজে, আর সেল ডিভিশনটা হচ্ছে আমাদের পরীক্ষা। ম্যাক্সিমাম টাইম আমাদের এই ইন্টারফেজে স্পেন্ড হয়, আর সেল ডিভিশন খুব দ্রুতই হয়ে যায়। তো সেল সাইকেলের চেক পয়েন্ট আছে 3টা: সেল গ্রোথ চেক পয়েন্ট, ডিএনএ সিনথেসিস চেক পয়েন্ট এবং মাইটোসিস চেক পয়েন্ট। এই 3টা চেক পয়েন্ট একটু খেয়াল রাখবেন। এখন আমরা দেখব সিগনিফিকেন্স কি। আমি প্রথমে বললাম যে কোর নিওপ্লাজম বুঝতে গেলে সেল সাইকেলটা বুঝতে হবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে ক্যান্সার অকার্স when সেল সাইকেল রেগুলেশন ইজ লস্ট। তো সেল সাইকেলের একটা রেগুলেশন আছে, যখন রেগুলেশনটা নষ্ট হয়ে যায় বা লস্ট হয় তখনই আমাদের বডিতে নিওপ্লাজম হয়ে থাকে বা টিউমার ফর্মেশন হয়ে থাকে। তো এখানে একটা সেল সাইকেল দেখানো হয়েছে G0, G1, S, G2 এবং M ফেজ। এখানে টাইমিং দেখানো হয়েছে, টাইমিং গুলো একটু খেয়াল করেন। G1 ফেজে কতক্ষণ থাকে, G2 ফেজে, S ফেজে, G2 ফেজ এবং M ফেজ কোন ফেজে কতক্ষণ থাকে এটা একটু খেয়াল করেন। তো এখানে M ফেজ অনলি 1 আওয়ার থাকে। তো যেটা আমি বললাম যে সেল স্পেন্ডস মোস্ট অফ দ্য টাইম ইন ইন্টারফেজ, ইজ ইন ইটস ইন্টারফেজ স্টেজ।
আর সেল ডিভিশনে মাত্র অল্প সময় থাকছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, ডিভিশনের আরেকটা ফিগার দেখানো হয়েছে, এখান থেকে কয়েকটা বিষয় একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমাদের রেস্ট্রিকশন পয়েন্ট রেগুলেটেড বাই গ্রোথ ফ্যাক্টর, এটা একটা খেয়াল করেন। তারপরে G1 চেক পয়েন্ট ড্যামেজ ডিএনএ আরবি ব্লকস TP53 সিডিকেস ব্লক। সো যখন সেল সাইকেল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কয়েকটা চেক পয়েন্ট থাকে, তার মধ্যে G1S চেক পয়েন্ট একটা। G1S চেক পয়েন্টে কি করা হয়? ড্যামেজ ডিএনএ চেক করা হয়। তার এক্সাম্পল হচ্ছে আরবি এবং TP53, এই দুইটা হচ্ছে জিনের এক্সাম্পল দেওয়া হয়েছে। আরবি এবং TP53 এটার জন্য রেসপন্সিবল থাকে, এই চেক পয়েন্টে এই দুইটা জিন থাকে, ঠিক আছে। এবং G1 চেক পয়েন্টে কি হয়? ড্যামেজ ডিএনএ চেক করা হয়, যদি ড্যামেজ ডিএনএ থাকে তাহলে সে রিপেয়ার করার চেষ্টা করা হয়, আর যদি রিপেয়ার না হয় সেখানেই সেলের প্রোগ্রেসকে অ্যারেস্ট করে দেওয়া হয়। ওকে, আচ্ছা, তারপরে দেখেন আবার G2 চেক পয়েন্ট আছে। G2 চেক পয়েন্টে ডিএনএ ড্যামেজ, ডিএনএ রেপ্লিকেশন ইনকমপ্লিট, এই দুইটা জিনিস এখানে চেক করা হয়। তারপরেই না সেল হচ্ছে এই সেল ডিভিশনে যায়। আচ্ছা, এখন দেখেন ডিএনএ রেপ্লিকেশন এস ফেজে কোন কোন কেমিক্যাল এজেন্ট কাজ করে? এন্টি মেটাবোলাইটস এবং টোপোআইসোমারেজ ইনহিবিটর। এন্টি মেটাবোলাইটস এবং টোপোআইসোমারেজ ইনহিবিটর, এই দুইটা এখানে কাজ করে। আর কিছু এখান থেকে দরকার নাই, মোটামুটি এতটুকু জানলে এখান থেকে হবে। ওকে, সো আমাদের প্রথম 4টা টপিক শেষ হচ্ছে। এখন আমরা ইনফিনিট স্টার একটা টপিকতে যাব, সেটা হচ্ছে বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার, তো এখান থেকে মূলত প্রশ্ন কি হয়? নোমেনক্লেচার থেকে প্রশ্ন হয়। তো আমরা সবাই জানি বিনাইন টিউমার এর শেষে ওমা থাকে, আর ম্যালিগন্যান্ট টিউমার এর শেষে কার্সিনোমা কিংবা সার্কোমা থাকে, তাই না? তবে কিছু কিছু ম্যালিগন্যান্ট টিউমার থাকে যাদের শেষে ওমা থাকে, অর্থাৎ ওমা থাকলেও সেটা ম্যালিগন্যান্ট, এদেরকে মিসনোমার বলা হয়। স্যাররা মূলত এখান থেকে যে মিসনোমার গুলো আছে সেখান থেকে অসংখ্য বার প্রশ্ন করেছেন, ডিপ্লোমা পরীক্ষা এবং রেসিডেন্সি দুটাতেই কোশ্চেন হয়েছে। সেটাকে বলা যেতে পারে হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট। হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট। দেখেন আপনাদের লেকচার শিটের 10 নম্বর পেজে একটা চার্ট দেওয়া আছে এবং আমি সেটাকে একটু মডিফাই করে লিখেছি। এখন আমি একটা নেমোনিক বলবো, আপনারা লিখে নেবেন। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়, এই নেমোনিকটা একটু লিখে নেবেন। ফুটবল তারকা মেসি বাংলাদেশে এসে মিলি নামে একটা মেয়েকে নিয়ে গান গেতে গেতে ডিস্কো দেখতে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সো মেসি মেলানোমা সাইনোভিওমা, মেসি মেলানোমা সাইনোভিওমা, মিলি মেজোথেলিওমা মেডুলোব্লাস্টোমা এবং লিম্ফোমা। কি কি আছে? মেজোথেলিওমা মেডুলোব্লাস্টোমা এবং লিম্ফোমা, মিলি। তারপর আমরা কি বললাম? গান, গ্লিওমা। গ্লিওমা বললে অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা এবং এপিন্ডায়োমা, এই তিনটায় চলে আসবে। তারপরে কি আছে? সেমিনোমা। মেসি গান সহ সেমিনোমা হেপাটোমা, গান সহ সেমিনোমা হেপাটোমা। ডিস্কো ডিসজার্মিনোমা এবং কর্ডোমা, ডিসজার্মিনোমা এবং কর্ডোমা। এখানে খেয়াল রাখবেন কন্ড্রোমা এবং কর্ডোমা ডিফারেন্ট। কন্ড্রোমা হচ্ছে আমার কার্টিলেজ টিস্যুর বিনাইন টিউমার, আর কর্ডোমা হচ্ছে আমার স্পাইনাল কর্ডের ম্যালিগন্যান্ট টিউমার। ক্লিয়ার? সবাইকে লিখতে পারছেন নাকি আমি আবার রিপিট করব? রিপিট করেন। আচ্ছা, হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট আমরা একটা নেমোনিকের মাধ্যমে এখান থেকে জানবো। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। মেসি মেলানোমা সাইনোভিওমা, মিলি মেজোথেলিওমা মেডুলোব্লাস্টোমা লিম্ফোমা, গান গ্লিওমা সহ সেমিনোমা হেপাটোমা, ডিস্কো ডিসজার্মিনোমা কর্ডোমা। আচ্ছা, হোপফুলি এটা ক্লিয়ার। এখন আমরা চলে আসি ক্লাসিফিকেশন অফ বোন টিউমার, এইটা ইনফিনিটি স্টার। তো কার্টিলেজ ফর্মিং, বোন ফর্মিং এবং আননোন অরিজিন, তিনটা ভাগে গ্রসলি এখানে ভাগ করা হয়েছে। তো কার্টিলেজ ফর্মিং টিউমারকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইনের মধ্যে কি কি আছে? অস্টিওকন্ড্রোমা, কন্ড্রোমা, এই কন্ড্রোমার কথাই কিন্তু আমি মাত্র বলেছি। কন্ড্রোব্লাস্টোমা, কন্ড্রোমিক্সয়েড, ফাইব্রোমা। ম্যালিগন্যান্টের মধ্যে আছে কন্ড্রোসার্কোমা। কন্ড্রোসার্কোমার লোকেশনটা পড়তে হবে, ডিপ্লোমা পরীক্ষা একবার এসেছিল, পেলভিস শোল্ডার। বোন ফর্মিং বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইনের মধ্যে আছে অস্টিওয়েড অস্টিওমা, অস্টিওব্লাস্টোমা। ম্যালিগন্যান্টের মধ্যে আছে অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা লোকেশন পড়তে হবে। আচ্ছা, আননোন অরিজিন বিনাইন এবং ম্যালিগন্যান্ট।
বিনাইনের মধ্যে আছে অস্টিওক্লাস্টোমা, অ্যানিউরিজমাল বোন সিস্ট। অস্টিওক্লাস্টোমার আর একটা নাম আছে, সেটা হচ্ছে জায়ান্ট সেল টিউমার অফ বোন। একটু লিখে নেন প্লিজ, আপনাদের লেকচার শিটে একটু লিখে নেন, অস্টিওক্লাস্টোমার আর একটা নাম আছে জায়ান্ট সেল টিউমার অফ বোন। আচ্ছা, ম্যালিগন্যান্টের মধ্যে আছে ইউইং সার্কোমা, অ্যাডামেন্টিনোমা। ম্যালিগন্যান্টের মধ্যে আছে ইউইং সার্কোমা এবং অ্যাডামেন্টিনোমা। ভাইয়া ওস্টিওক্লাস্টোমার আরেকটা নাম? জায়ান্ট সেল টিউমার অফ বোন। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, জায়ান্ট সেল টিউমার অফ বোন। আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের ইনফিনিটি স্টার 5 নাম্বার টপিক থেকে মূলত এই কয়েকটা পয়েন্ট জানলে হচ্ছে। হার্ড বিনাইন বাট ম্যালিগনেন্ট, এটা ভালো করে জানতে হবে, এবং ক্লাসিফিকেশন অফ বোন টিউমার। আচ্ছা, তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করি। বিনাইন বোন টিউমার স্যার, এটা অ্যান্সার করবেন হচ্ছে ডক্টর সবুজ। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ডক্টর জি ভাই, সবুজ। জি। আচ্ছা, অ্যান্সারটা আমরা করি। বিনাইন বোন টিউমারস আর অস্টিওসার্কোমা। সার্কোমা যেহেতু আছে এটা ম্যালিগন্যান্ট, এটা ফলস। ম্যালিগনেন্ট, ফলস। অস্টিওয়েড অস্টিওমা। জি ভাই, এটা ট্রু। এক্সোস্টোসিস। এইটা বলতে পারতেছি না। আচ্ছা, True. এইটা ফলস হবে। True আমি নেই। এক্সোস্টোসিস এটা পরে এক্সপ্লেন করতেছি, ফলস হবে। আচ্ছা, জি। কন্ড্রোমিক্সয়েড ফাইব্রোমা। ফাইব্রোমা যেহেতু ভাই এটা বিনাইন মনে হচ্ছে, কিন্তু ট্রু। আর অস্টিওকন্ড্রোমা ট্রু। আচ্ছা, true, তো জি ভাই। টিউমার এর ক্লাসিফিকেশনের মধ্যে বা এখান থেকে যে কোশ্চেন আসে তার মধ্যে দুটো টার্ম থাকে, এক্সোস্টোসিস এবং ব্রাউন টিউমার। এক্সোস্টোসিস এবং ব্রাউন টিউমার আর নট ট্রু নিওপ্লাজম, দে আর বোনি লেশন। বিনাইন টিউমার থাকলেও ফলস হবে, ম্যালিগন্যান্ট টিউমার থাকলেও ফলস হবে। সো এক্সোস্টোসিস ফলস হবে এখানে, দিস ইজ নট ট্রু নিওপ্লাজম, এটা আসলে টিউমারই না। ক্লিয়ার সবুজ ভাই, বুঝতে পেরেছেন? জি ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। এক্সোস্টোসিস আরেকটা কি বললেন? ব্রাউন টিউমার, ব্রাউন টিউমার এটাও পরীক্ষায় আসে, পরীক্ষার সিস্টেমে এটাও আসছে কয়েকবার। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি ব্রাউন টিউমার। ব্রাউন টিউমার বা ব্রাউন টিউমার বলা হয়। এটা কি ভাই ওই যে ফ্যাটি টিস্যুর যে একটা গ্রোথ, ওইটা নাকি? এটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজমে পাওয়া যায়, ঠিক আছে? হাইপারপ্যারাথাইরয়েডিজম। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই টপিক শেষ। এখন আমরা চলে আসি লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, 3 স্টার টপিক। হ্যাঁ, ওস্টিওসার্কোমাটা তো ফলস দেওয়া। অস্টিওসার্কোমা তো ফলসই হবে, এটা তো ম্যালিগন্যান্ট টিউমার। এখানে ছিল কোশ্চেনটা দেখেন, বিনাইন বোন টিউমার স্যার, অস্টিওসার্কোমা ম্যালিগন্যান্ট টিউমার, এই জন্য ফলস হয়েছে। জি জি জি। এখানে দেখেন অস্টিওসার্কোমা ম্যালিগন্যান্টের মধ্যে আছে, এই জন্য এটা ফলস হবে। ঠিক আছে আপু? আচ্ছা, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার ভাইয়া, জি ভাইয়া। এক্সোস্টোসিস এন্ড ব্রাউন টিউমার এই দুটাকে কি বললেন? বিনাইন ম্যালিগন্যান্ট কিছু না, আরেকটা টার্ম কিছু না। বললেন যে এই দুটার হ্যাঁ, ক্ষেত্রে। দে আর নট ট্রুলি নিওপ্লাজম, দে আর নট ট্রু নিওপ্লাজম। ঠিক আছে? ওকে ভাই, জি। ওকে, so locally malignant tumor. Locally malignant tumor are those which show invasion but no metastasis. The term intermediate tumor is sometimes used for a tumor which behaves as benign, locally malignant, or even may show metastasis. তো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার সম্পর্কে আমি যে কথাগুলো বলবো এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার বলতে এখানে বিনাইন ম্যালিগন্যান্ট দুই ধরনের টিউমার আসবে, ঠিক আছে? আর লোকালি ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে তারাই যাদের হচ্ছে লোকাল ইনভেশন থাকে, লোকাল স্ট্রাকচারকে ডিস্ট্রয় করে, লোকাল স্ট্রাকচারকে এটা ডিস্ট্রয় করে, ঠিক আছে? এই জন্য এর নামকরণ করা হয়েছে। লোকালি ম্যালিগন্যান্টের মেইন ফিচার হচ্ছে তারা লোকাল টিস্যু ডিস্ট্রয় করে বা লোকাল টিস্যু ডিস্ট্রাকশন করে। প্লিজ এটা মাথায় রাখবেন, লোকাল টিস্যু ডিস্ট্রাকশন করে। ওকে, এবং এখান থেকে অসংখ্য বার রেসিডেন্সি পরীক্ষায় প্রশ্ন আছে এক্সাম্পল থেকে। তো লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের এক্সাম্পল গুলো আমরা একটা নেমোনিকের মাধ্যমে মনে রাখবো। আপনাদের লেকচার শিটের 11 নম্বর পৃষ্ঠায় যথেষ্ট জায়গা আছে লেখার জন্য। আমি বাসায় গিয়ে কার গলায় ফুল মালা দিব, আমি অ্যামিলোব্লাস্টোমা, বাসায় বেজাল সেল কার্সিনোমা যেটার আরেকটা নাম রডেন্ট আলসার, গিয়ে জায়ান্ট সেল টিউমার অফ বোন যেটার আরেকটা নাম অস্টিওক্লাস্টোমা, যেটা আমি বলেছি অলরেডি,
কার কার্সিনয়েড টিউমার বা ক্রানিও ফ্যারিঞ্জিওমা, কার কার্সিনয়েড টিউমার ক্রানিও ফ্যারিঞ্জিওমা। গ্লিওমা, গ্লিওমা বললে 3টা টিউমার চলে আসবে, অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা এবং এপিন্ডায়োমা। ফুল ফাইব্রোম্যাটোসিস, মালা, মিক্সড সালাইভারি টিউমার, মার্জুরিন আলসার, ডিবো ডেজময়েড টিউমার, ডিবো ডেজময়েড টিউমার, এই কয়েকটা। আচ্ছা, তো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার স্যার, এইটার অ্যান্সার একজন করেন। স্লাইডটা একটু আবার দেখাবেন। আগের স্লাইডটা এই যে। ভাইয়া অ্যামেলোব্লাস্টোমা তো একটা বিনাইন টিউমার, আবার অস্টিওক্লাস্টোমা একটু আগে পড়লেন বিনাইন টিউমার, কিন্তু জি। বিনাইন টিউমার হলো এরা কি মানে লোকালি ম্যালিগন্যান্ট? হ্যাঁ, লোকালি ম্যালিগন্যান্টের মধ্যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট দুই ধরনের টিউমারে চলে আসবে। দুইটাই আসবে, আচ্ছা। এই কিন্তু টার্মটা বিনাইন কিন্তু জিনিসটাকে আমরা ম্যালিগন্যান্ট বলতেছি কেন? হ্যাঁ আমি বলতেছি, এই টার্মটা মাত্রই বলতে গেছিলাম আর কি এটা। এই টার্মটা বেসিক্যালি কোন টিউমার ম্যালিগন্যান্ট না বিনাইন সেটা ইন্ডিকেট করে না, ইন্ডিকেট করে হচ্ছে লোকাল ডিস্ট্রাকশন আছে কিনা, লোকাল ডিস্ট্রাকশন আছে কিনা। লোকাল ডিস্ট্রাকশন বলতে বোঝানো হচ্ছে যে যেই স্ট্রাকচার বা যেই টিস্যুর উপরে এই টিউমারটা হচ্ছে সেটাকে সে ডিস্ট্রয় করতেছে কিনা। যেমন কোন একটা টিউমার, যে অ্যামিলোব্লাস্টোমার এক্সাম্পল দিয়ে বলি, এটা বিনাইন টিউমার, এটা কোনো সন্দেহ নাই। অ্যামিলোব্লাস্টোমা ইউজুয়ালি দেখা যায় যে আমার পোস্টেরিয়র পার্ট অফ ম্যান্ডিবলে হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, যখন ওখানে হচ্ছে তখন লোকাল ডিস্ট্রাকশন করে বা আমাদের ওই বোনসটাকে সে ডিস্ট্রয় করে দেয়, বোনি ইনভেশন থাকে, এই জন্যই বলা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা welcome। তাহলে লোকালি ইনভেসিভ টিউমার আর লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কি এক? হ্যাঁ, লোকালি ইনভেসিভ লোকালি ম্যালিগন্যান্ট সেম। আচ্ছা, এটা একজন একটু আনসার করেন। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার স্যার অস্টিওক্লাস্টোমা কি হবে? ট্রু হবে। টু হ্যাঁ, ইউরিন সার্কোমা ফলস, ফলস। মার্জুরিন আলসার ট্রু। ট্রু, Rodent ulcer? ট্রু, ম্যাগটস ডিজিজ সেল, এটা হচ্ছে Disease of the false। nipple? ফলস। ঠিক আছে, False. থ্যাংক ইউ। আচ্ছা, এখন চলে আসি অ্যামিলোব্লাস্টোমা, যেই অ্যামিলোব্লাস্টোমা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। So general features of ameloblastoma: most common neoplasm of odontogenic origin, usually in 3rd to 5th decade, rare in children and elderly, mostly in posterior region of mandible, যেটা মাত্র আমি বলেছি। No specific gender prediction, এই কোশ্চেনটা রেসিডেন্সি পরীক্ষায় 2বার আসছে, ডিপ্লোমা পরীক্ষায় 1বার আসছে, এবং এই স্টেমটা ছিল যে no specific gender prediction, এটা ট্রু স্টেম। আচ্ছা, লোকালি ইনভেসিভ বাট ডাজ নট মেটাস্টাসাইজ, লোকালি ইনভেসিভ এটাই হচ্ছে এটা মেইন ইস্যু, ঠিক আছে। About 80% of ameloblastoma occurs in mandible. আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। রিগার্ডিং ameloblastoma is a locally malignant tumor, ট্রু। ট্রু, occurs in young adults, ফলস, ফলস। False. 3rd to 5th decade, তাহলে কি হবে এখানে? 3rd False to হবে। 5th decade, ফলস, True. young adults, True. occurs True. in young True. ট্রু, adults, ট্রু, 30 বছর True. তো আমাদের ইয়াং, তাই না? ইয়াং এজ। True. Contains enamel, False. ফলস, ফলস। এটা ট্রু হবে। দেখেন এখানে ছিল অরন্টোজেনিক অরিজিন, অরন্টোজেনিক অরিজিন Odontogenic. থাকলে এটা এনামেল থাকবে, ঠিক আছে। হুম। আচ্ছা, ম্যাক্সিলা ইজ দ্য কমনেস্ট সাইট, ফলস। ম্যান্ডিবল। ম্যান্ডিবল ইজ দ্য Mandible. কমনেস্ট সাইট, ভেরি গুড। ইজ এ স্লো গ্রোয়িং টিউমার, যেহেতু এটা বিনাইন তো ইট ইজ এ স্লো গ্রোয়িং টিউমার। তো এখানে এই যে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার ট্রু, অকার্স ইন ইয়াং অ্যাডাল্টস ট্রু, কন্টেন্স ইনামেল ট্রু, ম্যাক্সিলা ইজ দ্য কমনেস্ট সাইট ফলস, ম্যান্ডিবল ইজ দ্য কমনেস্ট সাইট, ইজ এ স্লো গ্রোয়িং টিউমার, যেহেতু এটা বিনাইন সো ইট উইল বি স্লো গ্রোয়িং, ট্রু। হ্যাঁ, এখানে ব্লাস্টোমা মানে আমরা জানতাম যে এটা এমব্রায়োনিক টিউমার অফ ইনফ্যান্সি, কিন্তু আমরা এটা একটা এক্সেপশনাল দেখলাম যে এটা ইয়াং অ্যাডাল্টদের হয়। হ্যাঁ, এটা হতে হয় ভাইয়া, বুঝছেন? এটা মানে ব্লাস্টোমা মানে যে আমি ইমরানের টিউমারের দিকে যাব তা না, এটা ইয়াং অ্যাডাল্টে হতে পারে। ওকে, আচ্ছা, বেজাল সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা আমাদের লেকচার শিটের 12 নম্বর পৃষ্ঠায় আছে। Most common type of skin cancer, most cases are due to long-term ultraviolet or sun exposure, most commonly occurs in sun exposed areas, mostly in elderly men, 90% in head neck region, এইটা একটু আপনারা মার্ক করবেন, mostly in elderly men, 90% in head neck region, women more diverse location। সেটা বলতে বোঝানো হচ্ছে যখন এটা এলডারলি মেনে হচ্ছে মেইনলি হেড নেক রিজনে হয়,
বাট ওমেন হওয়ার ক্ষেত্রে এটা হেড নেক রিজিয়ন ছাড়া অন্য রিজিয়নে হতে পারে। রেয়ারলি মেটাস্টাসাইজ, যেহেতু লোকালি ম্যালিগন্যান্ট, বেসাল সেল কার্সিনোমা কি ছিল? লোকালি ম্যালিগন্যান্ট, সো রেয়ারলি মেটাস্টাসাইজ। লোকাল ডিস্ট্রাকশন ইজ দ্য মেজর ইস্যু। মডারেটলি রেডিও সেন্সিটিভ, এটা একটু মার্ক করবেন, মডারেটলি রেডিও সেন্সিটিভ। ডায়াগনোসড উইথ স্কিন বায়োপসি, ডায়াগনোসড উইথ স্কিন বায়োপসি। সাবটাইপ, হায়ার রিস্ক, লোয়ার রিস্ক। ট্রিটমেন্ট অপশন, সার্জিক্যাল এক্সিশন, মোস্ট সার্জারি, ইলেকট্রোডিসেকশন অ্যান্ড কিউইটাস, টপিক্যাল ক্রিমস, রেডিয়েশন। একটা এক্সাম্পল ছবি দেখানো হয়েছে এখানে বেসাল সেল কার্সিনোমার। আচ্ছা, তাহলে আসেন আমরা কোশ্চেনটা সলভ করি। আমি প্রত্যেক টপিকস এর পরে একটু কোশ্চেন সলভ করানোর চেষ্টা করেছি যাতে হচ্ছে আপনাদের কনসেপশনটা একবারে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এইটা আনসার করবেন হচ্ছে ডক্টর আনিকা তাসনিম। আপু শুনতে পাচ্ছেন? ডক্টর আনিকা তাসনিম। জি ভাইয়া শুনতে পাচ্ছি। True about basal cell carcinoma. Frequently occurs in limbs. ফলস ভাইয়া। False. Frequently occurs in head neck region. হেড নেক রিজিয়ন। Found in younger female. এটা কি হবে? এটাও ফলস ভাইয়া। এল্ডারলি ম্যান। Element. Very good. Are very sensitive to radiotherapy. ভাইয়া ফলস, এটা মডারেটলি রেডিও সেন্সিটিভ। Moderately sensitive. Thank you. Do not normally metastasize by lymphatic spread. ট্রু ভাইয়া। True. যেহেতু locally malignant, তো এটা তো metastasis হবে না. Generally জি ভাই। grows slowly through many years. এটা ট্রু ভাইয়া। এটা ট্রু হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন নেক্সটে চলে আসি আমরা। ক্রাইটেরিয়া অফ এ ম্যালিগন্যান্ট সেল, ক্যারেক্টারিস্টিক্স অফ নিওপ্লাসিয়া or অ্যানাপ্লাসিয়া, প্লিওমরফিজম, ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড শেপ, সেলস ইন সেম টিস্যু নট ইউনিফর্ম। প্লিওমরফিজম বলতে আসলে কি বোঝায়? দেখা যায় যে কোনো টিস্যুর সবগুলা সেল সাইজ এবং শেপে সেম থাকে, কিন্তু যখন সেখানে নিওপ্লাস্টিক বা অ্যানাপ্লাস্টিক চেঞ্জ হয় তখন সবগুলা সেল সাইজ এবং শেপে সেম থাকে না, এটাকে বলা হয় প্লিওমরফিজম। সেকেন্ড যেটা আছে অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি, altered to 1:1 instead of 1:4 or 1:6. So normal nuclear cytoplasmic morphology হচ্ছে বা রেশিওটা হচ্ছে 1:4 বা 1:6, বাট নিওপ্লাসিয়া বা অ্যানাপ্লাসিয়ার ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে 1:1 হয়ে যায়। মাইটোসিস অ্যাটিপিক্যাল অর বিজিয়ার, লস অফ পোলারিটি। সো এটা আমি বইয়ের ভাষায় না, আমার ভাষায় আপনাদেরকে এক্সপ্লেইন করব। পোলারিটি বলতে বোঝানো হয় যখন কোনো টিস্যুতে স্ট্রেস পড়ে সেখানে মেটাপ্লাসিয়া বা এক ধরনের সেল লাইনিং থেকে অপর ধরনের সেল লাইনিং এ চেঞ্জ হওয়ার যে ক্যাপাসিটি সেটাকে বলা হয় পোলারিটি। নিওপ্লাস্টিক এবং বা অ্যানাপ্লাস্টিক সেলের ক্ষেত্রে পোলারিটি লস হয়। হেমোরেজ অ্যান্ড নেক্রোসিস। সরি। 6. সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন, নিওপ্লাস্টিক বা অ্যানাপ্লাস্টিক সেলে সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন থাকে। আপনাদের লেকচার শিটে লেখা নাই, প্লিজ একটু নোট করে নেবেন। 6 নাম্বার দিয়ে একটু লিখে নেন সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন, এটা অ্যাড করবেন, লেকচার শিটে অ্যাড করবেন। ঠিক আছে, নেক্সট টপিকসে চলে আসি, বিনাইন ভার্সেস ম্যালিগন্যান্ট টিউমার। এটা তো আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি, তাই না? এটা আসলে নতুন করে বলার কিছু নাই, তারপরও কয়েকটা পয়েন্ট একটু আপনাদেরকে আমি এখানে ফোকাস করব। ডিফারেন্সিয়েশন, benign well differentiated structure sometimes typical of tissue organ, malignant some lack of differentiation structure often atypical. So main ইস্যুটা কিন্তু এখানে থাকতেছে, benign টিস্যুতে ডিফারেন্সিয়েশন থাকে বা ওয়েল ডিফারেন্সিয়েটেড, আর ম্যালিগন্যান্ট টিস্যুতে ডিফারেন্সিয়েশনটা লস হয়। আর ডিফারেন্সিয়েশন বলতে আসলে কি বোঝায় এটা আমরা অবশ্যই ক্লাসের নেক্সট জানবো। তবে এখানে আমি একটা নোট দিয়ে আপনারা একটু লিখে রাখেন, ম্যালিগন্যান্ট টিউমার মে বি ওয়েল ডিফারেন্সিয়েটেড, এই পয়েন্টটা একটু লিখে রাখেন। ম্যালিগন্যান্ট টিউমার নর্মালি lack of differentiation, but in some case malignant tumor may be well differentiated, এটা প্লিজ একটু লিখে দেন। Malignant tumor may be well differentiated, example adenocarcinoma of thyroid, some squamous cell carcinoma. এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি malignant tumor may be well differentiated, কি হবে এটা? ট্রু না ফলস? malignant tumor may be well differentiated, কি হবে? ট্রু না ফলস? ট্রু। হবে। তো দেখেন দুইটা এস্টিমেট ট্রু হচ্ছে। হ্যাঁ, দুইটা এক্সাম্পল কি বলছিলেন? অ্যাডেনোকার্সিনোমা অফ থাইরয়েড, আমি আর বলছি একটা মিনিট আমাকে সময় দিন, আমি বলতেছি। তো দেখেন দুইটা এস্টিম এখানে ট্রু হচ্ছে। আমি যদি আপনাদেরকে বলি যে ম্যালিগন্যান্ট টিউমার ডিনোটস ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, true. Malignant tumor may be well differentiated. That is also true.
Also আচ্ছা, true. এটার দুইটা এক্সাম্পল বলেছি, সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা অফ থাইরয়েড এবং সাম স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং সাম স্কোয়ামাস সেল কার্সিনোমা, দুইটা এক্সাম্পল বলেছি। আচ্ছা, রেট অফ গ্রোথ এখানে বলার কিছু নাই, আপনারা সবাই পারবেন। লোকাল ইনভেশন পারবেন, মেটাস্টাসিস নিয়েও কিছু বলার নাই। এখন ক্যাপসুল বিনাইন, যেহেতু এখানে মেটাস্টাসিস হয় না, দে আর ইউজুয়ালি ইনক্যাপসুলেটেড। ম্যালিগন্যান্ট টিউমার নট ক্যাপসুল। এটার এক্সেপশন আছে, সেটা হচ্ছে লিওমায়োমা অফ ইউটেরাস দো বিনাইন, লিওমায়োমা অফ ইউটেরাস দো বিনাইন দে হ্যাভ নো ক্যাপসুল। এটার এক্সেপশন হচ্ছে লিওমায়োমা অফ ইউটেরাস। লিওমায়োমা অফ ইউটেরাস বিনাইন টিউমার হলে তাদের ক্যাপসুল থাকে না। আচ্ছা, ম্যালিগন্যান্টে কি পড়েছি আমরা? নট ক্যাপসুলেটেড। বাট এখানেও একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। রেনাল সেল কার্সিনোমা দো ম্যালিগন্যান্ট দে হ্যাভ false capsule. Renal cell carcinoma, though malignant, they have false capsule. Clear? হেমানজিওমার কি ক্যাপসুল থাকে? ভাইয়া বিনাইনের যেটা বললেন যে এক্সেপ্ট, ওটা কি হবে? Leiomyoma of uterus. Leiomyoma of uterus. হেমানজিওমা এবং লিম্ফানজিওমা ওদের কি ক্যাপসুল থাকে? না, থাকে না। তাহলে এগুলোকে ওদের- এক্সাম্পল আসবে না লিওমায়োমার সাথে? না, লিওমায়োমা এবং হেমানজিওমা এটা হচ্ছে বিনাইন এবং এখানে ফলস ক্যাপসুল থাকে, একটা পাতলা আবরণ থাকে, বুঝছেন? এটা ক্যাপসুলের পাতলা একটা আবরণ থাকে, সেটা ইনক্যাপসুলেটেড। এবং এখানে renal cell carcinoma have false capsule. হ্যাঁ, রেনাল সেল কার্সিনোমা দো ম্যালিগন্যান্ট দে হ্যাভ ফলস ক্যাপসুল। আর হেমানজিওমা বা লিম্ফানজিওমা যেটা বলতেছেন, সেখানে একটা পাতলা আবরণী থাকে, যেটাকে আমরা ক্যাপসুল হিসেবে কাউন্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি আমরা 11 নম্বর টপিক, কার্সিনোমা এন্ড সার্কোমা। তো এখানে শুধুমাত্র ডিফারেন্স দেওয়া হয়েছে, তো এটা মনে রাখা একটু টাফ। আমরা খুব সহজে একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। অ্যাবাউট সার্কোমা আপনারা একটু লিখে নেন আগে, তারপরে আমরা নেমোনিক পড়বো এবং ডিফারেন্সটা পড়বো। অ্যাবাউট সার্কোমা, কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায়। এটা একটু লিখে নেন। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্ত ছড়ায়। অ্যাবাউট সার্কোমা, কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায়। আশা করি লিখে ফেলছেন। আমরা এখন তাহলে ডিফারেন্সে চলে যাই। এটার সঙ্গে মিলিয়ে ডিফারেন্স পড়াটা খুবই ইজি হবে। আমরা হচ্ছে সার্কোমা সম্পর্কে পড়বো এবং সার্কোমার যেটা অপোজিট সেটা হচ্ছে কার্সিনোমা। ঠিক আছে? আচ্ছা, প্রথমে পরিচয়, অরিজিন। কার্সিনোমা কি? ম্যালিগন্যান্ট টিউমার অফ এপিথেলিয়াল টিস্যু। আর সার্কোমা কি? ম্যালিগন্যান্ট টিউমার অফ মেসেনকাইমাল টিস্যু। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পরিচয়। আচ্ছা, সার্কোমা সম্পর্কে আমরা কি পড়েছি? কম বয়স, প্রথমে পড়েছি কম বয়স, তো মোর ইন ইয়াং। তার অপোজিট কি কার্সিনোমা? মোর ইন ওল্ড। আচ্ছা, সার্কোমার যে নেমোনিক পড়েছি, সেখানে আমাদের রক্ত নিয়ে অনেক কথা ছিল, তাই না? যেহেতু রক্ত নিয়ে অনেক কথা ছিল, সার্কোমা মোর ভাস্কুলার, কার্সিনোমা অপোজিট কি হচ্ছে? লেস ভাস্কুলার। আচ্ছা, আরেকটা ছিল বাড়ে বেশি, তাই না? সো মোর র্যাপিড গ্রোথ, কার্সিনোমা লেস র্যাপিড গ্রোথ। সার্কোমার মধ্যে ছিল রক্ত ঝরায়, মোর হেমোরেজ। তার অপোজিট কি হবে? কার্সিনোমা লেস হেমোরেজ। রক্তে ছড়ায়, এই কথাটা ছিল সার্কোমার মধ্যে। তো আর্লি বাই ব্লাড, সার্কোমা ব্লাড এবং লিম্ফ্যাটিক্স দুইটা মিডিয়াতে ছড়াতে পারে, তবে আর্লি এটা ব্লাডের মাধ্যমে ছড়ায়। আর অপোজিট কি হবে? কার্সিনোমা। কার্সিনোমাও ব্লাড এবং লিম্ফ্যাটিক্স দুইটা মিডিয়াতে ছড়াতে পারে, তবে আর্লি লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে ছড়ায়। আর এতক্ষণ যা পড়লাম তাতে মনে হলো যে সার্কোমা বেশি খারাপ, মোর ওর্স, এবং কার্সিনোমা একটু কম খারাপ, প্রগনোসিস লেস ওর্স। রেডিও সেন্সিটিভিটি একটু দেখেন যে সার্কোমা সবকিছুতে পড়েছে যে সার্কোমা খারাপ, তাহলে দে আর মোর রেডিও রেজিস্ট্যান্ট, মোর রেডিও রেজিস্ট্যান্ট। আর কার্সিনোমা হাইলি রেডিও সেন্সিটিভ। সার্কোমা বেশি খারাপ, কার্সিনোমা একটু কম খারাপ। কার্সিনোমা ইন সিটু occurs in case of carcinoma and does not occur in case of sarcoma. ক্লিয়ার? এটা বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, মেসেনকাইমার জন্য কি ছিল জিনিসটা? এপিথেলিয়াল তো বুঝছি ভাই, মেসেনকাইমার টিস্যু মেসেনকাইমা হচ্ছে এক ধরনের টিস্যু টাইপ। হ্যাঁ, মেসেনকাইমা এক ধরনের টিস্যু টাইপ আর কি। মানে বুঝলাম, এপিথেলিয়াল ছাড়া বাকি সবাই মেসেনকাইমা কিনা? মেসেনকাইমার মধ্যে চলে যাবে। হ্যাঁ, কানেক্টিভ টিস্যু বলতে সবকিছু মেসেনকাইমার মধ্যে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এইটা যতটা আমি প্যারাডবল ওয়েতে পড়িয়েছি,
এর থেকে তারাটা বলবো এতে পড়ানো সম্ভব কিনা আমি জানি না, তবে এটা একটু কঠিন, একটু বারবার পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই নেমোনিকটা খেয়াল রাখবেন, তাহলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, এটা আমরা একটু সলভ করি। ট্রু অ্যাবাউট কার্সিনোমা অরিজিনেটিং ফ্রম মেসেনকাইমাল সেল কি হবে? False. ফলস। অরিজিনেটিং ফ্রম এপিথেলিয়াল সেল। লেস ভাস্কুলার, True. লেস র‍্যাপিড গ্রোথ, True. True. spread most preferably by blood, False. False. by lymphatics. Very good. Lymphatics. Highly radiosensitive. True. True. Thank you. দেখছেন তাহলে ক্লাস সার্কোমা গুলো কি কেমোসেনসিটিভ? কোনটা? সার্কোমা গুলো কি তাহলে কেমোসেনসিটিভ? সার্কোমা হচ্ছে মোর রেডিও রেজিস্ট্যান্ট, এবং সার্কোমা সবগুলো যে কেমোসেনসিটিভ তা না। সার্কোমা মোস্টলি রেডিও রেজিস্ট্যান্ট, কেমো রেজিস্ট্যান্ট, এটা খেয়াল রাখবেন। সার্কোমা মোস্টলি রেডিও রেজিস্ট্যান্ট, কেমো রেজিস্ট্যান্ট, কিছু কিছু সার্কোমা রেডিও সেনসিটিভ হয়ে থাকে বা কেমো সেনসিটিভ হয়ে থাকে, বাট মোস্টলি তার রেডিও রেজিস্ট্যান্ট, কেমো রেজিস্ট্যান্ট। ঠিক আছে? ভাইয়া কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে চলে আসি। 12 নাম্বার টপিক, ইনফিনিটি স্টার হরমোন সিক্রেটিং টিউমার। এটা একটা আমরা পড়বো LOCK। লাং, আপনাদের লেকচার শিটে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আছে, এটা একটু কারেকশন করে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা করবেন। আচ্ছা, আপনারা প্লিজ সবাই একটু মিউট রাখবেন। লাং, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। ও ফর ওভারিয়ান কার্সিনোমা। C for chromophobe tumor of pituitary, carcinoma tumor, choriocarcinoma. C for তিনটা টিউমার আসবে, chromophobe tumor of pituitary, carcinoma tumor, choriocarcinoma. K, কিডনি, renal cell carcinoma. Others এর মধ্যে আছে islet cell tumor of pancreas, seminoma, monoderma, teratoma of the ovary. আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে হরমোন প্রডিউসিং টিউমার অফ ওভারি। এটাও রেসিডেন্সি পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। ঠিক আছে, অ্যারহেনো ABCDGHST এই নেমোনিক দিয়ে মনে রাখবো আমরা। A for adenoblastoma, B for Brenner's tumor, C for choriocarcinoma, D for dermoid cyst. ডিসজার্মিনোমা সবাই কেটে দিবেন। ডিসজার্মিনোমা হরমোন প্রডিউস করে না। G for granulosa cell tumor, H for Hylas cell tumor, S for stroma ovary, T for Thicca cell tumor. সো হরমোন প্রডিউসিং টিউমার থেকে আমরা দুটো জিনিস পড়বো, কোন কোন টিউমার হরমোন সিক্রেট করে প্রডিউস করে সেটা, আর ওভারির কোন কোন টিউমার হরমোন প্রডিউস করে সেটা, দুইটা হেডিং এ আমরা পড়বো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা একটা SBA সলভ করি। A 50-year-old female diagnosed with a carcinoma. Her physician told that the tumor produced hormone. Which one below is the hormone producing tumor? এটা একটু অ্যানসার করেন আপনারা, কোনটা হরমোন প্রডিউস করে? Renal cell carcinoma. ভেরি গুড। তাহলে দেখেন যে এইটা কিন্তু একদম ইজি কোশ্চেন, বাট SBA হিসেবে দিলে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন আপনারা। আপনি কি ডিসজার্মিনোমাটা কেটে দিতে বলছেন? হরমোন প্রডিউসিং ওভারি ডিসজার্মিনোমা কেটে দিবেন প্লিজ, ডিসজার্মিনোমা কেটে দিবেন। ওকে, এখন চলে আসি আমরা হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার। প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার বলতে কি বোঝায়। Those tumor depends on a hormone for its survival or growth. They are called hormone dependent or hormone sensitive tumor. Example, CA breast. They depends on estrogen hormone for their growth and survival. Clear? What is hormone dependent or sensitive tumor? Those tumor depends on a hormone for its survival or growth. For its survival or growth. Example, CA breast depends on estrogen. CA breast depends on estrogen. আচ্ছা, এটার এক্সাম্পল পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। একটা নেমোনিক দিয়ে আমরা মনে রাখবো। আপনাদের লেকচার শিটে লেখা আছে মা ও বাবার পরেই থাকে অন্যরা। মা ও বাবার পরেই থাকে অন্যরা, সেই অনুযায়ী সাজিয়ে লেখা আছে এখানে। মা ম্যালিগন্যান্ট টিউমার, ও ওভারিয়ান কার্সিনোমা, বাবা ব্রেস্ট কার্সিনোমা, পরে প্রোস্টেট কার্সিনোমা, থাকে থাইরয়েড কার্সিনোমা, টেস্টিকুলার কার্সিনোমা, থাকে থাইরয়েড কার্সিনোমা, টেস্টিকুলার কার্সিনোমা, অন্যরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আই রিপিট,
হরমোন ডিপেন্ডেন্ট অর সেন্সিটিভ টিউমার এর এক্সাম্পল আমরা একটা নেমোনিক মনে রাখবো, সেটা হচ্ছে মা ও বাবার পরেই থাকে অন্যরা। মা ও বাবার পরেই থাকে অন্যরা, এটা যেমন মনে রাখবো। মা ম্যালিগন্যান্ট মেলানোমা ও ওভারিয়ান কার্সিনোমা, বাবা ব্রেস্ট কার্সিনোমা, পরে প্রোস্টেট কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, টেস্টিকুলার কার্সিনোমা, অন্যরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ওকে, এখন চলে আসবো আমরা 14 নাম্বার টপিক, ডিসপ্লাসিয়া। ন্যাজোফেরেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমাটা ফলস হবে। কোন ন্যাজোফেরেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমাটা কি হরমোন ডিপেন্ডেন্টের মধ্যে আসবে নাকি ফলস হবে? কয়েক জায়গায় দেখেছিলাম এটা আসছে, দেখা হচ্ছিল ট্রু। ভাই এটা ফলস দিয়ে, নাজোফ্যাঞ্জিয়াল অ্যাঞ্জিওকার্সিনোমা ফলস দিয়ে। এটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমি কোনো রিলায়েবল সোর্সের ট্রু পাইনি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বেলিয়ান লাভেও কিন্তু সেখানে দেওয়া নাই কিছু। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লাসিয়া ডাবল ইনফিনিটি স্টার, সরি। তো আজকের ক্লাসে কেউ যদি শুধুমাত্র ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়া ডিফারেন্সিয়েশন এই কয়েকটা টার্ম যেটা আমি এখন পড়াতে যাচ্ছি এইটা বুঝে ক্লাস শেষ করেন, আমি বলবো আজকের দিন তার জন্য সার্থক। এবং ডিসপ্লাসিয়া থেকে রেসিডেন্সি মার্চ 2024 একটা কোশ্চেন হবেই, এটা লিখে রাখতে পারেন। So dysplasia is a term that literally means disordered growth. Disordered growth বলতে কি বোঝানো হয়? আমাদের প্রত্যেকটা টিস্যু গ্রোথে একটা রেগুলেশন থাকে, যখন রেগুলেশনটা নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় disordered growth. It is encountered principally in epithelia. So dysplasia principally বা প্রধানত এপিথেলিয়ায় হয়ে থাকে, বাট এটা কানেকটিভ টিস্যুতে হতে পারে। Neurofibroma is the example of dysplasia of connective tissue. It is characterized by a constellation of changes that include a loss in the uniformity of the individual cell. Dysplasiaর ক্ষেত্রে প্রত্যেকটা সেলের যে ইন্ডিভিজুয়ালিটি ইউনিফর্মিটি থাকে সেটা লস হয়, পাশাপাশি তাদের আর্কিটেকচারাল ওরিয়েন্টেশনটাও এখানে লস হচ্ছে বা কিছুটা ডিস্টর্টেড হয়। Dysplastic cell may exhibit considerable pleomorphism. So pleomorphism কি আপনারা সবাই জানেন, cells in same tissue differs in size and shape. ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? আবার একটু বলেন। প্লিওমরফিজম এটা আমি আগে একবার বলেছিলাম, এই জন্য এটা টেনে গিয়েছি। প্লিওমরফিজম হচ্ছে নরমালি কি হয়, নরমালি যে কোনো একটা টিস্যুর সব সেল সাইজ এবং শেপে সেম থাকে, কিন্তু ডিসপ্লাস্টিক বা অ্যানাপ্লাস্টিক বা নিওপ্লাস্টিক সেলের ক্ষেত্রে দেখা যায় যে সেলগুলা সাইজ এবং শেপে সেম থাকছে না। এই ঘটনাকে বলা হয় প্লিওমরফিজম। ক্লিয়ার আপু? জি ভাইয়া। আচ্ছা তারপরে দেখেন, often contains large hyperchromatic nuclei. হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই বুঝতে পারছেন যে আমরা হেমোটেক্সিন ইওসিন দিয়ে যে কোনো নিউক্লিয়াসকে স্টেন করে থাকি, যদি সেই নিউক্লিয়াস স্টেন বেশি নাই সেটাকে আমরা বলি হাইপারক্রোমাটিক। উইথ এ হাই নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও, উইথ এ হাই নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও। তো এখন আমি যদি বলি ইন কেস অফ ডিসপ্লাসিয়া নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও ইজ অল্টার্ড, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? ট্রু। হাই বলছে বাড়াউট অল্টার কমা অল্টার, যেহেতু হাই বলেছি এটা অল্টার্ড হবে। আচ্ছা আরেকটা স্টেম আপনাদের জন্য বলবো, এটা অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া occurs only in epithelial tissue. False. They may occur in connective tissue. Dysplasia is particularly common in squamous and transitional epithelial such as cervix of uterus, respiratory tract in chronic cigarette smoker. Okay. আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লাসিয়া অলমোস্ট সবগুলো আমার বলা হয়ে গেছে, তবে 5 নাম্বারটা একটু খেয়াল করেন, প্রেজেন্স অফ পৈলোসাইটোসিস সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। সো কোনো একটা সেল যখন ডিসপ্লাস্টিক চেঞ্জ আসে সেখানে সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন হয়। ওকে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়াকে মেইনলি 3 ভাগে বা 3টা টাইপে ভাগ করা যায়, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড ডিসপ্লাসিয়াতে এপিথেলিয়াল থিকনেসের 1/3 ইনভলভ করে, মডারেট ডিসপ্লাসিয়াতে 2/3 ইনভলভ করে এবং সিভিয়ার ডিসপ্লাসিয়াতে এপিথেলিয়াল থিকনেসের ফুল থিকনেসকে ইনভলভ করে থাকে। তো মাইল্ড এবং মডারেট ডিসপ্লাসিয়া ইজ রিভার্সিবল, আর সিভিয়ার ডিসপ্লাসিয়া যেখানে এপিথেলিয়াল ফুল থিকনেসকে ইনভলভ করে সেটা ইরিভার্সিবল। ঠিক আছে, এবং এই যে ফুল থিকনেস বা সিভিয়ার ডিসপ্লাসিয়া
এটাকে কার্সিনোমা ইনসিটু বলে। যখন ফুল থিকনেসে ডিসপ্লাসিয়া হচ্ছে সেখানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অলরেডি হয়ে যায়। ওকে, তো মাইল্ড এবং মডারেট ডিসপ্লাসিয়া রিভার্সিবল, সিভিয়ার ডিসপ্লাসিয়া ইরিভার্সিবল। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? কার্সিনোমা ইন সিটুটা কি বলেন? কার্সিনোমা ইন সিটু হচ্ছে সিভিয়ার ডিসপ্লাসিয়া, যেখানে এপিথেলিয়াল লেয়ার থিকনেসের ফুল থিকনেসকে ইনভলভ করে, সেটাই হচ্ছে কার্সিনোমা ইন সিটু। তো কার্সিনোমা ইন সিটুর আলাদা টপিক আছে, সেখানেও আমি বলবো, জাস্ট এখান থেকে এতটুকু মনে রাখলে হচ্ছে। তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি ডিসপ্লাসিয়া মে বি রিভার্সিবল, কি হবে? ট্রু। ট্রু। সবাই কি একমত? ভাইয়া এখন যদি আমি প্রশ্ন করি ডিসপ্লাসিয়া মে বি ইরিভার্সিবল, ট্রু। ট্রু। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ডিসপ্লাসিয়া ডিফারেন্স ফ্রম ক্যান্সার ইন টু ইম্পর্টেন্ট রেসপেক্ট, ল্যাক অফ ইনভ্যাসিভনেস, যেহেতু ডিসপ্লাসিয়া বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, ল্যাক অফ ইনভ্যাসিভনেস। Reversibility, mild to moderate dysplasia is reversible, but carcinoma or cancer is always irreversible. আচ্ছা, এখন আমরা একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং অ্যানাপ্লাসিয়া। এটা হচ্ছে আপনাদের লেকচার শিটে নাই, একটু স্ক্রিনশট নেবেন বা পরে যে শুধুমাত্র লিখে নিতে পারেন লেকচার শিটে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। ভাইয়া হচ্ছে যে যেটা আমরা ওই যে বললাম ফুল থিকনেসটা কভার করবে, এটা কি মানে বেসমেন্ট মেমব্রেন কি টাচ করবে না? এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, ঠিক আছে? ও আচ্ছা, মানে ক্রস করে না, বেসমেন্ট মানে বেসমেন্ট মেমব্রেনের মেমব্রেনের আগ পর্যন্তই, হ্যাঁ, মানে ফুল পর্যন্ত থাকে। থিকনেসটা কভার করবে এটাই। ফুল থিকনেস। আচ্ছা ভাই, থ্যাংক আচ্ছা, ইউ। এখন কিছু মজার টপিকস পড়াবো। Differentiation refers to the extent to which neoplastic parenchymal cell resemble the corresponding normal parenchymal cell both morphologically and functionally. Lack of differentiation is called anaplasia. Differentiation, dysplasia, anaplasia নিয়ে কিন্তু অসংখ্য বার প্রশ্ন হয়েছে, সো কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। তো ডিফারেন্সিয়েশন নিয়ে একটা বড় একটা ডেফিনেশন বলেছি, এখন বাংলায় ভাইয়া সবাইকে মিউট করেন। আচ্ছা, সবাইকে মিউট করেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, ডিফারেন্সিয়েশন নিয়ে আমি লম্বা একটা ডেফিনেশন পড়েছি, বাট বোঝার সুবিধার্থে শুধু এতটুকুই মনে রাখবেন যে নিওপ্লাস্টিক প্যারেনকাইমাল সেল নরমাল প্যারেনকাইমাল সেলের সঙ্গে কতটুকু মিলছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাদের মধ্যে সিমিলারিটি কতটুকু, এটা ডিফারেন্সিয়েশন। যখন এই ডিফারেন্সিয়েশনটা থাকে না, এটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। যখন এই ডিফারেন্সিয়েশন থাকে না, সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। তাহলে ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার মধ্যে ডিফারেন্সটা কি, বা এই দুটার মধ্যে রিলেশন কি? ইন শর্ট, ডিসপ্লাসিয়া রিফার্স টু অ্যান অ্যাবনর্মালিটি where a tissue partially loses the morphological characteristics of mature cell. তাহলে ডিসপ্লাসিয়াতে characteristics partially loss হয়। আচ্ছা, অ্যানাপ্লাসিয়া কি? অ্যানাপ্লাসিয়া is considered a more advanced stage where this loss of differentiation or maturity is more marked and evident and could be seen as irreversible. তাহলে অ্যানাপ্লাসিয়াতে তাদের যে চেঞ্জটা হচ্ছে সেটা মোর মার্কড হয় এবং এটা ইরিভার্সিবল। ওকে, এখন ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার ডিফারেন্স সেটা আমরা জানবো। ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার ডিফারেন্স কি আপনারা আপনাদের লেকচার শিটে একটু লিখে নেবেন, ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার ডিফারেন্স। আমি চাইলে একটু লিখে দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে লিখে নাই। আপনার লেকচার শিটে একটু লিখে নেবেন ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার ডিফারেন্স। এইটা রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার অসংখ্যবার পরীক্ষায় আসছে। ডিসপ্লাসিয়া, এখানে লিখেন ডিসঅর্ডারড গ্রোথ। ডিসপ্লাসিয়া ইজ ডিসঅর্ডারড গ্রোথ। অ্যানাপ্লাসিয়া disorganized growth. Disorganized growth. আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, অ্যানাপ্লাসিয়া ইজ disorganized growth. Disorganized growth. আচ্ছা, তারপর ডিসপ্লাসিয়া মে বি রিভার্সিবল। অ্যানাপ্লাসিয়া ইজ অলওয়েজ irreversible. Dysplasia may be reversible. Anaplasia is always irreversible. Dysplasia is the initial stage. Dysplasia is the initial stage. Anaplasia is the advanced stage.
এটা একটু লিখবেন, অ্যানাপ্লাসিয়া ইজ দ্য অ্যাডভান্স স্টেজ। অ্যানাপ্লাসিয়া ইজ দ্য অ্যাডভান্স স্টেজ। আচ্ছা, জাস্ট এই তিনটা ডিফারেন্স খেয়াল রাখবেন, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় আনসার করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? লিখতে পারছেন সবাই? ভাইয়া ডিসপ্লাসিয়ার প্রথমটা কি বললেন ভাইয়া? Dysplasia is disordered growth. Anaplasia disorganized growth. Dysplasia may be reversible. Anaplasia is always irreversible. Dysplasia is the initial stage. Anaplasia is the advanced stage. আচ্ছা, কার্সিনোমা ইনস্টিটিউট এটা 3 স্টার দিয়েছি। তো কার্সিনোমা ইনস্টিটিউট কি এটা অলরেডি বলে ফেলেছি। ডেফিনেশনটা এখানে একটু দেখেন। When dysplasia is marked and involve the entire thickness of epithelium, the lesion is known as carcinoma in situ. It is the epithelial neoplasm which has all the cellular features of malignancy, but not yet invaded through the epithelial basement membrane. So carcinoma in situ সেখানে malignant transformation already হয়ে গিয়েছে, কিন্তু সেটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি। ক্লিয়ার? আচ্ছা, এখন কার্সিনোমা ইন সিটিউ নিয়ে যেটাই আমাদের সবার ভুল হয়। কার্সিনোমা ইন সিটিউ ইজ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। কি হবে এটা? অ্যানসার কি হবে? ট্রু না ফলস? ফলস হবে, এটা তো কার্সিনোমা। False. False. ভেরি গুড। False. কার্সিনোমা ইন সিটিউ সেখানে নামে আছে কার্সিনোমা, তাহলে অনেকে আমরা বলি প্রি ম্যালিগন্যান্ট, ঠিক আছে? এটা ফলস হবে। আচ্ছা, কার্সিনোমা ইন সিটিউ ইজ দ্য প্রি ইনভেসিভ স্টেজ অফ কার্সিনোমা। এটা কি হবে? ট্রু। ট্রু হবে, True. যেহেতু এটা এখনো ইনভেশন করা নাই, বেসমেন্ট মেমব্রেন ক্রস করা নাই। But it may progress to invasive carcinoma, so it is called pre-invasive stage of carcinoma. So carcinoma ইনস্টিটিউট থেকে জাস্ট এই কনসেপশনটা ক্লিয়ার রাখবেন, আর এক্সাম্পল গুলো একটু দেখেন, তাহলে হয়ে যাবে। আমি আর ডিসক্রাইব করছি না, শুধু এক্সাম্পল গুলো দেখেন। আচ্ছা, তাহলে আমরা একটা এসবিএস সলভ করে ফেলি। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং ডিসপ্লাসিয়া? Dysplasia never occurs in connective tissue. Stem B, it may be irreversible. Stem C, dysplasia is the advanced stage of anaplasia. Stem D, complete loss of tissue architecture. No link with carcinoma in situ. Correct answer কি হবে? B. B, it may be irreversible. ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট টপিকসে চলে আসি। 16 নাম্বার টপিকস, মেটাস্টাসিস। Metastasis, it is the process whereby primary malignant tumor spread to from secondary tumor at a distant site, discontinuous with the primary tumor. All malignant tumor metastasize except tumor of brain, glioma, and basal cell carcinoma of skin. So এটা খেয়াল রাখেন যে ম্যালিগন্যান্ট টিউমার মাত্রই যে মেটাস্টাসাইজ করে তা না, যেটা আমরা লোকালি ম্যালিগন্যান্টের মধ্যে পড়েছি তারা কিন্তু মেটাস্টাসাইজ করবে না। ওকে, আচ্ছা, মেথডস কি কি আছে? সিডিং অফ বডি ক্যাভিটিস এন্ড সারফেস, লিম্ফ্যাটিক স্প্রেড, হেমাটোজেনাস স্প্রেড। জাস্ট এতটুকু জেনে রাখেন এখান থেকে, আর কিছু দরকার নাই। আচ্ছা, এখন চলে আসেন আপনাদের লেকচার শিটের 18 পেজে। নো মেটাস্টাসিস, নো মেটাস্টাসিস 18 পেজে আছে। এটা 1 স্টার দেন। কোন কোন টিউমার মেটাস্টাসিস হয় না? বেজাল সেল কার্সিনোমা, গ্লিয়াল সেল কার্সিনোমা, জায়ান্ট সেল টিউমার অফ বোন, অ্যামিলোব্লাস্টোমা, ক্রানিওফ্যারিঞ্জিওমা, কার্সিনোমা টিউমার, গ্লিওমা, ডিপ সিট ফাইব্রোমেটাসিস। সো মোস্টলি যেগুলো আমরা লোকালি ম্যালিগন্যান্টে পড়েছি সেগুলো লেখা আছে নো ম্যালিগন্যান্সি, ঠিক, নো মেটাস্টাসাইজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে 18 পেজে টিউমার্স কমনলি মেটাস্টাসাইজ টু বোন, টিউমার্স কমনলি মেটাস্টাসাইজ টু বোন। এটা ইনফিনিট স্টার, অসংখ্য বার রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় আসছে। তো যখন কমনলি এই অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের অ্যান্সার হবে ব্রেস্ট কার্সিনোমা, ব্রঙ্কাস অফ লাং, থাইরয়েড কার্সিনোমা এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা, কার্সিনোমা প্রোস্টেট এবং রেনাল টিউমার। মে অকারিন, এটা থাকে মে অকারিন, টেস্টিস, ওভারি, মেলানোমা, কুলাঞ্জিও কার্সিনোমা, মে অকার ইন। তো আপনাদের যদি কোশ্চেনটা এভাবে হয়, টিউমার্স কমনলি মেটাস্টাসাইজ টু বোন, তখন অ্যান্সার শুধুমাত্র উপরের এই 5টা। আর যদি কোশ্চেনটা হয় টিউমার মেটাস্টাসাইজ টু বোন, তখন এই সবগুলো আসবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এই আরেকবার বলেন।
আচ্ছা, টিউমার্স কমনলি মেটাস্টাসাইজ টু বোন। যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে তখন আপনাদের আনসার হবে ব্রেস্ট কার্সিনোমা, কার্সিনোমা ব্রঙ্কাস অফ লাং, থাইরয়েড কার্সিনোমা এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা, কার্সিনোমা পোস্টেড রেনাল টিউমার। শুধুমাত্র এই 5টা কমনলি এই কথাটা থাকলে এই 5টা আনসার হবে। আর যদি আপনাদের পরীক্ষায় থাকে টিউমার্স মেটাস্টাসাইজ টু বোন, কমনলি কথাটা নাই, সেক্ষেত্রে এই 9টাই হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখেন লাং ক্যান্সার মেইন সাইটস ফর ডিসচার্জ মেটাস্টাসিস। এইটা আমরা BLAB ব্লাব দিয়ে মনে রাখি। B ফর বোন, L ফর লিভার, A ফর অ্যাডেনাল, B ফর ব্রেন, BLAB। এটা 3 স্টার দিয়েন, এটা 3 স্টার দিয়েন। আচ্ছা, গ্যাস্ট্রিক ক্যান্সারস মেইন সাইটস ফর ডিসট্যান্ট মেটাস্টাসিস, এটা তো বলেছি। গ্যাস্ট্রিক ক্যান্সার, হ্যাঁ, LLB পাস, এটা নট সো ইম্পর্টেন্ট, জাস্ট নাইস টু নো। LB পাস এটা যে মনে রাখেন, লাং, লিভার, বোন ম্যারো এবং পেরিটোনিয়াম, জাস্ট নাইস টু নো। আচ্ছা, এখন দেখেন ডান দিকে আমাদের লেকচার শিটের ডান দিকে আছে কমন সাইট অফ বোন মেটাস্টাসিস। কি কি আছে? পেলভিস, রিবস, আপার এন্ড অফ হিউমেরাস, পেলভিস, রিবস এবং আপার এন্ড অফ হিউমেরাস। আচ্ছা, টিউমার্স দ্যাট মেটাস্টাসাইজ টু স্কিন, BLOCK ব্লক, এটা 1 স্টার। এটা বেশ আগে রেসিডেন্সি পরীক্ষা এসেছিল 2014 সালে, তারপরে আর রেসিডেন্সি পরীক্ষা আসেনি। ব্রেস্ট, লাং, ওভারি, ক্লোন, কিডনি, এটা দিয়ে আপনারা মনে রাখেন। আচ্ছা, এখন দেখেন যে নিচের দিকে টিউমার্স দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেন, ইনফিনিটি স্টার। টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেন, ইনফিনিটি স্টার। লাং, ব্রেস্ট, মেলানোমা, ক্লোন। এখান থেকে আপনাদের SBA হতে পারে। টিউমার দ্যাট মোস্ট কমনলি মেটাস্টাসাইজ টু ব্রেন, অ্যান্সার কি হয় বলেন তো? লাং। লাং, 48%। সো অ্যান্সার হবে লাং। এখান থেকে আপনাদের SBA আসতে হ্যাঁ, পারে। ব্রেনের যে কোনো টিউমার, ব্রেনের যদি আমরা ম্যালিগন্যান্ট টিউমার যদি আমরা চিন্তা করি, তো ওগুলা কিন্তু কোথাও কোনো স্প্রেড হয় না, কিন্তু বডির যে কোনো কিছু আবার ব্রেনে স্প্রেড হয়। মানে Exactly. পার্থক্যটা কেন? ব্রেনের টিউমার ইউজুয়ালি বডিতে ইউজুয়ালি হয় না, ব্রেন হচ্ছে হবে না এটা বলা যায় না, কিন্তু ইউজুয়ালি হয় না। তার কারণটা হচ্ছে আমাদের যে কোনো ব্লাড ফ্লো বলেন, লিম্ফ্যাটিক ফ্লো বলেন, কোনোভাবে ঘুরে ঘুরে কিন্তু ব্রেনে যায়। বা বেসিক্যালি দেখেন যেটা দেওয়া আছে মেটাস্টাসাইজ টু ব্রেন, লাং, ব্রেস্ট, মেলানোমা, ক্লোন, এখান থেকে সামহাউ সিরিংটা ব্রেনে হয়, কিন্তু ব্রেন থেকে সিরিংটা ইউজুয়ালি আমাদের বডি ক্যাভিটিতে হয় না, ইউজুয়ালি হয় না, তবে হতে পারে, হবে না এটা বলা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? হ্যালো, আচ্ছা, এখন এটা দেখি আমরা। এটা আপনাদের লেকচার শিটে একটু লিখে নেবেন, এটা আপনাদের লেকচার শিটে নাই। কমন সাইট অফ মেটাস্টাসিস, ব্রেন, বোন, বোন ম্যারো, লিভার, লাং, স্কিন। ব্রেন, বোন, বোন ম্যারো, লিভার, লাং, স্কিন, লেকচার শিটে লিখে নেবেন। আচ্ছা, টিউমার মেটাস্টাসাইজ টু অরবিট, এটা জাস্ট নাইস টু নো। সরি, আগে স্লাইড। আচ্ছা, কমন সাইট অফ মেটাস্টাসিস, ব্রেন, বোন, বোন ম্যারো, লিভার, লাং, স্কিন। আচ্ছা, টিউমার মেটাস্টাসাইজ টু অরবিট, ব্রেস্ট কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা, GI অ্যাডিনোকার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, নিউরোব্লাস্টোমা, ইউইং সার্কোমা, উইলস টিউমার। আচ্ছা, এখন যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং নেক্সট রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো একটা আসতে পারে, অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওলাইটিক লেশন। আপনাদের লেকচার শিটের 19 পেজে অনেক জায়গা আছে, আপনারা একটু লিখে নেন। তো অস্টিওলাইটিক লেশন, কিডনি, থাইরয়েড, লাং, ব্রেস্ট, GI। আর অস্টিওব্লাস্টিক অর অস্টিওস্ক্লেরোটিক লেশন, প্রোস্টেট, ব্রেস্ট, সেমিনোমা, কার্সিনয়েড, নিউরোজেনিক টিউমার, ইউটেরাস, ওভারি। আর মিক্সড, যেখানে অস্টিওব্লাস্টিক, অস্টিওলাইটিক দুই ধরনের লেশন হতে পারে, ব্রেস্ট, টেস্টিকুলার, ওভারিয়ান। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অস্টিওলাইটিক লেশন বলতে কি বোঝায় আর অস্টিওব্লাস্টিক লেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা দেখেন, কোনো একটা টিউমার বোনে মেটাস্টাসাইজ হয়েছে, হওয়ার পরে সেখানে বোনটাকে ক্ষয় করলো বা লেশন লাইসিস করলো, এই যে এরকম একটা লাইসিস করলো, টিউমারটা বোনকে ক্ষয়প্রাপ্ত করলো, সেটাকে বলা হয় অস্টিওলাইটিক লেশন। ওকে, আচ্ছা, কোনো একটা টিউমার বোনে মেটাস্টাসাইজ হওয়ার পরে সেখানে একটা বোন ফর্মিং চেঞ্জ করলো,
সেটাকে বলা হয় অস্টিওব্লাস্টিক অর অস্টিওস্ক্লেরোটিক। ক্লিয়ার? আচ্ছা, হোপফুলি এখানে আর দরকার নাই, নেক্সট আমরা চলে আসি। ম্যালিগন্যান্ট টিউমারস ক্যান স্প্রেড বাই, এটা আনসার করেন। লিম্ফ্যাটিক্স কি হবে? ট্রু, ট্রান্সথিলোমিক সিডিং, ট্রু, ট্রু সিএসএফ, ফলস, ট্রু ট্রু সিএসএফ ফলস। মেটাস্টাসিস বা মেটাস্টাসাইজ শুধুমাত্র তিনটা মিডিয়াতে হতে পারে, একটা হচ্ছে ব্লাড, লিম্ফ্যাটিক্স এবং ট্রান্সথিলোমিক সিডিং। সিএসএফ, ইউরিন টিয়ার এগুলো ফলস হবে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে আসি, প্রোটো অঙ্কোজিন। সো অঙ্কোজিন, অঙ্কোপ্রোটিন অ্যান্ড আনরেগুলেটেড সেল proliferation, এই তিনটা সম্পর্কে আমরা এখন একটু জানবো। তো প্রথমে প্রোটো অঙ্কোজিন কি? প্রোটো অঙ্কোজিন ইজ নাথিং বাট নর্মাল সেলুলার জিন whose products promote cell proliferation. Oncogene, mutated or over expressed version of proto oncogene. যখন প্রোটো অঙ্কোজিনে কোনো মিউটেশন হচ্ছে সেটাকে আমরা বলি অঙ্কোজিন। দ্যাট ফাংশন অটোনোমাসলি হ্যাভিং লস ডিপেন্ডেন্স অন নর্মাল গ্রোথ প্রমোটিং সিগন্যাল। যখন সেটা অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন হচ্ছে বা মিউটেশন হচ্ছে, তখন সেটা তো আর নর্মাল গ্রোথ প্রমোটিং সিগন্যাল ডিপেন্ড করে না, নিজের মতো গ্রোথ প্রমোটিং সিগন্যালটা সে প্রমোট করে বা গ্রোথ সিগন্যাল প্রমোট করে, এবং সেটা সে ডিভিশন হয় এবং কার্সিনোমা ফর্মেশন করে। Oncoprotein কি? Oncoprotein is the protein that encoded by oncogene. Oncoprotein is the protein that encoded by oncogene that drives increased cell proliferation through one or several mechanisms. আমি আরো একবার একটু বলি, প্রোটো অঙ্কোজিন, প্রোটো অঙ্কোজিন নরমাল সেলুলার জিন, যখন সেখানে কোনো মিউটেশন হচ্ছে সেটাকে আমরা বলছি অঙ্কোজিন, আর অঙ্কোজিন যেই প্রোটিনকে কোড করবে সেটাকে বলা হয় অঙ্কোপ্রোটিন। আচ্ছা, অঙ্কোজিনের এক্সাম্পল, অঙ্কোজিনের এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে ফার্স্ট অফ অল এক্সাম্পল কি কি আছে এক্সাম্পল গুলো মনে রাখবেন। P110 আলফা, EGFR, ERBB2, PRAF, KRAS, HRAS, NRAS, MYC, BCR, ABL, IDH1, IDH2, JAK2, KIT, MET, FLT3। এই এক্সাম্পল গুলো ফার্স্ট অফ অল পড়তে হবে। আচ্ছা, এখন ভিতরে পড়তে পারলে সবগুলো ভালো, কিন্তু ভিতরে পড়ে তো সব মনে রাখতে পারবেন না। এখান থেকে শুধুমাত্র EGFR, PRAF, BCR, ABL এই তিনটা পড়বেন। এখান থেকে কি পড়বেন, যে এই অঙ্কোজিন বা এই প্রোটো অঙ্কোজিনের মিউটেশনের ফলে কোন কোন ক্যান্সার হয়। EGFR, এটার মিউটেশনের ফলে লাং ক্যান্সার, গ্লিওমা, কলোরেক্টাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আচ্ছা, BRAF মিউটেশনের ফলে মেলানোমা, থাইরয়েড ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার এবং ওভারিয়ান কার্সিনোমা হতে পারে। তারপর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে BCR, ABL। BCR, ABL অঙ্কোজিনের মিউটেশনের ফলে CML, ALL বা AML হতে পারে। ক্রনিক মাইলার লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এবং অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, এই তিনটা হতে পারে। ঠিক আছে, এখান থেকে এই তিনটা পড়লেই হবে। এরপরে আপনারা চলে আসেন 21 পেজে। 21 পেজের উপরের দিকে আছে P53, P53 যেটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম। গার্ডিয়ান অফ দ্য জিনোম, আপনারা পাশে একটু লিখে নেন মলিকুলার পুলিশম্যান, মলিকুলার পুলিশম্যান। P53 জিন, এটার আরেকটা নাম বা আরেকটা উপাধি হচ্ছে মলিকুলার পুলিশম্যান, এটা একটু লিখে নিন। P53 is the central monitor of stress in the cell and can be activated by anorexia, activate signaling by mutated oncoprotein, DNA damage. P53 controls the expression and activity of protein involved in cell cycle. মলিকুলার কি বললেন? Molecular policeman. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে। চ্যাট বক্সে লিখে দিয়েছেন মলিকুলার পুলিশম্যান। আচ্ছা, যেটা বলছিলাম, P53 controls the expression and activity of protein involved in cell cycle arrest, DNA repair, cellular synthesis and apoptosis। তো আমরা যখন আমাদের ক্লাসের একদম প্রথম দিকে সেল সাইকেল পড়েছিলাম, সেখানে আমি P53 এই জিনটার কথা বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? আচ্ছা, সো P53 জিনের কাজটি কি হচ্ছে বা কোথায় কোথায় ইনভলভ? সেল সাইকেল অ্যারেস্ট,
ডিএনএ রিপেয়ার, সেলুলার সেন্সাস এন্ড অ্যাপ্রোচ, এই চারটা কাজে ইনভলভ থাকে। If DNA damage cannot be repaired, P53 induces additional events that lead to cellular senses or apoptosis. So P53 যদি ডিএনএ ড্যামেজ রিপেয়ার করতে না পারে তখন সেলুলার সেন্সেস বা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেলকে ডিস্ট্রয় করে ফেলে। The majority of human cancer demonstrate biallelic loss of function mutation in TP53. TP53 জিনের মোস্ট অফ দ্য মিউটেশনের কারণে আমাদের হিউম্যান ক্যান্সার হয়ে থাকে। ওকে, আচ্ছা এখানে একটা ইনফরমেশন একটু লেকচার শিটে লিখে নেবেন। লোকেশন শর্ট আর্ম অফ ক্রোমোজোম 17, P53 জিনের লোকেশন শর্ট আর্ম অফ ক্রোমোজোম 17। আমি তাহলে আবার একটু নাটশেলে বলি। P53 gene is called guardian of the genome or molecular policeman. Location short arm of chromosome 17. So এটার মেইন ফাংশন কি? এটা হচ্ছে আমাদের সেল সাইকেল অ্যারেস্ট, ডিএনএ রিপেয়ার, সেলুলার সেন্সাস এন্ড অ্যাপোপ্টোসিসের জন্য দায়ী থাকে বা ইনভলভ থাকে। P53 বুঝতে কারো কি কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স করবেন। P53 ক্রোমোজোম 17 নাকি 70 বলছেন? 17 17 শর্ট আর্ম অফ ক্রোমোজোম 17 17। আচ্ছা, রিগার্ডিং P53 জিন এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। Is found in more than 50% of human cancer. False. True. এটা ট্রু, দেখেন এখানে আমি দেখিয়েছিলাম। True. The majority of human cancers demonstrate biallelic loss of function mutation TP53. So এটা ট্রু হবে। ওকে, পার্সেন্টেজ তো বলেন নাই, এই জন্য কনফিউজ। আচ্ছা, is it tumor suppressor gene? ট্রু। True. It arrests cell cycle in G1 stage. False. False. এটা কোন সাইকেলে করে বলেন তো? G0. G1S চেক পয়েন্ট আমি বলেছিলাম। তো এটা ট্রু হবে। আমি যখন সেল সাইকেল পড়িয়েছিলাম সেখানে একটু খেয়াল করেন, G1S চেক পয়েন্টে থাকে, তাহলে G1 থেকে যখন S ফেজে যায় তখন সেটা অ্যারেস্ট করতেছে। তো সেল তখন কোন ফেজে থাকতেছে? G1 স্টেজে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন নাকি আমি রিপিট করব এটা? হ্যাঁ, আরেকবার বলুন। যখন আমরা সেল সাইকেল পড়েছিলাম আমরা কি পড়েছি? G1S চেক পয়েন্টে থাকে, অর্থাৎ সে G1 স্টেজে থাকা অবস্থাতেই সেল সাইকেল অ্যারেস্ট করে দেয় P53 জিন। এটা কি বুঝতে পারছেন নাকি আমি সেল সাইকেলের ছবিটা দেখাবো আরেকবার? না ভাই বুঝিনি। আচ্ছা ভাই, আমি তাহলে সেল সাইকেলের ছবি দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেল সাইকেলের ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটা একটু দেখেন, G1S চেক পয়েন্ট। তো G1 থেকে S ফেজে যাওয়ার আগে TP53 সেলকে সেল সাইকেল অ্যারেস্ট করে দেয় যদি কোনো ড্যামেজ থাকে। এটাই বোঝানো হয়েছে। ক্লিয়ার? ডিএনএ রেপ্লিকেশনে যে দুইটা কথা বলছিলেন, যে অ্যান্টি মেটাবোলাইটস আর ওই যে টপোআইসোমারেজ, ওইটা ভুলে যাবেন, ওইটা হচ্ছে আলাদা কথা। এখানে বলা হচ্ছে যে G1S থেকে যখন S ফেজে যায় G1 চেক পয়েন্টে, G1 চেক পয়েন্ট, সেখানে হচ্ছে TP53 এই জিনটা থাকে। তো তখন যদি কোনো ড্যামেজ থাকে, কোনো প্রবলেম থাকে, তখন সেটা অ্যারেস্ট করে। এটা এখানে বোঝানো হয়েছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আর ওই যে ডিএনএ রেপ্লিকেশন ব্যাপার, এই দুইটা জিনিস কি করে ভাই? রেপ্লিকেশন অফ করে দেয় নাকি প্রমোট করে? ভাই আপনি কি হচ্ছে G2 চেক পয়েন্টের কথা বলতেছেন নাকি এই পয়েন্টের কথাটা না বলছেন? ভাই, ওই যে ডিএনএ রেপ্লিকেশনের দুইটা কথা মনে রাখতে বলছিলেন, যে অ্যান্টি মেটাবোলাইটস আর টপোআইসোমারেজ ইনহিবিটর। আচ্ছা, এইটা হচ্ছে এখানে ইফেক্ট থাকে যে ডিএনএ রেপ্লিকেশন যে কোনো একটা চেঞ্জ করে, ডিএনএ রেপ্লিকেশনটা যেমন হওয়ার কথা ছিল সেরকম হ্যাঁ। হয় না, একটা অল্টার্ড হয়ে যায়, সেটা বুঝিয়েছে এখানে। ঠিক আছে? ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। তো এতটুকু মনে রাখেন, P53 জিন আমাদের G1 স্টেজে সেল সাইকেলকে অ্যারেস্ট করতে পারে যদি না সেখানে কোনো ড্যামেজ থাকে বা কোনো প্রবলেম থাকে। কি এখন কি ক্লিয়ার হয়েছে না কনফিউশন আছে? ওকে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ট্রিগার্স নেক্রোসিস ইন ড্যামেজ সেল, এটা কি হবে? False. ফলস। ফলস।
এখানে কিন্তু নেক্রোসিসের কথা কোথাও বলি নাই আমরা। সেল সেন্সাস এবং অ্যাপোপ্টোসিস এই দুইটার কথা বলেছি। লোকেটেড ইন ক্রোমোজোম 21 False. false. Chromosome Short are 17. 17. Very good. আচ্ছা, ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম। ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম থেকে শুধুমাত্র কোন কোন ক্যান্সারের ইনহেরিটেড প্রিডিসপোজিশন আছে এটা জানলেই হচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদের জিনের নাম না জানলেও চলবে, শুধুমাত্র ক্যান্সারের নাম জানতে হবে এখান থেকে। সো রেটিনোব্লাস্টোমা, লি ফ্রমানি সিনড্রোম, মেলানোমা, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, ক্লোন ক্যান্সার, neurofibromatosis 1 and 2, breast and ovarian tumor, multiple endocrine neoplasia, men 1 and 2, hereditary non-polyposis colon cancer, nevoid basal cell carcinoma of syndrome। এই কয়েকটা, ঠিক আছে। So, এগুলোকে ভাই ফ্যামিলিয়াল ক্যান্সার আসলে ট্রু দিব? ফ্যামিলিয়াল ক্যান্সার তো এখন আমি যাই নাই, আগে ওখানে যাই তারপরে বলি। আচ্ছা, এটা কোশ্চেনটা কিভাবে আসবে ভাই? আচ্ছা, কোশ্চেনটা এভাবে আসবে যে ইনহেরিটেড ক্যান্সার আর অথবা ক্যান্সারস অর টিউমার দ্যাট হ্যাড ইনহেরিটেড প্রিডিসপোজিশন। কোশ্চেনটা এভাবে আসবে। ইনহেরিটেড আর ফ্যামিলিয়াল তো একই কথা বোঝায়। হ্যাঁ, আমি এটা ডিসক্রাইব করবো, আমাকে একটু সময় দেন, আমি ডিসক্রাইব করবো এটা। আচ্ছা, আমি ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমটা একটু বলি, তারপরে আপনারা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইনহেরিটেড পরে আসছে হচ্ছে ফ্যামিলিয়াল ক্যান্সার। ফ্যামিলিয়াল ক্যান্সার যেই ক্যারেক্টারগুলো থাকে, জেনেটিক প্রিডিসপোজিশন, আর্লি এজ এট অনসেট, 2 or more primary relative with cancer, multiple or bilateral tumor, siblings having 2 to 3 greater risk, are not associated with specific marker phenotype। কোনো একটা মার্কার থাকে না এখানে, ঠিক আছে। Most cancer are not inherited but occurs from accumulation of mutation। এইটা হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স, ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম এবং ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমের মেইন ডিফারেন্স। সো ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোমে কি হয়, একটা পার্টিকুলার মিউটেশন নিয়ে ওই পার্সন জন্মগ্রহণ করে এবং তার ক্যান্সার হয়, ঠিক আছে। আর ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে হয় যে তার অনেকগুলো মিউটেশন থাকে, তো ওই মিউটেশন যখন কোনো পার্সনে অ্যাকুমুলেট করে তখন তার ক্যান্সার। দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটার মধ্যে মিল আছে যে দুইটার এক্সাম্পল যদি আপনারা দেখেন, এক্সাম্পল 90% এক, বাট বাই ডেফিনেশন দে আর ডিফারেন্ট। ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোমে পার্টিকুলার মিউটেশনে জন্মগ্রহণ করতেছে যার ফলে তার ক্যান্সার হবেই, আর ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে সে অনেকগুলা মিউটেশনে জন্মগ্রহণ করে, যখন সেগুলো অ্যাকুমুলেট করে তখন ক্যান্সার হয়। ক্লিয়ার? হোপফুলি ভাই ক্লিয়ার। আবার একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, আমি বলবো। সো ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম থেকে কি পড়তে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার কি, জেনেটিক প্রিডিসপোজিশন, আর্লি এজ এট অনসেট, 2 or more primary relative with cancer, এগুলো একটু পড়ে ফেলবেন। এটা ক্যারেক্টারটা পড়বেন আগে, ঠিক আছে। তারপরে এক্সাম্পল হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ম্যালিগন্যান্ট মেলানোমা, basal cell carcinoma, medullary and papillary cancer of thyroid, retinoblastoma, non-polyposis colon cancer, von Hippel-Lindau disease, Potts-Jeghers syndrome, Lee-Frommani syndrome. They are the example of familial cancer syndrome. আচ্ছা, ইনহেরিটেড ক্যান্সার, ফ্যামিলিয়াল ক্যান্সার আমি আরো একবার বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। তো এখান থেকে মেইনলি এক্সাম্পলটা আসতে পারে, ইনহেরিটেড প্রিডিসপোজিশন বা ইনহেরিটেড ক্যান্সার হচ্ছে এগুলা থাকবে, আর ফ্যামিলিয়াল ক্যান্সার বললে এগুলা চলে আসে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে মেইন ডিফারেন্সটা কোথায়? মেইন ডিফারেন্সটা হচ্ছে যে ইনহেরিটেড প্রিডিসপোজিশনে ওই পার্সন বা ইনহেরিটেড কার্সিনোমার ক্ষেত্রে ওই পার্সন পার্টিকুলার মিউটেশন নিয়ে জন্মগ্রহণ করে, আর ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে কোনো পার্টিকুলার মিউটেশন থাকে না, অনেকগুলা মিউটেশন থাকে, যখন ওগুলো অ্যাকুমুলেট হয় তখন হচ্ছে আমাদের ক্যান্সার হয়। আর ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে মাল্টিপল টিউমার থাকে, বাট ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোমে সিঙ্গেল টিউমার থাকতে পারে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে গ্যাস্ট্রিক কার্সিনোমা ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে আসলে ফলস হবে। গ্যাস্ট্রিক কার্সিনোমা ইজ নট দ্য এক্সাম্পল অফ ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম অর ফ্যামিলিয়াল ক্যান্সার। ক্লিয়ার? এটা ক্লিয়ার কি না, একটু রেসপন্স করবেন একজন। ভাইয়া আরেকবার একটু কষ্ট করে বলবেন। ওকে, ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম এবং ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, এখান থেকে মেইনলি 3 ধরনের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোমের এক্সাম্পল, তখন এইগুলা চলে আসবে।
আরেকটা কোশ্চেন হতে পারে ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমের ক্যারেক্টার, তখন এটা আসবে। আর এক্সাম্পল হতে পারে। মোট 3 ধরনের কোশ্চেন হতে পারে। আর আপনাদের যে কোশ্চেনটা ছিল, এই দুইটা কার্সিনোমা বা দুইটা টার্ম এটা ডিফারেন্ট কেন হচ্ছে? ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম এবং ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, আপনারা যদি এক্সাম্পল দেখেন অনেক মিল আছে, কিন্তু ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোমের মেন ক্যারেক্টার হচ্ছে সেখানে পার্টিকুলার মিউটেশনে জন্মগ্রহণ করে ওই পার্সন। আর ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমের ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো থাকবে, পাশাপাশি তার অনেকগুলো মিউটেশন থাকে। যখন অ্যাকুমুলেশন হয় তখন ক্যান্সারের ম্যানিফেস্টেশন হয়, মাল্টিপল ক্যান্সার থাকতে পারে সেক্ষেত্রে। ঠিক আছে? তো গ্যাস্ট্রিক কার্সিনোমা নিয়ে কি বলছিলেন? ভাইয়া গ্যাস্ট্রিক কার্সিনোমা নিয়ে সবার ভুল হয়, ম্যাক্সিমাম ডক্টরের ভুল হয়। সেটা হচ্ছে ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে গ্যাস্ট্রিক কার্সিনোমা আসলে এটা ফলস হবে। গ্যাস্ট্রিক কার্সিনোমা ইজ নট দ্য এক্সাম্পল অফ ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম। এই লিখে রাখেন, আপনারা লিখে রাখেন, গ্যাস্ট্রিক কার্সিনোমা ইজ নট দ্য এক্সাম্পল অফ ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা সলভ করি, এটা ইসমেন্টের কোশ্চেন। হেরিডিটারি প্রিডিসপোজিশন অফ ক্যান্সার, এটা ইসমেন্টের কোশ্চেন। রেটিনা, কোলন, স্কিন ট্রু হবে, ইউটেরাস, স্টোমাক ফলস হবে। জাস্ট নাইস টু নো। আচ্ছা, এখন আমরা চলে আসি মলিকুলার বেসিস অফ ক্যান্সার। তো মলিকুলার বেসিস অফ ক্যান্সার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হোপফুলি আজকের ক্লাসের পরে এটা পড়া লাগবে না। তো যে কোনো একটা নর্মাল সেল থেকে সেটার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন বা নিউপ্লাস্টিক চেঞ্জ হতে গেলে মলিকুলার কিছু চেঞ্জ হওয়া লাগে বা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল। সো আমাদের নর্মালি টিস্যুতে যতটুকু গ্রোথ সিগন্যাল থাকে সেখান থেকে কার্সিনোমা হতে পারে না। এজন্য কার্সিনোমা হতে হলে ওই সেল বা ওই টিস্যু থেকে নিজে থেকেই গ্রোথ সিগন্যাল প্রমোট করা লাগে। সেকেন্ড আছে যেটা ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল। আমাদের বডি থেকে সব সময় যাতে কার্সিনোমা না হয়, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন না হয়, গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল যেতেই থাকে। এজন্য ওই সেল বা ওই টিস্যুকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে গেলে ইনসেনসিটিভ হতে হবে, অর্থাৎ গন্ডার হয়ে যেতে হবে। যতই বডি বলুক না কেন যে তুমি গ্রোথ করো না, সে তার গ্রোথ নিজের মতো হতেই থাকবে। ঠিক আছে? নেক্সট যেটা আছে অল্টার সেলুলার মেটাবলিজম। যেহেতু ওই টিস্যু বা ওই সেলের মাস বাড়ছে, অ্যাজ এ রেজাল্ট তার ইন্ডিভিজুয়াল মেটাবলিজম চেঞ্জ হয়ে যাবে। ইভেশন অফ অ্যাপোপ্টোসিস। তো যে কোনো সেলে যখন ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় বা ডিএনএ ড্যামেজ হয়, তখন আমাদের টিউমার সাপ্রেসর জিন কি করার চেষ্টা করে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। তো ম্যালিগন্যান্ট হতে গেলে সেটাকে ইভেশন করা লাগবে বা সেটাকে আপনার ইগনোর করতে হবে, তারপরে কিনা সে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে হবে। আচ্ছা, নেক্সট যে বুলেটটা আছে লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল। বারবার বিভাজিত হওয়ার একটা ক্ষমতা তার থাকতে হবে। সাস্টেন্ড অ্যাঞ্জিওজেনেস। যেহেতু সেলের মাস বাড়ছে সেহেতু তার মোর নিউট্রিশন প্রয়োজন। নিউট্রিশনের জন্য তার কি দরকার? ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাইয়ের জন্য ব্লাড ভেসেল প্রয়োজন। তো সাস্টেন্ড অ্যাঞ্জিওজেনেসিস, নতুন নতুন ব্লাড ভেসেল ফরমেশন হয়। অ্যাবিলিটি টু ইনভেট অ্যান্ড মেটাস্টাসাইজ। তো যে কোনো একটা ম্যালিগন্যান্ট সেলে কি হয়, তারা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে এবং ডিসট্যান্ট সাইটে মেটাস্টাসিস হতে পারে। অ্যাবিলিটি টু ইভেড দ্য হোস্ট ইমিউন রেসপন্স। প্রত্যেক পার্সনের যে হোস্ট ইমিউন রেসপন্স রয়েছে সেটা চেষ্টা করে যে তার কার্সিনোমা যাতে না হয় বা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন না হয়, সেজন্য অনেকগুলো মেকানিজম কাজ করে। তো আমাদের বডিতে বা কোনো পার্সনের বডিতে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে গেলে সেই মেকানিজম গুলোকে ইগনোর করতে হবে, ইভেট করতে হবে, তারপরে সে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন বা ম্যালিগন্যান্ট টিউমারে রূপান্তরিত হতে পারে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? ভাই একটা সামারি করে দেন পয়েন্টগুলো। সামারি হচ্ছে যে একটা সেলের, নর্মাল সেলের ম্যালিগন্যান্সি পরিণত হতে গেলে তার নিজের গ্রোথ সিগন্যাল প্রমোট করা লাগবে। বডি থেকে যে গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল দেয় সেটা সে ইগনোর করবে, তার সেলুলার মেটাবলিজম চেঞ্জ হয়ে যাবে এবং টিউমার সাপ্রেসর জিন যখন অ্যাপ্লিস করার চেষ্টা করবে সেটাও সে ইগনোর করবে বা সেটা সে ইভেট করবে। সে বারবার বিভাজিত হবে, ডিস্ট্যান্ট প্লেসে মেটাস্টাসিস হবে। যেহেতু তার মেটাবলিজম চেঞ্জ হচ্ছে, তার নিজের কিছু ব্লাড ভেসেল তৈরি হবে। এটাই হচ্ছে সামারি। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এটা দরকার নাই। এখন চলে আসি আমরা কার্সিনোজেন। সো কার্সিনোজেন্স লিখে রাখতে পারেন, রেসিডেন্সি মার্চ 2024 এ এখান থেকে কোশ্চেন হবে।
এটা আপনারা লিখে রাখতে পারেন। সো ডেফিনেশন, a large number of agents cause genetic damage and induce neoplastic transformation of cell. These are called carcinogen. So নাম থেকে বুঝতে পারছেন যে সকল এজেন্ট কার্সিনোমা ফর্মেশন করে সেটাই হচ্ছে কার্সিনোজেন। সো ক্লাসিফিকেশন এটা কয়টা ভাগে ভাগ করা যায়? কেমিক্যাল কার্সিনোজেন, রেডিয়েন্ট এনার্জি, অনকোজেনিক ভাইরাস এন্ড সাম আদার মাইক্রোবস, এই কয়েকটা ক্লাসে ভাগ করা যায়। তো কেমিক্যাল কার্সিনোজেন থেকে মোস্ট অফ দা কোশ্চেন এখান থেকে হয়। কেমিক্যাল কার্সিনোজেনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন এবং ইনডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন অর প্রো কার্সিনোজেন দ্যাট রিকোয়ার মেটাবলিক অ্যাক্টিভেশন, এই দুইটা ভাগে ভাগ করা যায়। তো ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন কি আছে? ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেনকেও আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অ্যালকাইলেটিং এজেন্ট এবং অ্যাসাইলেটিং এজেন্ট, ঠিক আছে? তো অ্যালকাইলেটিং এজেন্ট এটা আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে এনসিসি পিডিডি। এনসিসি পিডিডি এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখবো। এন নাইট্রোসোর্সেস, সি কোরামবিউসিল, সি সাইক্লোফসফামাইড, পি প্রোপিওল্যাকটোন, ডি ডাইমিথাইল সালফেট, ডি ডাইএপক্সি বিউটেন। তো ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেনের মধ্যে অ্যালকাইলেটিং এজেন্ট এনসিসি পিডিডি এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে আমরা দেখি অ্যাসাইলেটিং এজেন্ট কি আছে। অ্যাসাইলেটিং এজেন্ট আমরা এডি অটোজোমাল ডমিন্যান্ট এই নেমোনিক দিয়ে মনে রাখবো, অ্যাসিটাইল ইমিডাজল এবং ডাইমিথাইল কার্বনাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ইমিডাজল এবং ডাইমিথাইল কার্বনাইল ক্লোরাইড এই দুইটা। আচ্ছা, হোপফুলি এটা আমাদের কারো ভুল হবে না, আমরা কয়েকবার পড়ে যাব। তারপরে আমরা দেখি প্রো কার্সিনোজেন দ্যাট রিকোয়ার মেটাবলিক অ্যাক্টিভেশন। পলিসাইক্লিক এন্ড হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক অ্যামাইন্স অ্যামাইড অ্যাজোডাই এই দুইটা গ্রুপে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, তারপর ন্যাচারাল প্লান্ট, আদার্স, রেডিয়েন্ট এনার্জি, এগুলো একটু দেখে নিয়েন, নট সো ইম্পর্টেন্ট, বাট কার্সিনোজেনগুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? কেমিক্যাল কার্সিনোজেনটা বেশি ইম্পর্টেন্ট। এখন চলে আসি আমরা অনকোজেনিক মাইক্রোবস। অনকোজেনিক মাইক্রোবস এর মধ্যে ভাইরাস, ডিএনএ কি আছে, আরএনএ কি আছে। পরীক্ষা কিন্তু এভাবে স্পেসিফিকই কোশ্চেন আসছে, আরএনএ অনকোজেনিক ভাইরাস আর বা ডিএনএ অনকোজেনিক ভাইরাস আর, এভাবে কোশ্চেনটা হয়েছে পরীক্ষাতে। সো ডিএনএ অনকোজেনিক ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপেস্টেন-বার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8। আরএনএ অনকোজেনিক ভাইরাসের মধ্যে আছে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, যেটা আমাদের টি সেল লিউকেমিয়া বা লিম্ফোমা করে থাকে। হেপাটাইটিস সি ভাইরাস, যেটা আমাদের হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য রেসপন্সিবল। অনকোজেনিক ব্যাকটেরিয়ার মধ্যে আছে হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রিক কার্সিনোমা, যেটা আমাদের মিউকোসা অ্যাসিড লিম্ফোটোমা করে থাকে, গ্যাস্ট্রিক কার্সিনোমা করে। আচ্ছা, কম্পাইলোব্যাক্টার যেটা স্মল ইন্টেস্টিনাল ম্যালটোমা করে। আচ্ছা, অনকোজেনিক ফাঙ্গাস স্পাইগ্লাস ফ্লেভাস আফলাটক্সিন মিউটেন্ট, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা করে। অনকোজেনিক প্যারাসাইটের মধ্যে আছে সিস্টোসোমা হেমাটোবিয়াম, ক্রোনোসিস সাইনাসিস এবং অবিসোটেস ভেরিনি, এই তিনটা। এটা ভালো করে পড়বেন, 3 স্টার। আচ্ছা, এইটা একটু অ্যান্সার করেন, ভাইরাস ইমপ্লিকেটেড ইন দ্য কজেশন অফ হিউম্যান ক্যান্সার, এটা অ্যান্সার করেন। সাইটোমেগালোভাইরাস, যদিও আমি গুলা বলি নাই, সাইটোমেগালোভাইরাস কি হবে? সাইটোমেগালোভাইরাস কিন্তু চার্টে ছিল না, তো এটা ফলস হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ট্রু। এপিস্টেন-বার ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, ফলস। এটা চার্টে ছিল না। হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 ভাইরাস, HSV 8, এটা কার্সিনোমা করে থাকে, 2 ফলস হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি 21 নাম্বার। ভাইরাস কজিং ডাউন ভাইরাস মিউট করতে বললাম। আচ্ছা, সো নেমোনিক চেয়েছেন, এখানে আসলে নেমোনিক দেওয়াটা একটু দুঃসাধ্য, এটা আপনারা কয়েকবার পড়লে ইনশাআল্লাহ মনে রাখতে পারবেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপিস্টেন-বার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, HSV 8, HTLV 1, হেপাটাইটিস সি ভাইরাস, মাত্র 6টা ভাইরাস। এটা কয়েকবার পড়লে ইনশাআল্লাহ মনে রাখতে পারবেন। আর আমি আসলে নেমোনিক খুব বেশি ইউজ করা অ্যাভয়েড করি, বিকজ খুব বেশি নেমোনিক ইউজ করতে গেলে দেখা যায় ইম্পর্টেন্ট টপিকের নেমোনিকটা গুলায় যায়, এই জন্য আমি এটা একটু ইনহিবিট করি। আচ্ছা, তারপরে আমরা চলে আসি টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিন, এখান থেকে ফার্স্ট অফ অল প্রত্যেকটা টিউমার নাম পড়তে হবে। রেসিডেন্সি ডিপ্লোমা দুইটা পরীক্ষাতে টিউমার সাপ্রেসর জিনের এক্সাম্পল কি সেই কোশ্চেনটা হয়েছে।
তো কি কি আছে? P53, P10, P16 INK4A, P14ARA, BRCA1, BRCA2, LKB1, VHL, APC, FBXW7, RB, NF1, NF2. They are the example of tumor suppressor gene. আচ্ছা, এখন ভিতরে কোনটা কোনটা পড়বেন সেটা হচ্ছে P53. P53 জিনের মিউটেশনের ফলে আমাদের লাং কার্সিনোমা, কলোরেক্টাল কার্সিনোমা, ব্লাডার কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, হেড অ্যান্ড নেক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা এবং প্রোস্টেট কার্সিনোমা হতে পারে। তারপরে আমরা পড়ব P10, এটাও ইম্পর্টেন্ট। P10 টিউমার সাপ্রেসর জিনের মিউটেশনের ফলে গ্লিওব্লাস্টোমা, মেলানোমা, প্রোস্টেট কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, লাং কার্সিনোমা, কলোরেক্টাল কার্সিনোমা, AML এবং CLL হতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আরবি জিনের মিউটেশনের ফলে রেটিনোব্লাস্টোমা, লাং কার্সিনোমা, ব্লাডার কার্সিনোমা, ইসোফেজিয়াল কার্সিনোমা, অস্টিওসার্কোমা, গ্লিওমা, হেপাটিক কার্সিনোমা, CML, প্রোস্টেট কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা হতে পারে। তো এখান থেকে তিনটা জিনের মিউটেশনের ফলে কোন কোন কার্সিনোমা হয় পড়তে হবে এবং মনে রাখা একটু টাফ, কয়েকবার পড়লে ইনশাআল্লাহ আপনারা মনে রাখতে পারবেন। এটা বারবার পড়তে হবে আসলে, এটা কোনো নেমোনিক দিয়েও মনে রাখা সম্ভব না, কয়েকবার পড়লে মোটামুটি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, তারপরে চলে আসি আমরা কার্সিনোমা অ্যাসোসিয়েটেড উইথ এইডস, নিওপ্লাজম ইন HIV ইনফেকশন, Kaposi's sarcoma, primary lymphoma of the brain, invasive carcinoma of the uterine cervix, cervical cancer, vulval cancer, anal cancer, penile cancer, hepatocellular carcinoma, non-Hodgkin and Hodgkin lymphoma, squamous cell carcinoma. আচ্ছা, এখান থেকে আপনাদের জন্য প্রশ্ন, সেটা হচ্ছে HIV is the oncogenic virus, এটা কি হবে? ট্রু না ফলস? False. ফলস। ফলস না ট্রু? যেহেতু এতগুলো কার্সিনোমা বললাম, ফলস। ফলস। ট্রু হবে। আচ্ছা ট্রু হবে ভাই। ট্রু হবে। আচ্ছা, এটা ফলস হবে। HIV is not an oncogenic virus. It causes severe immune suppression. এই সিভিয়ার ইমিউন সাপ্রেশনের জন্য এই কার্সিনোমাগুলো হয়, বাট ইটসেলফ HIV কোনো কার্সিনোমা করে না। এখানে সিভিয়ার ইমিউন সাপ্রেশনের জন্য কার্সিনোমা হয়। আচ্ছা, তো আশা করি এটা সবাই আনসার করতে পারবেন। ব্রেস্ট কার্সিনোমা এটা ফলস হবে, এখানে ব্রেস্ট কার্সিনোমা কিন্তু করে না। Kaposi's sarcoma true, lung carcinoma false, non-Hodgkin lymphoma true, invasive cancer of uterine cervix true হচ্ছে। আচ্ছা, occupational cancer agents or groups of agent, সেখান থেকে প্রথমে নামগুলো আপনারা মনে রাখবেন যে কোন কোন এজেন্ট বা কোন কোন কেমিক্যাল এজেন্ট আমাদের অকুপেশনাল ক্যান্সার করে থাকে, এতটুকু নামটা আগে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি আর্সেনিক অ্যান্ড আর্সেনিক কম্পাউন্ড কি করতে পারে? লাং, স্কিন, হেমানজিও কার্সিনোমা। এছাড়া আরো কিছু কার্সিনোমা করে, আপনারা একটু লিখে নেবেন। স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ স্কিন, সংক্ষেপে SCC। আর্সেনিক কম্পাউন্ড, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ স্কিন, সংক্ষেপে SCC। তারপর লিখেন বেজাল সেল কার্সিনোমা অফ স্কিন, সংক্ষেপে BCC। SCC, BCC। হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা, আপনারা এখানে লিখে নেবেন, ঠিক আছে? হেপাটিক এখানে লিখবেন আর কি, হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা। তারপরে কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, কিডনি, কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, কিডনি। আই রিপিট, আর্সেনিক অ্যান্ড আর্সেনিক কম্পাউন্ড, লাং, স্কিন, হেমানজিও কার্সিনোমা ছাড়াও SCC, BCC, হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা, কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট এন্ড কিডনি এগুলা করতে পারে। সবাইকে লিখতে পারছেন? ভাই আরেকবার বলেন। আচ্ছা, আর্সেনিক কম্পাউন্ড আমাদের লাং কার্সিনোমা, স্কিন কার্সিনোমা, হেমানজিওসার্কোমা ছাড়াও SCC, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ স্কিন, BCC, বেজাল সেল কার্সিনোমা অফ স্কিন, হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা, কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, কিডনি এগুলা করতে পারে। লিখতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসবেস্টোসিস এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসবেস্টোসিস। এখান থেকে অসংখ্য বার কোশ্চেন আসছে এবং সামনেও আসতে পারে। লাং কার্সিনোমা, মেসোথেলিওমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইসোফেগাস, স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন, এই কার্সিনোমাগুলো অ্যাসবেস্টোসিস দিয়ে হতে পারে। বেনজিন লিউকেমিয়া, AML,
বেরিলিয়াম এন্ড বেরিলিয়াম কম্পাউন্ড লাং কার্সিনোমা করে, ক্যাডমিয়াম এন্ড ক্যাডমিয়াম কম্পাউন্ড প্রোস্টেট কার্সিনোমা করে, ক্লোমিয়াম কম্পাউন্ড লাং কার্সিনোমা, নিকেল কম্পাউন্ড লাং এন্ড অরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করতে পারে, রেডিয়ন এন্ড ডিকে প্রোডাক্ট লাং কার্সিনোমা করে, ভিনাইল ক্লোরাইড হেপাটিক অ্যানজিওসার্কোমা করে। এই ভিনাইল ক্লোরাইডটা একটু আলাদা করে খেয়াল রাখেন, যেটা আমাদের হেপাটিক অ্যানজিওসার্কোমা করে। লাং কার্সিনোমা করে কোন কোন কেমিক্যাল এজেন্ট? আর্সেনিক, অ্যাসবেস্টোসিস, বেরিলিয়াম, ক্রোমিয়াম, নিকেল, রেডন, ইউরেনিয়াম, সিলিকন, স্ট্রোনশিয়াম, এগুলো লাং কার্সিনোমা করতে পারে। আচ্ছা, হাই ইনসিডেন্স অফ কার্সিনোমা যে আছে এর উইথ, এটা স্মিথডির স্টেম, স্মিথডি বই সম্পর্কে আমি একটু পরে বলবো, একটু এই দুটো স্টেম খেয়াল রাখবেন, অ্যাসবেস্টোস ওয়ার্কার এবং নিকেল ওয়ার্কার, এই দুই ক্ষেত্রে বা এই দুইটা অকুপেশনে আমাদের কার্সিনোমা রিস্ক বাড়ে। আচ্ছা, ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেট এন্ড ক্যান্সার, সেখানে দেখেন ক্রনিক কোলিসিস্টাইটিস, এটা খেয়াল দেখেন, যেটা আমাদের গল ব্লাডার ক্যান্সার করে। আর ওভারঅল এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধুমাত্র আমি যেগুলো বলতেছি একটু এগুলাই দেখেছেন, তাহলে এখান থেকে কভার করবেন। আচ্ছা, ক্রনিক কোলিসিস্টাইটিস যেখান থেকে আমাদের গল ব্লাডার ক্যান্সার হতে পারে। তারপরে হাশিমোটো থাইরয়েডিস, শগ্রেন সিনড্রোম, হাশিমোটো থাইরয়েডিস, সেখান থেকে আমাদের ম্যালড লিম্ফোমা হতে পারে। তারপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস, এখান থেকে আমাদের গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা হতে পারে বা ক্রনিক লিম্ফোমা হতে পারে। অস্টিওমাইলাইটিস, সেখান থেকে কার্সিনোমা ইন ড্রেনিং সাইনাস, এটা হতে পারে। নট সো ইম্পর্টেন্ট, শুধুমাত্র আপনারা এই কয়েকটা একটু দেখলেই হবে, এবং যদি মনে করেন সবগুলো রিডিং করবেন, সেটা হচ্ছে দেখে যাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিকসে যাওয়ার আগে আমরা 5 মিনিটসের একটা ব্রেক দিই, কি বলেন আপনারা? তারপরে শুরু করি। জি ভাই। আচ্ছা, গ্রেডিং এন্ড স্টেজিং শুরু করবো, আনাদার ইনফিনিটি স্টার, তার আগে 5 মিনিটস ব্রেক। এখন হচ্ছে 9:11 বাজে, আমরা 9:16 ব্যাক করবো এবং বেশি সময় নিব না, তারপরে ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে।
সো ওয়েলকাম ব্যাক। আমাদের 5 মিনিটস ব্রেক শেষ হয়েছে। আমরা গ্রেডিং এন্ড স্টেজিং দিয়ে শুরু করব। ইনফিনিটি স্টার। তো গ্রেডিং এবং স্টেজিং থেকে কি প্রশ্ন হয় সেটা হচ্ছে আগে আমরা জানবো। গ্রেডিং এর ক্রাইটেরিয়া কি, স্টেজিং এর ক্রাইটেরিয়া কি, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়। এছাড়াও এদের কিছু ক্যারেক্টার থেকে প্রশ্ন হয়, যেটা আমি টপিক পড়ানোর সময় বলে দিব। সো হোয়াট ইজ গ্রেডিং? গ্রেডিং রেফার্স টু দ্য লেভেল অফ ডিফারেন্সিয়েশন অফ দ্য টিউমার। ডিফারেন্সিয়েশন কি আপনারা একটু আগেই জেনেছি। To the differentiation denotes the extent to which neoplastic parenchymal cell resemble normal tissue both morphologically and functionally. সহজ বাংলায় আপনাদেরকে বলেছিলাম যে নিওপ্লাস্টিক সেল নরমাল প্যারেনকাইমার সাথে কতটুকু মিলছে সেটাই হচ্ছে গ্রেডিং। গ্রেডিং অফ এ টিউমার ইজ বেসড অন দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে করা হয়। দ্য ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, দ্য নাম্বার অফ মাইটোসিস। গ্রেড 1, 2, 3, 4 চারটা গ্রেডে ভাগ করা হয়। গ্রেড 1 75% সেল আর ডিফারেন্সিয়েটেড, গ্রেড 2 75 to 50% সেল আর ডিফারেন্সিয়েটেড, গ্রেড 3 50 to 25% সেল আর ডিফারেন্সিয়েটেড, গ্রেড 4 25% সেলস আর ডিফারেন্সিয়েটেড। গ্রেড 4 denotes advanced disease. গ্রেড 4 denotes advanced disease. সো গ্রেড 4 এ কি বোঝাচ্ছে? মাত্র 25% সেল নরমাল সেলের সাথে মিলছে, বাকি 75% সেলে নিওপ্লাস্টিক চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, সো গ্রেডিং মোটামুটি এতটুকুই। এখন চলে আসি স্টেজিং। স্টেজিং রেফার্স টু দ্য এক্সটেন্ট অফ স্প্রেড অফ এ ক্যান্সার উইদিন দ্য পেশেন্ট। তো গ্রেডিং হচ্ছে আমাদের অবজেক্টিভ, আর স্টেজিং হচ্ছে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট বলতে বোঝানো হয় একজন পার্সনে ক্যান্সার কতটুকু স্প্রেড করেছে বা কতটুকু প্রোগ্রেস করেছে সেটা। তো স্টেজিং অফ এ টিউমার ইজ বেসড ওয়ান TNM দিয়ে আমরা মনে রাখতে পারি। T ফর টিউমার সাইজ, N ফর নোডাল ইনভলভমেন্ট এবং M ফর মেটাস্টাসিস, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ মেটাস্টাসিস। সো স্টেজিং তিনটা ক্রাইটেরিয়ার উপরে বেস করে করা হচ্ছে। টিউমার সাইজ, extent of spread to regional lymph node, the presence or absence of blood-borne metastasis. তাহলে গ্রেডিং করা হচ্ছে এই দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে এবং স্টেজিং করা হচ্ছে এই তিনটা ক্রাইটেরিয়া এর উপরে বেস করে। অবজেক্টিভ আর সাবজেক্টিভটা একটু বলবেন? হ্যাঁ, বলছি। সো ইম্পর্টেন্স অফ গ্রেডিং এন্ড স্টেজিং। ইম্পর্টেন্সটা কি, যে কেন করা হচ্ছে? সিলেকশন অফ বেস্ট ফর্ম অফ থেরাপি ফর দ্য পেশেন্ট। সো একজন পেশেন্টের কার্সিনোমা হয়েছে বা নিওপ্লাজম ডেভেলপ করেছে, তার অবস্থা কি বা আমরা কিভাবে সেটাকে ট্রিট করব সেটার জন্য গ্রেডিং এবং স্টেজিং করা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমি একটা টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। তো সাবজেক্টিভ বলতে একটা পার্সনে ক্যান্সার কতটুকু ইনভলভ করেছে সেইটা বোঝায়, এই জন্য স্টেজিং ইজ দ্য সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। আর গ্রেডিং কি হচ্ছে? গ্রেডিং কোনো পার্সন থেকে সেল নেওয়া হচ্ছে, সেল নিয়ে মাইক্রোস্কোপের নিচে রেখে আমরা সেটাকে এক্সামিন করছি, তাই না? সো ইট ইজ দ্য অবজেক্টিভ অ্যাসেসমেন্ট। এই দুইটা হচ্ছে পরীক্ষার স্টেম ছিল। আচ্ছা, তো এখানে দেখেন তিনটা স্টেম দেওয়া আছে, আপনারা প্লিজ একটু লিখে নেবেন এই তিনটা স্টেম। এটা হচ্ছে রেসিডেন্সি ডিপ্লোমা, দুইটা পরীক্ষাতে আসছে, কয়েকবার আসছে এবং অনেকে এটা মার্চ করে ফেলেছি আমরা। ক্রাইটেরিয়া ফর দ্য ইন্ডিভিজুয়াল গ্রেডস ভ্যারি ইন ডিফারেন্ট টাইপস অফ টিউমার। এটা বলতে আসলে কি বোঝায়? কোনো একজন পার্সনের ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে গ্রেডিং ক্রাইটেরিয়া যা ছিল, ওভারিয়ান ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ওভারিয়ান কার্সিনোমার গ্রেডিং এর ক্ষেত্রে ক্রাইটেরিয়া কিন্তু সেম না। সো অর্গান টু অর্গান গ্রেডিং ক্রাইটেরিয়া ভ্যারি করে, এটাই বলা হচ্ছে এখানে। পোরলি ডিফারেন্সিয়েটেড টিউমার আর মোর অ্যাগ্রেসিভ ইন বিহেভিয়ার, এটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। স্টেজিং হ্যাভ মোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, যেহেতু স্টেজিং ইজ দ্য সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট, so it has more clinical significance. Clear? এই তিনটা ক্লিয়ার কিনা? কারোর কোনো কনফিউশন আছে কিনা, বুঝতে পেরেছেন কিনা বা লিখতে পেরেছেন কিনা? ভাই 1 নম্বরটা আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, 1 নম্বর ছিল ক্রাইটেরিয়া ফর দ্য ইন্ডিভিজুয়াল গ্রেড ভ্যারি ইন ডিফারেন্ট টাইপস অফ টিউমার। ওভারিয়ান কার্সিনোমার গ্রেডিং এর ক্ষেত্রে আমরা যে ক্রাইটেরিয়া গুলো ফলো করি, ব্রেস্ট কার্সিনোমার গ্রেডিং এর ক্ষেত্রে কিন্তু সেই ক্রাইটেরিয়া আর ফলো করি না। অর্থাৎ অর্গান টু অর্গান গ্রেডিং ক্রাইটেরিয়া ডিফার করে বা ভ্যারি করে বা চেঞ্জ হয়, এটা এখানে বোঝানো হয়েছে। এটা কিভাবে ভেরি করে? যেমন আমি তো সবগুলা টিস্যুর ক্ষেত্রে আমি গ্রেড 1 এ 75% যখন ডিফারেন্সিয়েট করতে পারতেছি, তখন তো আমি তাকে গ্রেড 1ই বলবো, এটা হোক ওভারি হোক আমার ব্রেস্ট। আচ্ছা, তো এটা হচ্ছে যে
আপনি যেটা বললেন ঠিক আছে, এটা একদিক থেকে রাইট, বাট প্রত্যেকটা টিস্যুর ওরিয়েন্টেশন কিন্তু সেম না। ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে যে টিস্যু ওরিয়েন্টেশন থাকবে, ওভারিয়ান কার্সিনোমার কিন্তু সেই ওরিয়েন্টেশন থাকে না। এই জন্য এটা বেসিক্যালি ভ্যারি করে। সো এখানে আরো মাইক্রোস্কোপিক একটা চেঞ্জ এখানে বলা হয়েছে। সো অ্যাজ এ হোল 75% থাকলে যে আমি গ্রেড 1 এ ফেলতেছি, 50% থাকলে গ্রেড 2 তে ফেলতেছি, এইটা বাদেও আমাদের গ্রেডিংটা কি দেখতেছি আমরা ডিফারেন্সিয়েশন করার সময় বা আমরা চেঞ্জটা মেক করার সময় তো যেটা দেখতেছি আর কি, যেটা দেখে আমরা চেঞ্জ মেক করতেছি বা ডিসিশন নিচ্ছি, সেটা ভ্যারি করতেছে, এটাই বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, এইটা হচ্ছে রবিনসের ডিরেক্ট সিস্টেম, এখানে কনফিউশনের কোনো কিছু নাই এবং এখানে এটাই মিন করেছে। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি। এটা রেসিডেন্সি পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। স্ট্রেসিং অফ এ ক্যান্সার, নাম্বার অফ মাইটোসিস, এটা কি হবে? ফলস। এটা গ্রেডিং এর ক্রাইটেরিয়া। স্প্রেডিং অফ ক্যান্সার সেলস রিজনাল লিম্ফ নোড, ট্রু। is based on degree of differentiation of tumor cells. False. এটা grading এর criteria. Depends on the presence and absence of lymphatic borne metastasis. না, ট্রু হচ্ছে, কারণ এখানে মেটাস্টাসিসটা এখানে মেইনলি ইন্ডিকেট করেছে সেটা লিম্ফ্যাটিক হোক আর ব্লাড হোক, সেটা ডাজন্ট ম্যাটার। এখানে মেটাস্টাসিস আছে মানে আমি এটাকে ট্রু ধরে নিচ্ছি। Is based on the size of the tumor. True. True. ওকে, এখন 26 নাম্বার টপিকস, ইনফিনিটি স্টার, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এখান থেকে আমাদের বেশ কিছু এক্সাম্পল আছে। তো এক্সাম্পলের আগে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা আসলে কি এবং এর ক্রাইটেরিয়া কি, এইটা আগে বুঝতে হবে, তারপরে আমরা এক্সাম্পলে যাব। সো ডেফিনেশন, সাম ক্যান্সার বিয়ারিং ইন্ডিভিজুয়াল develop signs and symptoms that cannot readily be explained by the anatomical distribution of the tumor or by the elaboration of hormones indigenous to tissue from which the tumor arose. These are known as paraneoplastic syndrome. এটা ডেফিনেশন যদি একবারে পড়ি এটা অনেকের মাথার উপর দিয়ে যাবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে কি মিন করেছে, যে একটা কার্সিনোমার ক্ষেত্রে যে সিমটম গুলা আমরা ওই কার্সিনোমার অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল পজিশন থেকে ডিসক্রাইব করতে পারবো না, সেটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। যেমন একজন পেশেন্ট যার লাং কার্সিনোমা আছে, তিনি আপনার কাছে এসেছেন হিমোপ্টাইসিস নিয়ে, অথবা তিনি আসছেন কাফ নিয়ে বা ব্রেথলেসনেস নিয়ে। এই তিনটা সিমটম আপনি তার অ্যানাটমিক্যাল পজিশন থেকে এক্সপ্লেন করতে পারছেন, তাই না? তো সেম পেশেন্ট যদি আপনার কাছে আসে হাইপোনাট্রিমিয়া নিয়ে, এটাকে আপনি তার অ্যানাটমিক্যাল অথবা ফিজিওলজিক্যাল প্রপার্টি থেকে এক্সপ্লেন করতে পারবেন? পারবেন না। তো যে কোনো কার্সিনোমার ক্ষেত্রে যে সিমটম বা যে ফিচার আমরা অ্যানাটমিক্যাল অথবা ফিজিওলজিক্যাল প্রপার্টি থেকে এক্সপ্লেন করতে পারবো না, সেটাই হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। occurs in 10% of the patient with malignancies, may represent the earliest manifestation of an occult cancer. অনেক সময় দেখা যায় কোন ক্যান্সারের মেইন ফিচার ম্যানিফেস্টেশনের আগে এই প্যারানিওপ্লাস্টিক ফিচারগুলো এক্সপ্রেস করে বা প্রেজেন্ট করে। may even be lethal, have the ability to promote cell growth in the absence of mitotic signal, biochemical indicators of the presence of a signal. কোন পেশেন্টে যদি আমরা এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পাই বা বায়োকেমিক্যালি আমরা কোনো ফিনোমেনা পাই, সেক্ষেত্রে আমরা একটা টিউমার সাসপেক্ট করতে পারি। তো এখান থেকে কি পড়তে হবে, এটা ইনফিনিটি স্টার বলেছে। প্রথমত কোন ক্লিনিক্যাল সিনড্রোম কোন কোন কার্সিনোমার জন্য হয়, যেমন কুশিং সিনড্রোমটা একটু খেয়াল করেন। কুশিং সিনড্রোম কেন হচ্ছে, PNS দিয়ে আমরা মনে রাখবো, P for pancreatic carcinoma, N for neural tumor, S for small cell carcinoma. সিয়াদ, syndrome of inappropriate intrahepatic hormone secretion, সিয়াদ, এটা কোন কোন কার্সিনোমার জন্য হয়, স্মল সেল কার্সিনোমা অফ লাং এবং ইন্ট্রাক্রানিয়াল নিওপ্লাজম। আচ্ছা, সিয়াদ বলতে কি বোঝায়, এটাও কিন্তু রেসিডেন্সি পরীক্ষায় আসছে, বা সিয়াদের ফিচার কি, কেউ কি বলতে পারবেন? সিয়াদ এর ফিচার কি কি আছে? তিনটা ফিচার আছে। Anyone? What is সিয়াদ? এটা প্লাজমা অসমোলারিটি অফ সোডিয়াম কম থাকবে, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকবে, কিন্তু ইউরিন সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকবে।
আর ইউরিন সোডিয়াম কনসেন্ট্রেশন এবং অসমোলারিটি দুটোই বেশি থাকে। আচ্ছা ভাইয়া যেটা বলেছেন কিছুটা কাছাকাছি গিয়েছে, আমি একটু এক্সপ্লেন করি। তো এখানে যেটা বলা হচ্ছে এডিএস সিক্রেশনটা বেড়ে যায়। এডিএস কি? অ্যান্টিডায়াবেটিক হরমোন। যখন এডিএস সিক্রেশন বাড়ে তখন আমাদের কিডনির রেনাল টিউবিউল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যায়। ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যায়। যখন ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ে এই ওয়াটার কি হয়? আমাদের প্লাজমাতে যায়। তো ওয়াটার প্লাজমাতে গেলে প্লাজমা অসমোলারিটি কমে যায়, সাথে যেহেতু ওয়াটারের পরিমাণ বাড়ছে ডাইলুশনাল হাইপোনাট্রেমিয়া হয়। এবং আমি যে ওয়াটারটা প্লাজমাতে নিচ্ছি এটা কোত্থেকে নিচ্ছি? ইউরিন থেকে নিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট ইউরিনারি অসমোলারিটি বেড়ে যাবে। জাস্ট 3টা পয়েন্ট এখান থেকে খেয়াল রাখবেন: decreased plasma osmolality, increased urinary osmolality এবং hyponatremia. Clear? ভাইয়া আবার একটু বলবেন? ভাইয়া এটা একটু আবার বলেন। শিওর। এখানে আমাদের এডিএইচ হরমোন সিক্রেশন বাড়ছে। এডিএইচ হরমোনের ফাংশন কি ছিল? রেনাল টিউবিউল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেওয়া। যখন রেনাল টিউবিউল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছি তখন এই ওয়াটার বা এই ফ্লুইড আমাদের প্লাজমাতে যাচ্ছে। প্লাজমাতে এই ফ্লুইড গেলে কি হবে? প্লাজমা অসমোলারিটি কমে যাবে এবং ডাইলেশনাল হাইপোনাট্রেমিয়া হবে। ডাইলেশনাল হাইপোনাট্রেমিয়া হবে। পাশাপাশি আমরা এই যে ফ্লুইড বা এই যে ওয়াটার কোত্থেকে নিচ্ছি? ইউরিন থেকে নিচ্ছি। সো ইউরিন অসমোলারিটি বেড়ে যাবে। তো আমি যদি গুছিয়ে নাটশেলে বলি এখানে 3টা ফেনোমেনা হয়: ডিক্রিজড প্লাজমা অসমোলারিটি, হাইপোনাট্রেমিয়া, ইনক্রিজড ইউরিনারি অসমোলারিটি। এই 3টা। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তারপর আমরা দেখি ইউরিন কি? increased urine osmolality, increased urinary osmolality, ঠিক আছে? প্লাজমা অসমোলারিটি কমবে, ইউরিনারি অসমোলারিটি বাড়বে এবং হাইপোনাট্রেমিয়া হবে। এই 3টা ফিচার এখানে হয়। আচ্ছা, হাইপারক্যালসেমিয়া আমরা বিরাজ দিয়ে মনে রাখবো। হাইপোগ্লাইসেমিয়া দেওয়া আছে, কার্সিনয়েড সিনড্রোম দেওয়া আছে, এটা খেয়াল রাখবেন। পলিসাইথেমিয়া হয় রেনাল কার্সিনোমা, সেরেব্রাল হেমানজিওমা এবং হেপাটোসেলুলার কার্সিনোমা। আচ্ছা, এখান থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেটা হচ্ছে ডার্মাটোলজিক ডিসঅর্ডার, অ্যাকান্থোইড নিগ্রিক্যান্স এবং ডার্মাটোমায়োসাইটিস। অ্যাকান্থোইড নিগ্রিক্যান্স এবং ডার্মাটোমায়োসাইটিস। তো অ্যাকান্থোইড নিগ্রিক্যান্স কোন কোন কার্সিনোমার জন্য হচ্ছে? এটা GLU গ্লু বা আঠা দিয়ে মনে রাখবো। G ফর গ্যাস্ট্রিক কার্সিনোমা, L ফর লাং কার্সিনোমা, U ফর ইউটেরাইন কার্সিনোমা। এই 3টা। আই রিপিট, অ্যাকান্থোইড নিগ্রিক্যান্স 3টা কার্সিনোমার জন্য হয়ে থাকে। GLU গ্লু দিয়ে মনে রাখবো, গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা, ইউটেরাইন কার্সিনোমা। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ডার্মাটোমায়োসাইটিস। এটা BB ব্রঙ্কোজেনিক এন্ড ব্রেস্ট কার্সিনোমা। BB ব্রঙ্কোজেনিক এন্ড ব্রেস্ট কার্সিনোমা। অন্যগুলো একটু পড়ে নিন, আমি আর ডিসক্রাইব করছি না। এখন চলে আসি ভাইয়া, ওই যে হাইপারক্যালসিমিয়াতে প্যাজেট ডিজিজ আসবে কিনা? প্যাজেট ডিজিজ, প্যাজেস ডিজিজ অফ বোন বা প্যাজেস ডিজিজটা অ্যাকচুয়ালি আমাদের নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন এখানে ফুলি হয় না, বুঝছেন? এই জন্য এখানে প্যাজেস ডিজিজ আসবে না। আসবে না। আর ফাইব্রয়েডে পলিসাইথেমিয়া হয় কিনা? ফাইব্রয়েডে পলিসাইথেমিয়া রেয়ারলি হয়। এই জন্য যদি অ্যাজ এ রেজাল্ট ক্লাসিক্যাল সিমটম চাই, ফাইব্রয়েড আসবে না ভাই। ঠিক আছে? ফাইব্রয়েড আসবে? রেয়ারলি আসবে না, আসবে আসবে না, না। আসবে না। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের লেকচার শিটের 30 নম্বর পেজে দেখেন, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার। এটা ইনফিনিটি স্টার। লেকচার শিট 30 পেজে দেখেন, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার কি কি আছে? হাইপোনাট্রেমিয়া, যেটা এডিএস এর ইনক্রিজের জন্য হয় বা এডিএস হরমোনের জন্য হয়। হাইপারক্যালসেমিয়া, তারপর আছে হাইপোক্যালসেমিয়া। হাইপারক্যালসেমিয়া হয় প্যারাথাইরয়েড লাইক প্রোটিন রিলিজের জন্য এবং হাইপোক্যালসেমিয়া হয় ক্যালসিটোনিন রিলিজের জন্য। তারপরে কি আছে? কুশিং সিনড্রোম, গাইনোকোমেশিয়া, কার্সিনয়েড সিনড্রোম, ইওসিনোফিলিয়া, নেফ্রোটিক সিনড্রোম, ডার্মাটোমায়োসাইটিস। সাথে আপনারা একটু লিখে নেন সেরেবেলার ডিজেনারেশন, ল্যাম্বার্ট ইটন সিনড্রোম। এই দুটো একটু লিখে নেবেন। 30 পেজে আপনারা একটু অ্যাড করবেন, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে। সেরেবেলার ডিজেনারেশন, এগুলো হচ্ছে আমাদের লাং কার্সিনোমার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম।
সেরেবেলার ডিজেনারেশন এবং ল্যাম্বার্ট ইটন সিনড্রোম, এই দুটো একটু অ্যাড করে নেবেন। ওকে, তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করি। নিওপ্লাস্টিক ডিজিজ মে বি অ্যাসোসিয়েটেড উইথ, আপনারা একটু অ্যান্সার করবেন। ডার্মাটোমায়োসাইটিস কি হবে? ট্রু। আমরা হচ্ছে হ্যাঁ ট্রু। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স ট্রু। থ্রম্বোফিলেবাইটিস মাইগ্রেন্স ফলস। এটা ট্রু। আপনারা এখানে দেখেন, এখানে আছে ট্রু হবে, এটা ট্রু হবে। এটা ট্রু হবে, থ্রম্বোফিলেবাইটিস মাইগ্রেন্স ট্রু হবে। আচ্ছা, তারপরে দেখি নেক্রোবায়োসিস লিপোইডিকা, এটা ফলস, ডায়াবেটিস মায়োটাসে পাওয়া যায়। পলি আর্টারিটিস নোডোসা, এটা ইউজুয়ালি হেপাটাইটিস সি ইনফেকশনের সাথে পাওয়া যায়। ওকে, এখন আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক, ইনফিনিটি স্টার টপিক, টিউমার মার্কার। Tumor marker are the biochemical indicators of the presence of a tumor. It can support diagnosis of the cancer, can determine the response to the therapy, may indicate relapse during follow-up. আচ্ছা, এখন আপনাদের জন্য একটা স্টেম বলবো, আপনারা অ্যান্সার দিবেন ট্রু নাকি ফলস। টিউমার মার্কার is the definitive diagnosis of a tumor. ফলস। False is the supporting tool. So টিউমার মার্কার থাকা মানেই যে আমরা একটা টিউমার ডিক্লেয়ার করে দিব সেটা না। তার ক্লিনিক্যাল সাইন সিম্পটম আছে, সাথে টিউমার মার্কার আছে, তখন আমরা ডিক্লেয়ার করতে পারি, বাট ইট ইজ নট দ্য ডেফিনিট ডায়াগনোসিস। ওকে, তো টিউমার মার্কার থেকে কি কি পড়তে হবে? টিউমার মার্কার থেকে ফার্স্ট অফ অল একটু ক্লারিফাই করে দেন যে মে ইন্ডিকেট রিল্যাপস ডিউরিং ফলোআপ। মে ইন্ডিকেট রিল্যাপস ডিউরিং ফলোআপ, অর্থাৎ এটাকে বোঝানো হচ্ছে যে প্রগনোস্টিক ভ্যালু আছে কিনা। টিউমার মার্কার হ্যাজ প্রগনোস্টিক ভ্যালু, এটা এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ফলোআপের সময় যদি আমরা টিউমার মার্কারটা হয়তো দেখা গিয়েছে যে ফলোআপ নিচ্ছি, দুইটা ফলোআপ পরে হঠাৎ করে দেখা যাচ্ছে টিউমার মার্কার পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টিউমারটা আবার রিজেনারেট করেছে, এটা ইন্ডিকেট করছে এখানে। ক্লিয়ার? প্রগনোস্টিক ভ্যালু। প্রগনোস্টিক ভ্যালু আছে এটা। আচ্ছা, টিউমার মার্কার থেকে আপনারা ফার্স্ট অফ অল পড়বেন যে কি কি আছে, এক্সাম্পল কি, এটা পড়বেন। তারপরে কোন টিউমার মার্কার কোন ক্যাটাগরির, যেমন হরমোন টিউমার মার্কার কি কি আছে, হিউম্যান ক্রনিক গনোট্রপিন, ক্যালসিটোনিন, ক্যাটাকোলামাইন, অ্যান্ড মেটাবোলাইটস, একটোপিক হরমোন, এগুলো হচ্ছে হরমোন টাইপ। আচ্ছা, অঙ্কোফেটাল অ্যান্টিজেনের মধ্যে আছে আলফা ফেটোপ্রোটিন, কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন। তারপর আইসোএনজাইম টিউমার মার্কার, প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ, নিউরন স্পেসিফিক এনোলেস, জাস্ট এই টাইপগুলো আপনারা পড়বেন। আচ্ছা, এরপরে কোন টিউমার মার্কার কোন কার্সিনোমাতে পাওয়া যায় সেটা পড়তে হবে। তো উপরের দিকে একটু আমরা চলে আসি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এইচসিজি, একটু দেখেন। ট্রম্ফোব্লাস্টিক টিউমার, নন সেমিনোমাটাস টেস্টিকুলার টিউমার, পাশে কমা দিয়ে একটু লিখে নেন সেমিনোমা। এইচসিজি বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এখানে যে তিনটা টিউমার নাম দেওয়া আছে, সাথে আপনারা একটু কমা দিয়ে লিখে নেবেন সেমিনোমা, আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি সেমিনোমা। আচ্ছা, ক্যালসিটোনিন মেডুলারি কার্সিনোমা থাইরয়েডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তারপরে আপনারা চলে আসেন কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন, সিইএ, কার্সিনোমা অফ দ্য কোলন, প্যানক্রিয়াস, লাং, স্টোমাক অ্যান্ড হার্ট, পাশে কমা দিয়ে একটু লিখে নেন ব্রেস্ট কার্সিনোমা এবং মিউসিনাস কার্সিনোমা অফ ওভারি। অঙ্কোফেটাল অ্যান্টিজেনের মধ্যে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এখানে দুইটা টিউমার একটু অ্যাড করে নেবেন, ব্রেস্ট কার্সিনোমা, মিউসিনাস কার্সিনোমা অফ দ্য ওভারি, ব্রেস্ট কার্সিনোমা এবং মিউসিনাস কার্সিনোমা অফ দ্য ওভারি, এই দুটো টিউমার একটু অ্যাড করবেন। আই রিপিট, ব্রেস্ট কার্সিনোমা এবং মিউসিনাস কার্সিনোমা অফ দ্য ওভারি। আচ্ছা, ঠিক আছে, তারপরে চলে আসি আমরা মিউসিন অ্যান্ড আদার গ্লাইকোপ্রোটিন। মিউসিন অ্যান্ড আদার গ্লাইকোপ্রোটিন, CA125, CA99, C15-3। তো এটাকে আমরা একটু সাজাই, CA15-3, 99, 125। তো এর মধ্যে রুট ভ্যালু সবচেয়ে কম কার? 15-3। তো 15-3 তে আমরা পাই ব্রেস্ট ক্যান্সার। এখান থেকে দেখেন বডিতে একটু খেয়াল করেন, নিচের দিকে যদি নামি 99, সেখানে কি পাওয়া যাচ্ছে? ব্রেস্টের নিচের দিকে থাকে কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। তারপর আরো নিচের দিকে নামি CA125, এটা রুট ভ্যালু সবচেয়ে বেশি, সো ওভারিয়ান ক্যান্সার। এই মার্কার গুলো এখানে পাওয়া যায়। এটা জাস্ট মনে রাখার জন্য একটু বলেছি, এখানে এদের মধ্যে কোনো কোরিলেশন নাই।
আই রিপিট, এখান টিউমার মার্কারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো CA15-3 আমাদের বডির উপরের দিকে ব্রেস্ট ক্যান্সার 99, তার থেকে একটু বেশি বডির নিচের দিকে থাকতেছে কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, C125 ওভারিয়ান ক্যান্সার। ক্লিয়ার? জাস্ট বোঝার সুবিধার্থে আমি একটু গুছিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে, আমরা নেক্সটে চলে আসি। Elevated alpha fetoprotein may also be found in, এটা ইনফিনিটি স্টার দেন, আপনাদের সময় পরীক্ষা আসতে পারে। Spina bifida, anencephaly, omphalocele, gastroschisis, all female non-seroneous germ cell tumor except trichominoma and choriocarcinoma, viral hepatitis, liver cirrhosis, esophageal and duodenal atresia, fetal distress, twin pregnancy, congenital nephritic syndrome, IOD, ataxia, telangiectasis, এই সকল ক্ষেত্রে আলফা ফেটোপ্রোটিন লেভেলটা রেস্ট পেতে পারি। Decreased level of alpha fetoprotein found in Down syndrome, trisomy 18 এবং diabetes mellitus, এই কয়েকটা ক্ষেত্রে পাওয়া যায়। ওকে, আমরা এখন চলে আসব প্রি ক্যান্সারাস কন্ডিশন। তো নিওপ্লাজম টপিকসে সবচাইতে বেশি কনফিউশন হয় প্রি ক্যান্সারাস কন্ডিশনে। তো এটা আমি একটু ইজিলি প্রেজেন্ট করবো আপনাদের জন্য। আমি যেগুলো বলবো সেগুলো একটু লিখে নেবেন সবাই কষ্ট করে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আর কারোর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার, এখান থেকে কোশ্চেনটা কিভাবে হয়? ফার্স্ট অফ অল কোশ্চেন হতে পারে প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার আর, অথবা হতে পারে হুইচ আর নট প্রি ক্যান্সারাস কন্ডিশন। আর রিসেন্টলি আরেক ধরনের কোশ্চেন এখান থেকে আসে, প্রি ক্যান্সারাস কন্ডিশন অফ স্কিন, প্রি ক্যান্সারাস কন্ডিশন অফ মাউথ। সেখানে প্রত্যেকটা অর্গান ওয়াইজ আপনাকে জানতে হচ্ছে। তো প্রথমে আমরা দেখি যে স্কিন কি আছে। প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার, জিওডার্মা পিগমেন্টোসাম, সোলার অ্যাকনিক ক্যারোসিস, বার্ন আলসার, ভেরিকোজ আলসার, মার্জোরিন আলসার, ডিসপ্লাসিয়া নেভি, লিউকোপ্লাকিয়া, রেডিওডার্মাটাইটিস এবং বাউন্স ডিজিজ। মাউথে আছে লিউকোপ্লাকিয়া, এরিথ্রোপ্লাকিয়া, পামারভিনসন আর পেটারসন ক্যালে সিন্ড্রোম। তো এভাবে প্রত্যেকটা অর্গান ওয়াইজ পড়বেন, বাট এখান থেকে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে একটু চলে আসে। স্মল ইন্টেস্টাইনে কি দেওয়া আছে? স্মল ইন্টেস্টাইনে দেওয়া আছে আমাদের কনস ডিজিজ। তো কনস ডিজিজ যখন স্মল ইন্টেস্টাইনে হয় তখন এটা প্রিক্যান্সারাস, বাট কনস ডিজিজ যখন লার্জ ইন্টেস্টাইন বা রেকটাল রিজিয়নে হয় তখন এটা প্রিক্যান্সারাস নয়। তাহলে আপনাদের জন্য আমি একটা স্টেম দিই, আপনারা ট্রু আর ফলস অ্যান্সার করবেন। কলোরেক্টাল কনস ডিজিজ ইজ এ প্রিক্যান্সারাস কন্ডিশন। False. Rectal. False. Large intestine Crohn's disease is pre-cancerous condition. False. Small intestine Crohn's disease is pre-cancerous condition. True. 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 Okay. আচ্ছা, মার্জরিন ভাইয়া আলসার এটা একটু আবার বোঝান না, কোনটা আপু? ক্রোন ডিজিজটা ভাইয়া। আচ্ছা, Crohn's disease শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনে হলে এটা প্রি-ক্যান্সারাস, বাট স্মল ইন্টেস্টাইন ছাড়া এটা অন্য সাইটে হলে প্রি-ক্যান্সারাস হবে না। যেমন লার্জ বাওয়েল Crohn's disease নট প্রি-ক্যান্সারাস, কলোরেক্টাল Crohn's disease ইজ নট প্রি-ক্যান্সারাস। ঠিক আছে? আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে মার্জরিন আলসারটা এটা প্রি-ক্যান্সারাস হবে কিনা? এটা ডেফিনেটলি প্রি-ক্যান্সারাস এবং প্রি-ক্যান্সারাস থেকে এটা কার্সিনোমা হয়। আচ্ছা, ঠিক আছে। এখন কোলন একটু দেখেন, কোলনের মধ্যে লেখা আছে ফ্যামিলিয়াল অ্যাডনোমাটাস পলিপ, ক্রনিক আলসারেটিভ কোলাইটিস। এখানে আরেকটা একটু অ্যাড করে নেন, কমা দিয়ে লিখে নেন ভিলাস অ্যাডিনোমা। কোলনের মধ্যে এটা অ্যাড করে নেবেন ভিলাস অ্যাডিনোমা। কোলনের মধ্যে একটু অ্যাড করবেন ভিলাস অ্যাডিনোমা। আচ্ছা, ঠিক আছে। এরপরে থাইরয়েড গ্ল্যান্ডে চলে আসেন। থাইরয়েড গ্ল্যান্ড অটো ইমিউন থাইরয়েডিস, পাশে কমা দিয়ে লিখে নেন সলিটারি থাইরয়েড নোডিউল। আই রিপিট, সলিটারি থাইরয়েড নোডিউল ইজ এ প্রি-ক্যান্সারাস কন্ডিশন। আচ্ছা, তো প্রি-ক্যান্সারাস ডিসঅর্ডারের মধ্যে আরেকটা আমাদেরকে নিনজা টেকনিক শিখিয়ে দিব, সেটা হচ্ছে যে কোনো টিউমার এর আগে ডিসপ্লাস্টিক শব্দ থাকলে সেটা প্রি-ম্যালিগন্যান্ট অর প্রি-ক্যান্সারাস। আপনারা লিখে নেন যে কোনো টিউমার এর আগে ডিসপ্লাস্টিক
শব্দ থাকলে সেটা প্রিক্যান্সার, যেটাই হোক না কেন। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? যে কোনো টিউমারের আগে ডিসপ্লাস্টিক শব্দ থাকলে সেটা প্রিক্যান্সারাস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 33 পেজের নিচের দিকে আছে টেবিল অফ নন প্রিক্যান্সারাস ডিসঅর্ডার। আমরা মূলত নন প্রিক্যান্সারাস ডিসঅর্ডারটা খেয়াল করব বা মনে রাখবো। এখানে আমাদের প্রিক্যান্সারাস ডিসঅর্ডার অনেক আছে, বাট নন প্রিক্যান্সারাস ডিসঅর্ডার খুব বেশি নাই। এই জন্য নন প্রিক্যান্সারাস ডিসঅর্ডারটা আমরা ভালো করে পড়বো। স্কিনে কি কি আছে? সোরিয়াসিস, কিলয়েড, এক্সিমা, কন্ডালোমাটা অ্যাকুমুলেটাম, হাইপারট্রফিক স্কার, নেভাস, ব্লু নেভাস, মলাস্কাম কন্টাজিওসাম, মলাস্কাম সেবাসিয়াম, ইরাইথমা মাল্টিফর্ম, এগুলো আছে। আচ্ছা, এখানে একটু অ্যাড করবেন মাইক্রো ইনভেশন। নন প্রিক্যান্সারাস টেবিলের বক্সে আপনারা একটু অ্যাড করবেন মাইক্রো ইনভেশন। মাইক্রো ইনভেশন চ্যাট বক্সে লিখে দিয়েছি। তারপরে অ্যাড করবেন ভিটিলিগো। ভিটিলিগো, ভিটিলিগো। আচ্ছা, তারপরে অ্যাড করবেন ক্রনিক আলসারেশন। ক্রনিক আলসারেশন, ক্রনিক আলসারেশন। আচ্ছা, মাউথ, স্কিনে অ্যাড করব তাই না? হ্যাঁ এটা স্ক্রিনে অ্যাড করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসেন মাউথ। মাউথে আছে অ্যাপথাস আলসার। পাশে কমা দিয়ে লিখে নেবেন ওরাল থ্রাশ। ওরাল থ্রাশ, এটা আমাদের অনেকের কনফিউশন হয়। ওরাল থ্রাশ ইজ নন প্রিক্যান্সারাস ডিসঅর্ডার। ওরাল থ্রাশ, ওরাল থ্রাশ। আচ্ছা, এরপরে ফিমেল জেন্টিলে চলে আসি। ফিমেল জেন্টিলেতে আছে সার্ভাইকাল ইরেশন। এর পাশে কমা দিয়ে অ্যাড করবেন স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সার্ভিস। স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সার্ভিক্স। আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সার্ভিক্স। তারপরে ফিমেল জেন্টিলিয়ার মধ্যেই অ্যাড করবেন মাইক্রোগ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া অফ সার্ভিস। মাইক্রোগ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া অফ সার্ভিক্স। আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি, চ্যাট বক্স একটু ফলো করেন। আচ্ছা, তারপরে ওখানে অ্যাড করবেন ইউটেরাইন ইসুপ মাসেল হাইপারপ্লাসিয়া। যদি আপনাদের লিখতে সেটা জায়গা না থাকে তখন লম্বা লম্বি করে লিখবেন, তাহলে জায়গা পাবেন। ইউটেরাইন ইসুপ মাসেল হাইপারপ্লাসিয়া। ইউটেরাইন স্মুথ মাসেল হাইপারপ্লাসিয়া। আচ্ছা, ফিমেল জেন্টলের মধ্যে এগুলো একটু অ্যাড করে নেবেন। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ব্রেস্ট। ব্রেস্টে আছে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। পাশে কমা দিয়ে লিখে নেবেন ক্রনিক মাস্টাইটিস। ক্রনিক মাস্টাইটিস এটা একটু অ্যাড করবেন। ব্রেস্টের মধ্যে নন প্রিক্যান্সারাস ডিসঅর্ডার ক্রনিক মাস্টাইটিস। আচ্ছা, পলিপ। পলিপে খেয়াল করেন হেমাটোমাস পলিপ, তারপরে লেখা আছে পটস জিগার পলিপস ইটসেলফ ইজ নট প্রিম্যালিগন্যান্ট। তো পটস জিগার সিনড্রোমে ব্রেস্ট এবং লাং কার্সিনোমার রিস্ক বাড়ে, কিন্তু পটস জিগার সিনড্রোমে আমরা ইন্টেস্টাইনে যেই পলিপ পাই দে আর নন প্রিক্যান্সারাস, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আছে নোডুলার হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট, বিনাইন ইনলার্জমেন্ট অফ দ্য prostate, এটা আমরা অনেকেই ভুল করি। So they are non precancerous condition. Liver, hemangioma of liver. Liver এর মধ্যে কি আছে? Hemangioma of liver. ওকে, আচ্ছা, এখন ওই বক্সের নিচে একটু অ্যাড করবেন ফ্যানকোনি অ্যানিমিয়া। ফ্যানকোনি অ্যানিমিয়া একটু অ্যাড করবেন, ফ্যানকোনি অ্যানিমিয়া। ওই বক্সের নিচে একটু অ্যাড করবেন ফ্যানকোনি অ্যানিমিয়া ইজ এ নন প্রিক্যান্সারাস কন্ডিশন। তারপরে অ্যাড করবেন ডুওডেনাল ইরোশন। এটা আমাদের অনেকের কনফিউশন হয়। ডুওডেনাল ইরোশন বা আলসারেশন। Duodenal ulceration is non-precancerous condition. Okay.
আচ্ছা, এখান থেকে আরেকটা টপিকসে বা আরেকটা টিউমারের ক্ষেত্রে অনেকে কনফিউশন হয়, সেটা হচ্ছে লাইকেন প্লানাস এবং লাইকেন স্ক্লেরোসিস। সো ডিসপ্লাস্টিক লাইকেন প্লানাস বা ডিসপ্লাস্টিক লাইকেন স্ক্লেরোসিস থাকলে সেটা প্রিক্যান্সারাস, কিন্তু শুধুমাত্র লাইকেন প্লানাস, লাইকেন স্ক্লেরোসিস ইজ নন প্রিক্যান্সারাস কন্ডিশন। আমি যা যা লিখে দিয়েছি, যা যা বলেছি, এটা ফলো করলে ইনশাআল্লাহ এখান থেকে সব ধরনের কোশ্চেন আনসার করতে পারবেন। আচ্ছা, এই কোশ্চেনটা আপনাদের জন্য, আপনারা প্লিজ আনসার করবেন। রিকগনাইজড প্রিক্যান্সারাস কন্ডিশন ইনক্লুড স্মল ইন্টেস্টাইন পলিপ ইন পর্স-চেগার সিনড্রোম। False. 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 Colonic polyp of familial adenomatous polyposis coli. বি নাম্বারটা কি হবে? True. True. Scleroderma pigmentosum. True. Bowen's disease. True. Molluscum sebaceum. False. False. আচ্ছা, প্রিক্যান্সারাস কন্ডিশন থেকে কারোর কোনো কনফিউশন আছে কিনা? সবকিছু আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি, এই জন্য কারোর কনফিউশন না হওয়াটা আমি আশা করব। আচ্ছা, এরপরে চলে আসি কার্সিনয়েড সিনড্রোম। Carcinoid syndrome is associated with bronchial adenoma, gastric carcinoma, pancreatic carcinoma. তো হঠাৎ করে এটা বললে আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে প্রি ক্যান্সারাস মানে কি? প্রি ক্যান্সারাস মানে হচ্ছে সেখান থেকে কার্সিনোমা ফর্মেশন হতে পারে। কার্সিনোমা ফর্মেশন হওয়ার আগের লেশন যেটা আর কি, বা আগের কন্ডিশন যেটা, সেটাকে প্রি ক্যান্সারাস বলা হয়। আচ্ছা, কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোম মূলত কার্সিনয়েড টিউমার থেকে হয়, এবং এটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমে কিছু কিছু আমরা ইউনিক ফিচার পাই। এখানে সিরোটোনিন হরমোন রিলিজ হয়, যার জন্য আমরা কিছু ইউনিক ফিচার পাই, সেটার কারণে কার্সিনয়েড সিনড্রোম ইম্পর্টেন্ট। আপনারা ভিতরে পড়লে এটা বুঝতে পারবেন। রিগার্ডিং কার্সিনয়েড সিনড্রোম, কার্সিনয়েড সিনড্রোম ইজ ডিউ টু কার্সিনয়েড টিউমার। আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে সলিটারি নোডিউল নিয়ে কি বলেছিলেন। তো সলিটারি নোডিউল, সলিটারি থাইরয়েড নোডিউল, এইটা আমি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অ্যাড করতে বলেছি। প্রিক্যান্সারাস কন্ডিশনে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সলিটারি থাইরয়েড নোডিউল, এটা আমি অ্যাড করতে বলেছি। স্যার, এটা অ্যাড করে নেবেন। ওকে, যেটা বলছিলাম, কার্সিনয়েড সিনড্রোম। সো রিগার্ডিং কার্সিনয়েড সিনড্রোম ইজ ডিউ টু কার্সিনয়েড টিউমার। প্রথম কথাটা হচ্ছে এইটা, কার্সিনয়েড সিনড্রোম কোথায় হয়? কার্সিনয়েড টিউমারের জন্য। আচ্ছা, এখন কোশ্চেন, কার্সিনয়েড টিউমার কোথায় কোথায় হয় বা কোথায় কোথায় দেখা যায়? সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, আইলিয়াম এন্ড দ্য রেকটাম। এটা কমনলি, তবে জিআইটি যে কোনো সাইটে এটা হতে পারে। Intestinal carcinoid are low grade malignancy, they metastasize to the liver and the lymph node. তো এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, যেটা আমাদের লিভার এবং লিম্ফ নোডে মেটাস্টাসাইজ হতে পারে। When secretions of the neoplastic intercromatin cell of the tumor with liver metastasis are released, patient gets systemic symptom of carcinoid syndrome. আচ্ছা, serotonin 5-HT is released. So এই serotonin যখন রিলিজড হয়, তখন হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমের ফিচারগুলো পাওয়া যায়। এবং সেরোটোনিন মেটাবলিক প্রোডাক্ট 5 হিয়া ইউরিনে আমরা এস্টিমেশনের মাধ্যমে ডায়াগনোসিস করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি দ্য কার্ডিনাল ফিচার অফ দ্য সিনড্রোম আর ফ্লাশিং এন্ড ডায়রিয়া প্রিসিডেড বাই এক্সারসাইজ, অ্যালকোহল অর সার্টেন ফুডস। তো কার্ডিনাল ফিচারটাই হচ্ছে ফ্লাশিং এবং ডায়রিয়া, যেটা কিনা সেরোটোনিনের জন্য হচ্ছে। Symptoms and signs due to local bowel tumors and liver metastasis may be present. Right side heart valve lesion may be present. এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় একবার আসছে। Right side heart valve lesion. Diagnosis is confirmed by 24-hour urinary 5 HIA estimation. 5 HIA হচ্ছে আমাদের সেরোটোনিন 5-HT, যেটার একটা মেটাবলিক প্রোডাক্ট। এই এস্টিমেশনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করে থাকি। আচ্ছা, কার্সিনয়েড সিনড্রোম কম্পোনেন্ট কার্সিনয়েড, এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি কিউটিনাস ফ্লাশিং, অ্যাজমাটিক হুইজিং, রাইট সাইড ভালভুলার হার্ট ডিজিজ, ক্রাম্পিং পেইন এন্ড ডায়রিয়া। ওকে, কার্সিনয়েড টিউমারের পরে আমরা চলে আসি ক্রুকেনবার্গ টিউমার। ক্রুকেনবার্গ টিউমার ইজ এ সেকেন্ডারি টিউমার। সেকেন্ডারি টিউমার বলতে কি বোঝানো হয়? যখন একটা প্রাইমারি টিউমার থেকে আমাদের সেকেন্ডারি কোনো সাইটে যায় বা কোনো অর্গানে যায়, সেটাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার। সো ক্রুকেনবার্গ টিউমারের প্রাইমারি টিউমারটা কোথায়? গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা।
So route of metastasis body seeding coelomic spread. Histology Kukenberg টিউমারে আমরা সিগনেট রিং পাই। নেচারটা কেমন বা কোন ধরনের হয়ে থাকে? Predominantly solid, lobulated, enhancing, commonly large, more than 10 cm. মার্কার CA, এখানে আমরা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন লেভেলটা রেজ পাই। সো কুকেনবার্গ টিউমার কি সিক্রেট করে? মিউসিন সিক্রেট করে। ইট সিক্রেট মিউসিন। তো এই ছবিটা দেখলে ক্লিয়ার হচ্ছে কোলোরেক্টাল প্রাইমারি টিউমার বা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রাইমারি টিউমার থেকে ওভারিয়ান মেটাস্টাসিস হয়, যেটাকে আমরা বলি কুকেনবার্গ টিউমার, যেটাকে আমরা বলছি কুকেনবার্গ টিউমার। ওকে, আচ্ছা, কুকেনবার্গ টিউমার সম্পর্কে আমরা একটু সলভ করি। অকার্স ভিয়া সিলোমিক স্প্রেড, কি হবে এটা? ট্রু। আপনার ট্রু। আর সার্কোমা, এটা ফলস। কুকেনবার্গ কার্সিনোমা। সিক্রেট এস্ট্রোজেন, False. false. Mucin. Secret gastrin, false. It's secret mucin. Contains signet ring, True. true. Okay. আচ্ছা, এখন রেডিও এন্ড কেমো সেন্সিটিভিটি এন্ড রেজিস্ট্যান্স, এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট, তবে আমি যেভাবে বলছি একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ মনে রাখতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। রেডিও সেন্সিটিভ টিউমার, হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার, এটা আমরা উই স্মাইল এই নেমোনিক দিয়ে মনে রাখবো। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি উই স্মাইল। So we for Wilms tumor, Ewing sarcoma, smile, seminoma, myeloma, lymphoma, seminoma, myeloma, lymphoma, এই তিনটা। আচ্ছা, তারপরে আমরা চলে আসি কেমোসেন্সিটিভ টিউমার, হাইলি কেমোসেন্সিটিভ। সেখানে দেখেন হাইলি রেডিও সেন্সিটিভ এবং হাইলি কেমোসেন্সিটিভ এই দুইটা একটু পাশাপাশি রেখে পড়বেন, তাহলে দেখেন যে হাইলি কেমোসেন্সিটিভ এবং রেডিও সেন্সিটিভের মধ্যে কিছু মিল আছে। প্রথম তিনটা টিউমারে মিল আছে, উইলস টিউমার, ইউইং সার্কোমা, লিম্ফোমা। উইলস টিউমার, ইউইং সার্কোমা, লিম্ফোমা, এই তিনটা টিউমারে মিল আছে। আচ্ছা, এখানে অতিরিক্ত কি কি আসতেছে? কেরাটোমা অফ দ্য টেস্টিস, লিউকেমিয়া, কোরিওকার্সিনোমা, র্যাবডোমায়োসার্কোমা, এই তিনটা মিল আছে। আচ্ছা, তারপরে মডারেটলি রেডিও সেন্সিটিভ, মডারেটলি কেমোসেন্সিটিভ, এর মধ্যে 80% মিল। এক টিউমার পড়লে একটা না পড়লেও চলবে। স্মল সেল কার্সিনোমা অফ লাং, ব্রেস্ট কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, টিয়াটোমা, স্কিন বায়াল সেল কার্সিনোমা, মেডুলোব্লাস্টোমা, প্লাজমোসাইটোমা, অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা, জিআই কার্সিনোমা, টেস্টিকুলার কার্সিনোমা, হেড নেক কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ স্কিন। আচ্ছা, তার পাশে আমরা মডারেটলি কেমোসেন্সিটিভ এটা পাশে রেখে পড়বো। স্মল সেল লাং ক্যান্সার, ওটা ওখানেও ছিল। দেখেন ব্রেস্ট ক্যান্সারটা এখানে ছিল। ওভারিয়ান ক্যান্সার, এটাও মিল আছে। তারপর যেগুলো আছে ম্যাক্সিমাম মিল, মায়োলোমা, লিম্ফোমা, লিউকেমিয়া, অ্যাডনোকার্সিনোমা অফ সার্ভিক্স, লিওমায়োসার্কোমা। তো এই দুইটা যখন পাশাপাশি রেখে পড়বো তখন আমাদের মনে রাখতে সহজ হবে। আচ্ছা, এরপরে চলে আসি রেডিও রেজিস্ট্যান্ট কার্সিনোমা, হাইলি রেডিও রেজিস্ট্যান্ট, এটা মোস্ট প্যাথেটিক নেমোনিক দিয়ে মনে রাখবো, মেলানোমা, অস্টিওসার্কোমা, প্যানক্রিয়েটিক কার্সিনোমা। আমি চ্যাট বক্সে নেমোনিকটা লিখে দিচ্ছি, মোস্ট প্যাথেটিক। মেলানোমা, অস্টিওসার্কোমা, প্যানক্রিয়েটিক কার্সিনোমা। তো এইটার সাথে হাইলি কেমো রেজিস্ট্যান্সের মিল আছে, মেলানোমা, স্কোয়ামাস সেল লাং কার্সিনোমা এবং লার্জ বাওয়েল কার্সিনোমা। তো মেলানোমাটা দুই ক্ষেত্রেই সেম, তো স্কোয়ামাস সেল লাং কার্সিনোমা এবং লার্জ বাওয়েল কার্সিনোমাটা এখানে অতিরিক্ত আসছে। আচ্ছা, এরপরে আমরা দেখি রিলেটিভলি রেডিও রেজিস্ট্যান্ট কি কি আছে? সার্ভাইকাল কার্সিনোমা, ব্লাডার কার্সিনোমা, সফট টিস্যু সার্কোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ লাং, রিনাল সেল কার্সিনোমা, রেকটাল কার্সিনোমা, এই কয়েকটা এখানে। আচ্ছা, সো রিলেটিভলি কেমো রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে আপনাদের লেকচার শিটে বাদ পড়েছে, একটু লিখে নেবেন। আপনাদের লেকচার শিটে রিলেটিভলি কেমো রেজিস্ট্যান্ট এটা বাদ পড়েছে, এটা লিখে নেবেন। ব্লাডার ক্যান্সার, সফট টিস্যু সার্কোমা, squamous cell carcinoma of head and neck, gastric carcinoma. I repeat, please note down bladder carcinoma, soft tissue sarcoma, squamous cell carcinoma of head and neck, gastric carcinoma. আচ্ছা, তারপরে এটা একটু আপনাদের লেকচার শিটে লিখে নেবেন। আরেকটু রিপিট করেন। কোনটা? রিলেটিভলি কেমো রেজিস্ট্যান্ট। রিলেটিভলি কেমো রেজিস্ট্যান্ট। আচ্ছা,
রিলেটিভলি কেমো রেজিস্ট্যান্ট আপনাদের লেকচার শিটে লিখে নেবেন, এটা লেকচার শিটে বাদ পড়েছে বা লেখা নাই। ব্লাডার ক্যান্সার, সফট টিস্যু সার্কোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ হেড এন্ড নেক, গ্যাস্ট্রিক কার্সিনোমা। আচ্ছা, অর্গান সেনসিটিভ টু আয়োনাইজিং রেডিয়েশন, এইটা আপনার লেকচার শিটে লিখে নেবেন, পরীক্ষায় কয়েকবার আসছে, ডিপ্লোমা পরীক্ষায় 2 বার আসছে, রেসিডেন্সি পরীক্ষায় 1 বার আসছে। তো গোনাড, বোন ম্যারো, লিম্ফার টিস্যু, মিউকোসা অফ জিআই ট্র্যাক্ট, অকুলার লেন্স। গোনাড, বোন ম্যারো, লিম্ফার টিস্যু, মিউকোসা অফ জিআই ট্র্যাক্ট, অকুলার লেন্স। আচ্ছা, এরপর 32nd টপিকস, স্পন্টানিয়াস রিগ্রেশন অফ টিউমার। রিসেন্টলি ভাইয়া আগের স্লাইডটা একটু দেখি। আচ্ছা, অর্গান সেনসিটিভ টু আয়োনাইজিং রেডিয়েশন, আই রিপিট, গোনাড, বোন ম্যারো, lymphatic tissue, mucosa of GI tract, ocular lens. আচ্ছা, spontaneous regression of cancer. রিসেন্টলি ডিপ্লোমা পরীক্ষায় 2 বার আসছে, রেসিডেন্সি পরীক্ষায় 1 বার আসছে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। তো কি কি আছে এটা কয়েকবার পড়লে আপনারা মনে রাখতে পারবেন, আসলে এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট, তারপরে কয়েকবার পড়লে আউটপুট দিতে পারবেন ইনশাআল্লাহ। টেস্টিকুলার জার্ম সেল টিউমার, নিউরোব্লাস্টোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, cutaneous basal cell carcinoma, breast cancer, endometrial cancer, thyroid cancer, papillary follicular carcinoma, prostate cancer, renal cell carcinoma, leukemia, lymphoma. So spontaneous regression of cancer বলতে কি বোঝায়, এটা অনেকেই কোশ্চেন করে থাকেন। সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমাদের টিউমারের যে মাস বা সাইজ সেইটা যদি কমে যায় বা রিগ্রেস করে বা একটু আমাদের নরমাল সাইজের তুলনায় কমে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্পন্টানিয়াস রিগ্রেশন। তো প্রাইমারি টিউমারের যে সাইজ ছিল সেটা কোনো কারণে কমে গিয়েছে, সেটাকে বলা হয় স্পন্টানিয়াস রিগ্রেশন। তার এক্সাম্পল হচ্ছে এইগুলা। চাইল্ডহুড টিউমার, চাইল্ডহুড টিউমার থেকে আগে একসময় পরীক্ষায় অনেক কোশ্চেন হতো, রিসেন্ট ইয়ার গুলাতে এখান থেকে তেমন একটা কোশ্চেন হয় নাই। তারপরও আপনারা জাস্ট নাইস টু নো দেখে রাখবেন, 0 to 4 ইয়ার্স, লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, উইলস টিউমার, সফট টিস্যু সার্কোমা, স্পেশালি র্যাপটোমায়োসার্কোমা, টেরাটোমা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার, এগুলো আমরা পেয়ে থাকি 5 to 9 ইয়ার্স এর মধ্যে। আচ্ছা, স্পন্টানিয়াস রিগ্রেশনটা উইদাউট ট্রিটমেন্ট হয়ে থাকে, বাট ইট ইজ নট এ গুড সাইন। এটা গুড কি ব্যাড এটা বলা যায় না। কোনো কারণে আমাদের টিউমারের মাসটা কমে গিয়েছে, যে কোনো কারণে হোক না কেন, যে সেলগুলা শেডিং এর জন্য হোক বা অ্যাট্রফির জন্য হোক, যে কারণে হতে পারে, ঠিক আছে। স্পন্টানিয়াস রিগ্রেশন কোন ট্রিটমেন্ট ছাড়াই হচ্ছে। 0 to 4 ইয়ার্স বলেছি, 5 to 9 ইয়ার্স এর মধ্যে। আপনারা হচ্ছে প্রথমে পড়বেন যে 0 to 4 ইয়ার্স এ কোনগুলা ছিল, 5 to 9 ইয়ার্স এ কোনগুলো আছে, মিনগুলা পড়বেন, তারপর অতিরিক্ত কোনগুলো আসতেছে সেগুলো দেখলে আপনাদের পড়তে সহজ হবে। দেখেন, লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, এই তিনটা সেম আছে। তারপরে সফট টিস্যু সার্কোমা, স্পেশালি র্যাপডোমায়োসার্কোমা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার, হেপাটোসেলুলার কার্সিনোমা, ইউইং সার্কোমা, লিম্ফোমা, এইগুলো আসছে। তো এটা আসলে আপনাদের বোঝানোর কিছু নাই, পড়তে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। 10 to 12 ইয়ার্স এর মধ্যে আমরা পাই হেপাটোসেলুলার কার্সিনোমা, সফট টিস্যু সার্কোমা, স্পেশালি র্যাপডোমায়োসার্কোমা, অস্টিওজেনিক সার্কোমা, থাইরয়েড কার্সিনোমা, হজকিন ডিজিজ। তো আপনারা মোটামুটি দেখলে, কয়েকবার দেখলে নিজে থেকে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। ওকে, 34 নাম্বার টপিকস, ইনফিনিটি স্টার, ডায়াগনোসিস অফ টিউমার সাইটোলজি। সো ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার, আমরা কোন কোন টিউমার ল্যাবের মাধ্যমে ল্যাবে ডায়াগনোসিস করতে পারি বা কিভাবে করতে পারি, কোন কোন ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে সাইটোলজি, হিস্টোপ্যাথোলজি, টিউমার মার্কার, ইমিউন সাইটোকেমিস্ট্রি, মলিকুলার ডায়াগনোসিস, ফ্লো সাইটোমেট্রি। এই 6টা ওয়েতে আমরা ল্যাবরেটরিতে টিউমার ডায়াগনোসিস করতে পারি। এখন সাইটোলজি কোন কোন কার্সিনোমার ক্ষেত্রে করা হয়ে থাকে। Screen for carcinoma of the cervix, often at an in situ stage, endometrial carcinoma, bronchogenic carcinoma,
bladder malignant urothelial tumors বা transitional cell carcinoma, prostatic tumor, gastric carcinoma, identification of tumor cells in abdominal, pleural joint and CSF. So এই স্যাটোলজিকে অনেক সময় এক্সফোলিয়েটিভ স্যাটোলজি বলা হয়ে থাকে। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আপনারা লেকচার শিটে একটু স্যাটোলজির পাশে স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে একটু লিখে নেবেন এক্সফোলিয়েটিভ স্যাটোলজি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি আমি লিখে দিয়েছি। আচ্ছা, স্যাম্পল ফর cytological examination: sputum, escaping from oral ulcer, urine. Sputum escaping from oral ulcer এবং urine. আচ্ছা, নেক্সট পেজ আমরা চলে আসি। এফএনএসসি ক্যান বি ইমেজিং গাইডেড এবং নন গাইডেড। এটা রেসিডেন্সি পরীক্ষা এসেছে। সো ইমেজিং গাইডেড পেলভিক লিম্ফ নোড, প্যানক্রিয়াস। নন গাইডেড, সো যে সকল টিউমার ভিজিবল সে সকল ক্ষেত্রে আমরা নন গাইডেড এফএনএসসি করে থাকি, যেমন ব্রেস্ট কার্সিনোমা ক্ষেত্রে বা ব্রেস্ট যে কোনো মাসের ক্ষেত্রে, থাইরয়েড নোডিউল। ভাইয়া এক্সফোলিয়েটিভ সাইটোলজিটা একটু বলবেন, বলেছেন আপনি মিস করেছি। আচ্ছা, এই স্যাটোলজির পাশে কমা দিয়ে লিখে নেবেন এক্সফোলিয়েটিভ স্যাটোলজি। সো এক্সফোলিয়েটিভ স্যাটোলজি বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে কিছু কিছু টিউমার থেকে যেই সেলগুলো শেড হচ্ছে, যেমন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, সেখান থেকে কিছু সেল শেড হয়, সেই সেলগুলা দেখে আমরা ডায়াগনোসিস করে থাকি, এটাকে বলা হচ্ছে এক্সফোলিয়েটিভ স্যাটোলজি। ব্রঙ্কোজেনিক কার্সিনোমার ক্ষেত্রে ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজমি, ল্যাভেজের সময় আমাদের যে সকল সেল আসে ওই সেলগুলা থেকে আমরা ম্যালিগন্যান্ট সেল আছে কিনা ডায়াগনোসিস করতে পারি, এটাকে বলা হচ্ছে এক্সফোলিয়েটিভ স্যাটোলজি। ক্লিয়ার? ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা, তো নন গাইডেড যেটা বলছিলাম, কোন কোন ক্ষেত্রে করে থাকি: ব্রেস্ট নোডিউল বা ব্রেস্ট লাম্প, থাইরয়েড নোডিউল বা থাইরয়েড লাম্প, লিম্ফ নোড, প্রোস্টেট, সাবকিউটানাস নোডিউল, এই ক্ষেত্রে আমরা এফএনএসসি করতে পারি নন ইমেজ গাইডেড। সো এফএনএসসি ক্যান নট ডিফারেন্সিয়েট ইন, এটা অনলি থাইরয়েডের ক্ষেত্রে বলা হয়েছে, follicular carcinoma, benign follicular adenoma. Can differentiate colloid nodule, thyroiditis, papillary carcinoma, medullary carcinoma, anaplastic carcinoma এবং লিম্ফোমা, এগুলো ডায়াগনোসিস করতে পারে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ এফএনএসসি: it is less expensive, can be performed outpatient department, result is available in 20 to 30 minutes, extremely reliable, rapid and useful, highly accurate in experienced hand. Disadvantage: less invasive, cannot give detailed examination of tissue architecture. So biopsy-তে আমরা যতটা ডিটেইলস রেজাল্ট পাই, এফএনএসসি-তে কিন্তু অতটা পাওয়া সম্ভব নয়। Inexperienced hand results are not reliable if suspicious biopsy is done. So এফএনএসসির মাধ্যমে যদি আমরা কোনো ডিসিশন না আসতে পারি, সেক্ষেত্রে আমরা biopsy। ওকে, সো ওই পেজে আপনারা 38 পেজে একটু লিখে নেবেন এফএনএসসি নট সুইটেবল। কোন কোন কার্সিনোমার ক্ষেত্রে এফএনএসসি সুইটেবল নয়, সেটা হচ্ছে সার্ভিক্স, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, টেস্টিস। সার্ভিক্স, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং টেস্টিস। ক্যান নট ডিফারেন্সিয়েট, এটা ইম্পর্টেন্ট। এফএনএসসি কোন কোন টিউমার ডিফারেন্সিয়েট করতে পারে না: নন হজকিন লিম্ফোমা বা টি সেল লিম্ফোমা। সেটা বলতে বোঝাচ্ছে যে নন হজকিন লিম্ফোমা বা টি সেল লিম্ফোমা আমরা এফএনএসসি দিয়ে ডায়াগনোসিস করতে পারি না। আচ্ছা, তারপরে আছে হজকিন লিম্ফোমা বাট নট টাইপস অফ লিম্ফোমা। তো হজকিন লিম্ফোমা আমরা এফএনএসসি তে ডায়াগনোসিস করতে পারি রিড স্টেনবার্গ জায়ান্ট সেল দেখে, কিন্তু হজকিন লিম্ফোমা যে টাইপগুলো আছে, লিম্ফোসাইট ডিপ্লেটেড, লিম্ফোসাইট রিচ, ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল, এইগুলা কিন্তু আমরা এফএনএসসির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি না, সেটা এখানে বলা হয়েছে। তারপরে 3 নাম্বার আছে ফাইব্রোম্যাটোসিস। ফাইব্রোম্যাটোসিসও এফএনএসসির মাধ্যমে ডায়াগনোসিস করা যায় না। এগুলো আপনাদের লেকচার শিটে লিখে নেবেন। আপনাদের লেকচার শিট যত ইংলিশ হবে, যত গোছালো হবে, আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো সবাই লিখতে পেরেছেন কিনা বা বুঝতে কারো অসুবিধা আছে কিনা একটু রেসপন্স করবেন। আচ্ছা, না থাকলে একটা কোশ্চেন আমরা চলে আসি। এফএনএসসি ইজ ডান ফর দ্য একটু দেখি। ঠিক আছে ভাইয়া। ওকে, এটা আপনারা অ্যানসার করেন। এফএনএসসি ইজ ডান ফর দ্য ডায়াগনোসিস অফ টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস। এটা ট্রু। হেমানজিওম অফ দ্য লিভার, ট্রু। Papillary carcinoma of the ovary, true. Cyst adenocarcinoma of the ovary,
এখানে দেখেন এটা কিন্তু আমরা অ্যাভয়েড করি। সিস্ট অ্যাডেনোকার্সিনোমা এটা ডায়াগনোসিস করা যায় না, ফলস। স্ট্রোমাল ইনভেশন অফ এ টিউমার, স্ট্রোমাল ইনভেশন এফএনএসির মাধ্যমে ডায়াগনোসিস করা যায় না। আই রিপিট, স্ট্রোমাল ইনভেশন এফএনএসির মাধ্যমে ডায়াগনোসিস করা যায় না, এটার জন্য বায়োপসি লাগে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসি। সো 35 নাম্বার টপিক 39 পেজে আছে ফ্রোজেন সেকশন বায়োপসি। তো ফ্রোজেন সেকশন বায়োপসি আমি আসলে লেকচার শিটের ভাষায় বলবো না, আমি একটু আমার ভাষায় বলবো, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে ইনশাআল্লাহ টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। ফ্রোজেন সেকশন বায়োপসি এটা করা হচ্ছে অপারেশন চলাকালে। অপারেশন চলাকালে সার্জন ডিসাইড করতে পারছেন না যে তিনি যেটা রিসেপ্ট করছেন বা যে লাম্পটা তিনি পেয়েছেন সেটা ম্যালিগন্যান্ট নাকি বিনাইন। তখন তিনি কি করেন, -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনের মধ্যে ওই স্যাম্পলটা দিয়ে প্যাথোলজিস্টের কাছে পাঠিয়ে দেন। তো যেহেতু -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা পাঠানো হয়, এই জন্য এই ফ্রোজেন সেকশন নামকরণ করা হয়েছে। তো প্যাথোলজিস্ট ওটা দেখে ডিসিশন দেন যে বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। তো ফ্রোজেন সেকশন বায়োপসিতে প্যাথোলজিস্ট শুধুমাত্র এই কমেন্টটাই করতে পারে, কিন্তু ম্যালিগন্যান্টের ক্লাসিফিকেশন এটা করা সম্ভব হয় না। ম্যালিগন্যান্ট এর ক্লাসিফিকেশন করা সম্ভব হয় না, ঠিক আছে, বা ক্যাটাগরাইজেশন অফ টিউমার এটা করা সম্ভব হয় না। তাহলে এখন চলে আসি ফ্রোজেন সেকশন বায়োপসি কোন কোন ক্ষেত্রে ভ্যালুয়েবল। সেটা হচ্ছে লার্জ বাওয়েল বা ইন্টেস্টাইনে কোনো একটা অপারেশন করছেন সার্জন, তো তিনি কোন মার্জিন পর্যন্ত রিসেট করবেন বা কোন মার্জিনে তিনি কাটবেন বা কোন মার্জিন পর্যন্ত করবেন না, সেটার জন্য তিনি ফ্রোজেন সেকশন বায়োপসি করতে পারেন। তো তিনি স্যাম্পলটা পাঠিয়ে দিলেন, প্যাথোলজিস্ট দেখে বলেন যে হ্যাঁ তিনি যে মার্জিনটা কেটেছেন সেখানে ম্যালিগন্যান্ট সেল আছে, তাহলে তিনি আরো কিছুটা রিসেট করবেন। আর প্যাথোলজিস্ট যদি দেখে বলেন যে সেখানে বিনাইন সেল আছে, কোনো ম্যালিগন্যান্ট সেল নাই, তাহলে সার্জন ওই পর্যন্তই থেমে যান, আর বেশি মার্জিন রিসেক্ট করেন না। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে বা আরেকটা ভ্যালুয়েবল অ্যাপ্লিকেশন হচ্ছে ব্রেস্ট লাম্পের ক্ষেত্রে। তো যে কোনো একটা ব্রেস্ট লাম্প যদি বিনাইন হয় তখন সার্জন কি করেন, লাম্পেক্টমি করেন। আর যদি সেটা ম্যালিগন্যান্ট হয় তখন মাস্টেক্টমি করা লাগতে পারে। সো এক্ষেত্রে ফ্রোজেন সেকশন বায়োপসি অনেক ভ্যালুয়েবল। আর হাঁসপাং ডিজিজের ক্ষেত্রে গ্যাংগ্লিয়নিক সেল দেখে এটা বলা যায় যে এটা ডিজিজ আছে কি নাই। তো হাঁসপাং ডিজিজের ক্ষেত্রে ফ্রোজেন সেকশন বায়োপসি ভ্যালুয়েবল। আচ্ছা, ফ্রোজেন সেকশন বায়োপসির ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে কোনো ফিক্সেটিভ লাগে না। ফ্রোজেন সেকশন বায়োপসিতে কোনো ফিক্সেটিভ ইউজ করা হয় না। আচ্ছা, আরেকটা ইনফরমেশন হচ্ছে it is not the definitive diagnosis of tumor. It is not the definitive diagnosis of tumor. আচ্ছা, স্পেশাল ইউজ আর বলতেছি না, যেগুলো বলছি এই কয়েকটা ইনফরমেশন মনে রাখতে পারলে ইনশাআল্লাহ হবে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখেন, ফ্রোজেন সেকশন বায়োপসি ইজ ইউজড ইন categorization of tumor as benign or malignant, এটা কি হবে? ট্রু, ফলস। আচ্ছা, তো সেম কোশ্চেনটা যদি আমি বলি categorization of malignant tumor, তখন কি হবে? ফলস। ফ্রোজেন সেকশন বায়োপসিতে বিনাইন আর ম্যালিগন্যান্ট এই কমেন্টটা করতে পারি, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্যাটাগরাইজেশন কত পার্সেন্ট ডিফারেন্সিয়েটেড কত পার্সেন্ট আনডিফারেন্সিয়েটেড এই কোশ্চেন কিন্তু করা সম্ভব হয় না। সো এখানে একটু মার্ক করেন, ক্যাটাগরাইজেশন অফ ম্যালিগন্যান্ট টিউমার এটা বললে ফলস হবে, কিন্তু ক্যাটাগরাইজেশন অফ টিউমার অ্যাজ বিনাইন আর ম্যালিগন্যান্ট এটা বললে ট্রু হবে। আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম ইন টিস্যু, ফলস। আমি যে এতগুলা স্টেম বলেছি, এতগুলা ইনফরমেশন দিয়েছি, সেখানে কিন্তু এটা ছিল না। আইডেন্টিফিকেশন অফ গ্যাংলিয়ন সেল ইন হাঁসপাং ডিজিজ, ট্রু। ডেফিনিটিভ ডায়াগনোসিস অফ টিউমার, ফলস। আচ্ছা, তারপর 2C রিসেকশন মার্জিন অফ এ ম্যালিগন্যান্ট টিউমার, ট্রু। আমি বারবার বলেছি যে কোনো একটা ম্যালিগন্যান্ট টিউমার রিসেট করার ক্ষেত্রে একটা সার্টেন মার্জিন পর্যন্ত রিসেট করার পরে সার্জন সেটাকে পাঠান প্যাথোলজিস্টের কাছে। উনি যদি দেখে বলেন যে এই মার্জিনে ম্যালিগন্যান্ট টিউমার আছে বা ম্যালিগন্যান্ট সেল আছে, তখন তিনি আরো বেশি রিসেট করেন। আর প্যাথোলজিস্ট যদি ডিসিশন দেন যে না এখানে কোনো ম্যালিগন্যান্ট সেল নাই, সব বিনাইন সেল আছে বা নরমাল সেল আছে, তাহলে ওই পর্যন্ত উনি থেমে যান। আচ্ছা, এখন চলে আসি ফিক্সেটিভে।
তো ফিক্সেটিভ, টিস্যু ফিক্সেটিভ, সাইটোলজিক্যাল ফিক্সেটিভ এবং হিস্টোকেমিক্যাল ফিক্সেটিভ তিনটা ভাগে আমরা ভাগ করেছি। সো এটা ইনফিনিটি স্টার আমি আগেই দিয়েছি। তো এখান থেকে নট ফিক্সেটিভ এইটা আপনারা খেয়াল রাখবেন। ফিক্সেটিভ তো পড়বেন একবার, আর নট ফিক্সেটিভ এটা মুখস্থ ঠোঁটস্থ করবেন। এইগুলা থাকলে চোখ বন্ধ করে অ্যান্সার করে দিবেন। সো নট ফিক্সেটিভ কি কি আছে? জাইলিন, টলুইন, গ্লিসারিন, জিলাটিন, নরমালিন অর নরমাল স্যালাইন, প্যারাফিন, ক্লোরোফর্ম, আগার, 40% ফর্মালডিহাইড। তো এখানে যেটা আমি বোল্ড করে লিখেছি সেগুলো কোনো না কোনো পরীক্ষার স্টেম ছিল, ঠিক আছে? আচ্ছা, so the ideal fixative. So ideal fixative is the one which prevents bacterial decomposition and autolysis. So fixative use করার মেইন উদ্দেশ্যটা কিন্তু এটা, যাতে টিস্যুটা নষ্ট না হয়ে যায়। Preserves tissue in their natural state and fixes all the component. So ওই টিস্যুর যে ন্যাচারাল কম্পোনেন্ট গুলো ছিল সেটা কিন্তু আমাকে প্রিজার্ভ করতে হবে। Makes the component insoluble to liquid encountered in tissue processing. Preserve tissue volume, avoid excessive hardening of fixed tissue, allows enhanced staining of tissue, non-toxic and non-allergic. They are the characteristics of ideal fixative. এখান থেকে একটা কোশ্চেন আপনাদের করব, আপনারা অ্যান্সার দিবেন। ফিক্সেটিভ keep the tissue in viable state বা keep the tissue viable, অ্যান্সার কি হবে? ট্রু। আর কোন অ্যান্সার? ফলস। ভায়াবল বলতে আসলে কি বোঝায়? ভায়াবল বলতে ফাংশনিং বোঝায়। যেই টিস্যুতে ব্লাড সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই আছে, টিস্যু ফাংশনিং, সেটা হচ্ছে ভায়াবল। আর যখন ফিক্সড করছি বা ফিক্সেটিভ ইউজ করছি তখন টিস্যুটা বডি থেকে আলাদা হয়ে গেছে। বডি থেকে যখন আলাদা হচ্ছে তখন সেখানে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ফাংশন কোনটাই থাকে না। তো এটা যদি থাকে যে ফিক্সেটিভ কিপ দ্য টিস্যু ভায়াবল, এটা ফলস হবে। ফিক্সেটিভ কিপ দ্য টিস্যু ইন ন্যাচারাল স্টেট, এটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, সিম্পল ফিক্সেটিভ সম্পর্কে আমরা দেখি। ফরমালিন, the most commonly used fixative is formalin. It is prepared by mixing 40% formaldehyde gas in 100 molar solution of distilled water. The resultant mixture is 100% formalin. So 40% formaldehyde থেকে 100% formalin তৈরি করা হয়। এই 100% formalin থেকে আমরা কি করি? 10% formalin করি, যে তৈরি করি, যেটা কিনা আমাদের ফিক্সেটিভ। তো এখানে খেয়াল রাখবেন যে 10% ফিক্সেটিভ, 10% ফরমালিন ফিক্সেটিভ হলেও এইটা আমরা যেই 40% ফর্মালডিহাইড থেকে প্রিপেয়ার করছি, 40% ফর্মালডিহাইড কিন্তু ফিক্সেটিভ নয়। আই রিপিট, 10% ফর্মালিন ইজ ফিক্সেটিভ বাট 40% ফর্মালডিহাইড ইজ নট ফিক্সেটিভ। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? র্যাপিড পেনিট্রেশন, ইজি অ্যাভেলেবিলিটি অ্যান্ড চিপ, ডাজ নট ওভার হার্ডেন দ্য টিস্যু, fixes lipids for frozen section, ideal for mailing, ideal for mailing, এই কয়েকটা। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ। ফর্মালিনের ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করতে গেলে একটু চোখ বন্ধ করে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় ফার্স্ট ইয়ার অ্যানাটমি ডিসেকশন হলের কথা একটু চিন্তা করবেন। তো প্রথম যখন আমরা অ্যানাটমি ডিসেকশন হলে প্রবেশ করেছিলাম তখন কি হতো? আমাদের চোখ মুখ একটু জ্বালাপোড়া করতো, তাই না? এইটার কারণ হচ্ছে ফিক্সেটিভ, সরি, এটার কারণ হচ্ছে ফর্মালিন, দ্যাট ইজ দ্য ফিক্সেটিভ, যেটাকে ক্যাটাভার ফিক্স করা হতো বা ক্যাটাভার প্রিজার্ভ করা হতো। ডিসঅ্যাডভান্টেজটা একটু ফলো করেন। ইট ইনটু দ্য নোজ, দ্য আইস এন্ড মিউকাস মেমব্রেন। 3 নাম্বারটা দেখেন, ফর্মেশন অফ ব্ল্যাক ফর্মালিন পিগমেন্ট, অ্যাসিড ফর্মালডিহাইড, হেমাটিন। এতটুকু পড়লেই হচ্ছে। আমরা যে ক্যাটাভার কাটাকুটি করে ডাক্তার হয়েছি সেটা কোন কালারে ছিল? একটু ব্ল্যাকিশ কালারে, তাই না? এই ব্ল্যাকিশ কালারের কারণটাই হচ্ছে ব্ল্যাক ফর্মালিন পিগমেন্ট। ফর্মালিন ইউজ করলে বা 10% ফর্মালিন ইউজ করলে এই ব্ল্যাক পিগমেন্টেশন ফর্ম হয় বা ব্ল্যাক পিগমেন্টেশনটা পাই আমরা। ক্লিয়ার? ফর্মালিন থেকে আর কোনো কোশ্চেন আছে কিনা? ফর্মালিন থেকে কার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, না থাকলে এই কোশ্চেনটা আপনারা একটু সলভ করেন। কেমিক্যাল ইউজড টিস্যু ফিক্সেটিভ আর, অ্যান্সার দেন। অ্যালকোহল কি হবে? ফলস। অ্যালকোহল ফলস নাকি ট্রু হবে? ট্রু। আমি স্পেশাল অ্যাটেনশন দিয়ে যে কয়েকটা দেখিয়েছি,
নট ফিক্সেটিভ, এ বাদে যাই আসুক না কেন সেটা হচ্ছে আপনি ট্রু দিবেন। ঠিক আছে, সো অ্যালকোহল ফিক্সেটিভ ট্রু হবে। নরমাল স্যালাইন নট ফিক্সেটিভ এর মধ্যে ছিল, ফলস। ফরমালিন, ফরমালিন কি হবে? True. লিকুইড প্যারাফিন, False. লিকুইড প্যারাফিন, লিকুইড প্যারাফিন দেখেন আমাদের এখানে ছিল কিন্তু এই যে Not প্যারাফিন physics. ছিল, প্যারাফিন বা লিকুইড প্যারাফিন যেটা ছিল নট ফিক্সেটিভ। ঠিক আছে, গ্লিসারিন, True. গ্লিসারিন ইজ নট ফিক্সেটিভ, এখানে দেখেন গ্লিসারিন ছিল। তো এই কথাগুলো কিন্তু আমি বারবার বলছি যে এই যে নট ফিক্সেটিভ এইগুলো দেখতে মনে হয় ফিক্সেটিভ কিন্তু আসলে ফিক্সেটিভ না। তো এইটা ভালো করে পড়বেন, এটা ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবেন। নট ফিক্সেটিভ, নন প্রিক্যান্সারাস, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা তারপরে আমরা চলে আসি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইজ দ্য সুপ্রিম মেথড অফ টিস্যু ডায়াগনোসিস, এটা তো আমরা সবাই জানি তাই না? তো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি থেকে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ একটু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইন্টারফেয়ার করি ভাইয়া, ওটা কি ভাইয়া ক্লোরোফর্ম ছিল না ক্রোমাফিন ছিল? ওই যে নট ফিক্সেটিভ ক্লোরোফর্ম ছিল। আর ক্রোমাফিন আসলে একবার একটা অপশনে দেখছিলাম ভাইয়া, ক্রোমাফিন। ক্রোমাফিন এমন তো অপশনে দেখি নাই, তবে এইটা বাদে যা আসুক না কেন ট্রু দিয়েন ভাইয়া। এটা আমি এটার বাইরে? হ্যাঁ, নট ফিক্সেটিভ এর বাইরে যেটা আসে ট্রু দিয়েন। ওকে ভাই, জি। আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি থেকে যেটা লাগবে মেইনলি প্রিন্সিপাল অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। Immunohistochemistry is the method for the localizing a specific antigen in tissue or cells based on antigen-antibody reaction. এখান থেকে যেটা আপনারা একটু মার্ক করবেন সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা কি আইডেন্টিফাই করি বলেন তো? এইটাই পরীক্ষা অনেকবার আসছে, অ্যান্টিজেন। অ্যান্টিজেন, ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা অ্যান্টিজেন আইডেন্টিফাই করি। The site of antibody binding is identified either by tagging the antibody directly or indirectly with a visible tab level. Fluorescent dye, colloidal metal, hapten, radioactive marker. So এখানে মেইন কথাটাই হচ্ছে এইটা যে স্পেসিফিক অ্যান্টিজেন ডায়াগনোসিস করি কিভাবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে যে কালার চেঞ্জ হয় সেটার মাধ্যমে। অ্যাডভান্টেজ র্যাপিড, এছাড়াও আরো অনেক অ্যাডভান্টেজ আছে, সেটা আগে আপনারা প্রথমটুকু পড়লেই বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে immunohistochemistry is the supreme method of tissue diagnosis. Disadvantage: different batches of biotin and different batches of avidin. Avidin হচ্ছে আমাদের এই যে টিস্যু কালারিং এর জন্য ইউজ করা হয়, have different affinities for on other affects the sensitivity. তো কোন কোন ক্ষেত্রে সেন্সিটিভিটি কমে যেতে পারে, সেটাই বলা হয়েছে ডিসঅ্যাডভান্টেজ। প্রডিউস নন স্পেসিফিক ফলস পজিটিভ স্টেনিং, তো সেন্সিটিভিটি কমে যেতে পারে এবং ফলস পজিটিভ রেজাল্ট পাইতে পারি আমরা, সেটাই আমাদের ডিসঅ্যাডভান্টেজ হবে। আচ্ছা, সো এই কোশ্চেনটা আমরা সলভ করলে এটা আরো ক্লিয়ার হবে। Immunohistochemistry is complies to distinguish neoplastic from non-neoplastic lesion. Definitely true. Distinguish benign from malignant lesion. Definitely true. Localize the cell of origin of tumor. So যে কোনো একটা সেল দেখে আমরা বলতে পারি যে এটার অরিজিন কোথায়, যেহেতু সুপ্রিম মেথড আমরা সবকিছুই পারবো, এটা ট্রু হবে। Detect autoantibodies in the serum, এটা false. Detect antigen in the serum. Distinguish primary from metastatic cancer, that is true. আচ্ছা, environmental pollution, heavy metal toxic to human health, lead, mercury, cadmium, arsenic. অনেকের কাছে মনে হতে পারে less important, but it is an important topic to study then. Heavy metal toxic to human health, lead, mercury, cadmium, arsenic. আচ্ছা, তারপরে আমরা দেখি একটা বক্স দেওয়া আছে effects of selected tobacco smoke constituents. এখান থেকে লাস্ট রেসিডেন্সি পরীক্ষায় প্রথমবার কোশ্চেন হয়েছিল। ঠিক আছে, কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল কি কি আছে স্মোকিং এর মধ্যে। আর আমি এই বক্সটা যখন অ্যাড করেছিলাম লেকচার শিটে তখন পর্যন্ত কিন্তু কোন রেসিডেন্সি পরীক্ষা আসে নাই, বুঝছেন? তো এইগুলো একটু খেয়াল রাখবেন যে কিছু কিছু বক্স আছে যেখান থেকে নতুন প্রথমবার কোশ্চেন হতে পারে। সো কোন কোন কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল বা কম্পোনেন্ট আছে টোবাকো স্মোকিং এ, সেটা হচ্ছে টার,
পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপর নিচের দিকে চলে আসেন বেনজো আলফা পাইরিন, আর হচ্ছে নাইট্রোসামাইন। দে আর দ্য কার্সিনোজেনিক ম্যাটেরিয়ালস অর কার্সিনোজেনিক পটেনশিয়াল। তো এই কোশ্চেনটা আমরা সলভ করি। রেসিডেন্সি মার্চ 2023 তে আসছিল। কনস্টিটিউয়েন্টস অফ টোবাকো স্মোক দ্যাট ইনডিউস কার্সিনোজেনেসিস। নিকোটিন ফলস, নিকোটিন থাকলে এটা কিন্তু কার্সিনোজেনেসিস করে না, এটা ফলস হবে। নাইট্রোসামাইন এখানে ছিল, দেখেন নাইট্রোসামাইন ট্রু হবে, নাইট্রোসামাইন কার্সিনোজেনেসিস করে, ট্রু হবে। কার্বন মনোক্সাইড ফলস, কার্বন মনোক্সাইড করে না। বেনজোপাইরিন বা বেনজো আলফা পাইরিন এইটা ছিল, দেখেন এই যে বেনজো আলফা পাইরিন কার্সিনোজেনেসিস, ট্রু। তারপরের যে স্টেমটা আছে সেটা তারও কার্সিনোজেনেসিস করে, এটাও ট্রু। ওকে, আমাদের লাস্ট টপিক 39 নম্বর টপিক, সেটা হচ্ছে অ্যামাইলোইডোসিস। সো অ্যামাইলোইডোসিস বলতে কি বোঝায়? অ্যামাইলোইডোসিস ইজ এ প্রোটিন ডিসঅর্ডার। সো যে কোনো কারণে যদি আমাদের বডির কিছু প্রোটিন মিসফোল্ড হয়ে যায় বা শেপ চেঞ্জ হয়ে যায়, তখন একটা প্রোটিন আর একটা প্রোটিনের সাথে বাইন্ড করে বিভিন্ন অর্গানে ডিপোজিট করে। তো যখন এই অ্যামাইলয়েড প্রোটিন বিভিন্ন অর্গানে ডিপোজিট করে, তখন অর্গান ডিসফাংশন হয়। এই কন্ডিশনকে বলা হয় অ্যামাইলোইডোসিস। সো অ্যামাইলোইডোসিস ফিচার কি কি হতে পারে এটা দেওয়া আছে, দেখেন। আর্মসে কি হতে পারে? কার্পাল টানেল সিনড্রোম, নামনেস, বার্নিং এন্ড অর টিংলিং, উইক ফিঙ্গারনেল। লেগসে হতে পারে সোয়েলিং অফ ফিট অর লেগস, নামনেস, লেগ উইকনেস, উইক টোনেলস। ওকে, আচ্ছা জেনারেলি কি কি পেতে পারি আমরা? ব্রুজিং অর ব্লিডিং ইজিলি, পার্পল কালার ইন এরিয়া অফ স্কিন ফোল্ড। তো এইগুলো হচ্ছে অ্যামাইলোইডোসিসের ফিচার। ওকে, আচ্ছা এই টপিক থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা রেসিডেন্সি পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে অ্যামাইলয়েড সাবস্টেন্স ইজ আইডেন্টিফাইড বাই। আমরা কোন কোন কেমিক্যালের মাধ্যমে অ্যামাইলোইডোসিস ডায়াগনোসিস করতে পারি সেটা। কঙ্গো রেড স্টেন, মিথাইল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট, লুগোসাইরিন, হেমোটেক্সিন এন্ড ইওসিন স্টেন, থায়োফ্লাভিন টি। এই কয়েকটা ওয়েতে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, টিউমার লাইসিস সিনড্রোম, এটা লেকচার শিটে নাই, আমি জাস্ট একটা বিষয় বলবো এখান থেকে। টিউমার লাইসিস সিনড্রোমের কেমিক্যাল ফিচার পরীক্ষায় আসতে পারে। কেমিক্যাল ফিচারে শুধু খেয়াল রাখবেন যে সবকিছু এখানে বাড়ে, সব প্যারামিটার বাড়ে, শুধুমাত্র লো ব্লাড ক্যালসিয়াম, হাইপোক্যালসিমিয়া পায়। টিউমার লাইসিস সিনড্রোমের বায়োকেমিক্যাল ফিচার রেসিডেন্সি পরীক্ষায় একবার এসেছিল বেশ আগে, এই জন্য লেকচার শিটে দেওয়া হয় না। একটু খেয়াল রাখবেন যে এখানে হাইপার ক্যালেমিয়া, হাইপার ফসফেটেমিয়া, হাইপার ইউরেসেমিয়া, অ্যাজিটেমিয়া সবকিছুই পায়, হাইপার পায়, শুধুমাত্র ক্যালসিয়াম লেভেলটা এখানে কম পায় বা হাইপোক্যালসিমিয়া পায়। আচ্ছা, নিউরোব্লাস্টোমা, আপনার কি স্ক্রিনশট নিয়ে রেখেন এটা। মোস্ট কমন এক্সট্রাক্রানিয়াল সলিড টিউমার, মোস্ট কমন নিওনাটাল টিউমার, peak age 2 to 3 years, rare genetic association, tumor originates from sympathetic ganglia or adrenal gland। শুধুমাত্র এই কারণেই নিউরোব্লাস্টোমাটা হচ্ছে ইম্পর্টেন্ট। লিম্ফ্যাটিক এন্ড হেমাটোজেনাস স্প্রেড, মেটাস্টাসাইজ করতে পারে। সো মেটাস্টাসিস টু বোন ম্যারো, লিভার, স্কিন। Neuroblastoma, metastasis to bone marrow, liver and skin. আচ্ছা, কিওয়ার্ড কারেকশন, লাস্ট এডিশন যাদের কাছে আছে তাদের হচ্ছে এই কারেকশন গুলো আছে, আর লেটেস্ট 4th এডিশন যেটা আছে সেখানে কোনো বড় ধরনের কারেকশন নাই, দেওয়া হয়নি। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের কাছে আগের এডিশনটা আছে, তাদের জন্য এটা। আচ্ছা, এখন একটা শর্ট সাজেশন দিচ্ছি, অনেক কিছু তো পড়াইলাম আমরা। ইনফিনিটি স্টার, ডিসপ্লাসিয়া এন্ড অ্যানাপ্লাসিয়া। আচ্ছা, ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার একটা ডিফারেন্স কে বলতে পারবেন? যে কোনো একটা ডিফারেন্স, এনিওয়ান? তাহলে দেখি যে আপনারা কেমন বুঝতে পারছেন। Dysplasia may be reversible, anaplasia always irreversible. Dysplasia is the initial stage, anaplasia is the advanced stage. আচ্ছা, প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশনে আমরা অনেক কিছু পড়েছি, নন প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন যেগুলো লিখে দিয়েছি খুব ভালো করে মনে রাখবেন। মেটাস্টাসিস রিলেটেড কমনলি কোন কোন টিউমার ব্লাডের মাধ্যমে ছড়ায়, কোনটা ব্রেনে যায়, কোনটা লাংসে যায়, এগুলো একটু পড়বেন। আচ্ছা, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলেছি, গ্রেডিং এন্ড স্টেজিং টিউমার, এখান থেকে ক্রাইটেরিয়া গুলো বেশি মনে রাখবেন। ইনফিনিটি স্টার, ল্যাব ডায়াগনোসিস অফ টিউমার, এখান থেকে একটা কোশ্চেন হবেই, আপনারা লিখে নিতে পারেন। টিউমার সাইটোলজি, ফরেন সেকশন বা আছে ফিক্সেটিভ, এই তিনটা টপিক থেকে রেসিডেন্সি মার্চ 2024 একটা কোশ্চেন হবেই। ওকে, আচ্ছা, টিউমার মার্কার, সেখান থেকে আপনারা ফার্স্ট অফ অল কি কি আছে,
কোনটা কোন টাইপের এগুলা পড়বেন। হরমোন প্রডিউসিং অ্যান্ড হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। হরমোন প্রডিউসিং টিউমার একটা নেমোনিক বলেছিলাম, কি বলেছিলাম বলেন তো? প্লাস হরমোন প্রডিউসিং টিউমার নেমোনিক কি ছিল? নেমোনিক কি ছিল? লক না, সেটা হরমোন ডিপেন্ডেন্ট ছিল। হরমোন প্রডিউসিং টিউমার এবং হরমোন ডিপেন্ডেন্ট টিউমার দে আর ডিফারেন্ট। হরমোন প্রডিউসিং বলতে তারা হচ্ছে হরমোন প্রডিউস করতেছে, আর হরমোন ডিপেন্ডেন্ট বলতে বোঝানো হচ্ছে যে সকল টিউমার তাদের গ্রোথ কিংবা সার্ভাইভালের জন্য একটা হরমোনের উপর ডিপেন্ড করে সেটা। তো হরমোন প্রডিউসিং টিউমার 12 নম্বর টপিকসে ছিল, এটা আমরা LOC কে লক লক আর হরমোন ডিপেন্ডেন্ট টিউমার যেটা 13 নম্বর টপিকসে ছিল সেটা আমরা মা বাবার পরে বাবার থাকে পরে ওরা। আচ্ছা, হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট ইনফিনিট ইজ টপিক। এখানে মনে কি পড়েছিলাম বলেন তো? একদম মেসি মিলি গান সহ ডিস্কো ডিসকোতে যাই, ভেরি গুড। যায়। হ্যাঁ, So triple is the topics, types of cell and tissues according to their proliferative capacity, carcinogen and P53 gene, childhood tumor, occupational. আগের স্লাইডটা একটু দেখানো যাবে? হ্যাঁ শিওর, স্ক্রিনশট নিয়ে রাখেন একটা। ওকে ভাইয়া। আচ্ছা, ট্রিপল স্টারের মধ্যে চাইল্ডহুড টিউমার, অকুপেশনাল এজেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। তো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার একটা নেমোনিক বলেছিলাম, খেয়াল আছে কি? লোকালি আমি বাসায় গিয়ে কার গলায় ফুল মালা দিব? ফুলে মালা দিব। আচ্ছা, কার্সিনোমা ভার্সেস সার্কোমা। সার্কোমা সম্পর্কে পড়েছিলাম, কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্ত ছড়ায়। আর রেডিও রেজিস্ট্যান্ট রেডিও সেন্সিটিভ টিউমারের ক্ষেত্রে আমরা উই স্মাইল এবং মোস্ট প্যাথেটিক দিয়ে মনে রেখেছিলাম। আচ্ছা, স্মিথ ডি সম্পর্কে আমি বলতে চাইছিলাম, স্মিথ ডি ছোট্ট একটা বই, এখান থেকে নিওপ্লাজমের যে টপিকসটা আছে সেটা একটু ভালো করে পড়বেন। 13, 14, 22, 24 খুব বেশি কোশ্চেন নাই, টোটাল এখান থেকে 35টা কোশ্চেন আছে। সেই 35টা কোশ্চেনের মধ্যে আপনাদের পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেনও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে ইম্পর্টেন্ট কি কি? অনেকে আমাকে বলেন যে ভাই একটা শর্ট সাজেশন দেন, শর্ট সাজেশনটাই দেওয়া আছে। তো যখন আপনারা স্মিথ ডি পড়বেন তখন এইগুলো ভালো করে পড়বেন, আর স্মিথ ডি পড়তেই হবে। সো আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। লাইফ ইজ লাইক রাইডিং বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। তো আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। জীবনে অনেক কিছুই আসবে, অনেক লিমিটেশন আসবে, অনেক ড্রব্যাক আসবে, তারপর আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে। তো আজকে ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বা ক্লাস কেমন লেগেছে প্লিজ একটু জানাবেন। ভাই একটা কোশ্চেন ছিল যে ওয়েল ডিফারেন্সিয়েটেড এটা কি ভাই 70 না 75%? গ্রেডিং এবং স্টেজিং এর মধ্যে বলতেছেন 75 হবে। এটা হচ্ছে 75। হ্যাঁ, গ্রেড 1 না, গ্রেড 1 হচ্ছে 70, আর ওয়েল ডিফারেন্সিয়েট সেখানে তো আমার 75 70 কিছু আসতেছে না। ওয়েল ডিফারেন্সিয়েট বলতে হচ্ছে 100%, আর গ্রেড 1 সেখানে আমরা 75% সেল ডিফারেন্সিয়েট পাই। গ্রেড 2 তে হচ্ছে আমরা 50 to 75%, গ্রেড 3 তে গিয়ে 25 to 50% এবং গ্রেড 4 এ গিয়ে 25% আর বিলো পাই, ঠিক আছে? এটাই। আচ্ছা ভাই, আর ভাই একটা কোশ্চেন আসছে যে সিউরেস সাইন অফ ম্যালিগন্যান্সি, এটা কি লোকালি ইনভেশন না মেটাস্টাসিস, কোনটা? মেটাস্টাসিস। শিওরেস সাইন বললে মেটাস্টাসিস আসবে, ঠিক আছে? আচ্ছা, ক্রেনিওফ্যারেঞ্জিওমাটা কি ভাই লোকালি ম্যালিগন্যান্ট? ক্রেনিওফ্যারেঞ্জিওমা, ক্রানিওফ্যারেঞ্জিওমা, হ্যাঁ লোকালি ম্যালিগন্যান্ট। কার্ড দিয়ে পড়েছিলাম লোকালি ম্যালিগন্যান্ট। আচ্ছা, আর ভাই হচ্ছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, এটা কি জার্ম সেল টিউমার নাকি এটা আলাদা? জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমার। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমি আবার বলছি কারো কোনো কোশ্চেন আছে কিনা বা ক্লাস কেমন লেগেছে একটু জানাবেন। হ্যাঁ, স্মিথ ডি পড়তে হবে, স্মিথ ডি বাদ দেওয়া যাবে না। অন্তত স্মিথ ডি থেকে যেটা আমি বলে দিয়েছি এটা পড়তে হবে, ঠিক আছে? আর কয়েকদিন পরে আমাদের স্মিথ ডির ব্যাচ চালু হবে। মিনিমাম একটা কস্টে যারা লং ব্যাচে আছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ ইনক্লুড করব, এই আর কি। স্মিথ ডি পড়তেই হবে। আর কোনো কোশ্চেন বা ক্লাস কেমন লেগেছে একটু চ্যাট বক্সে জানাবেন প্লিজ। আর যারা এতক্ষণ ধৈর্য নিয়েছিলেন সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। তো সবার জন্য শুভকামনা থাকছে। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।